আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ। বেলি ল্যাবের আজকের ইলেকটিভ অর্থোপেডিক্স ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ডাক্তার মোহাম্মদ শরীফুদ্দিন, অর্থোপেডিক এবং ট্রমা সার্জন। আজকে আপনাদের সাথে ইলেকটিভ অর্থোপেডিক্স নিয়ে আমরা কিছু কথা বলবো। বেলি ল্যাবকে আমরা বেশ কয়েকটা ক্লাসে আপনাদের সাথে ভাগ করেছি, প্রায় 13টা ক্লাসের মতো। এর মধ্যে ইলেকটিভ অর্থোপেডিক্স একটা মোটামুটি গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে মোটামুটি একটা বা দুটো প্রশ্ন সাধারণত থাকে। তো নর্মালি যখন প্রশ্নের খুব একটা প্রেডিক্টেবল প্রশ্ন যখন হয়, 2টা থেকে 3টা প্রশ্ন অনেক সময় থেকে যায়। তো এই জন্য আজকের ক্লাসটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং আমরা যেহেতু বিশাল একটা চ্যাপ্টার, আপনাদের নতুন এডিশনে 473 থেকে শুরু করে 638, মানে প্রায় 160 পৃষ্ঠা হচ্ছে ইলেকটিভ অর্থোপেডিক্স। এবং এই ইলেকটিভ অর্থোপেডিক্সে যে আলোচনাগুলো আছে, এগুলো অধিকাংশ সময় আমরা যারা সার্জারি ফাইনাল পরীক্ষা দিব, অথবা অর্থোপেডিক্সে যারা এমএস বা এফসিপিএস করছেন, একেবারে ফাইনাল পরীক্ষার সময় এত গভীরভাবে এত কিছু লাগে না। সো এফসিপিএস পার্ট 1-এর ক্ষেত্রে আপনাদের খুব সিলেক্টিভ কিছু জিনিস পড়তে হবে, এবং খুব অল্প কিছু জিনিস যেগুলো আমরা আজকে দাগিয়ে দিব, এবং কিছু জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করার আপনাদের সাথে চেষ্টা করব। আমাদের বেলি ল্যাবের প্যাটার্নটা এরকম যে অনেকগুলো জিনিস একটু হ্যাপাজার্ডলি দেওয়া, এই জন্য আমরা আপনাদেরকে স্লাইডেও দেখাচ্ছি, পাশাপাশি আমি বলেও দিব যে কত পৃষ্ঠা আপনি পড়বেন। তো বলছিলাম যে হ্যাপাজার্ডলি যে জিনিসগুলো দেওয়া, যেমন ধরুন কোনো একটা টপিকের হয়তো আলোচনা আছে পরে, কিন্তু টেবিলটা দেওয়া আগে। তো এই জন্য আমরা প্রথমে টেবিলটা দাগিয়ে দিব, যে কোনো টপিক্সের যখন কথা উঠবে। পরে আমরা যখন ওই টপিকে আলোচনা আসবে, তখন সেখানে গিয়ে এটা নিয়ে আমরা আলোচনা করবো সংক্ষেপে। আপনারা যারা ইতিমধ্যে এক্সট্রিমিটি ক্লাসটা করেছেন, তাদের কাছে কিন্তু অনেকগুলো জিনিস এখান থেকে কমন পড়বে, এবং মোটামুটি কাছাকাছি জিনিসই মনে হবে। এবং মনোযোগ সহকারে যদি এক্সট্রিমিটি ক্লাসটা আপনারা কেউ করে থাকেন বা করবেন, তাহলে দেখবেন যে ইলেকটিভ অর্থোপেডিক্সের অনেকগুলো জিনিসই কিন্তু সেখানে পড়া হয়ে যায়। তো প্রথমে আসেন আমরা ইলেকটিভ অর্থোপেডিক্সের আলোচনায় চলে যাই। ইলেকটিভ অর্থোপেডিক্সে প্রথমে আমাদের লেকচার শিটের 473 নম্বর পৃষ্ঠা, যেটা আমরা আপনাদের স্লাইডেও দেখাচ্ছি, বেলি ল্যাবের অংশটুকু স্লাইডে দেখাচ্ছি। তো প্রথমে মাস্কুলোস্কেলেটাল এক্সামিনেশনের কথা আসছে। তো একটা জিনিস আমরা সবসময় ছোটবেলা থেকে আমরা যখন ওয়ার্ডে গিয়েছি, ক্লিনিক্যাল এক্সামিনেশন করেছি, তখন সেখানে আমরা যেভাবে পরীক্ষাগুলো করতাম সেটা হচ্ছে ইন্সপেকশন, পালপেশন, তারপর হচ্ছে যে অস্কালটেশন, এভাবে করে সাধারণত আমরা করতাম। মানে 4টা ধাপ ছিল: ইন্সপেকশন, পালপেশন, পারকাশন এবং অস্কালটেশন। তো অর্থোপেডিক্সের এক্সামিনেশনগুলো একটু ভিন্ন। অর্থোপেডিক্সের বা যে কোনো মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের যখন আমরা এক্সামিনেশন করি, তখন 3টা ধাপে পরীক্ষাটা করি, সেটা হচ্ছে লুক, ফিল এবং মুভ। তো প্রথমে 473 নম্বর পৃষ্ঠায় দেখেন, লুকের মধ্যে প্রথমে গেইট একটা জিনিস আছে। আমরা যখন পড়বো 438 না, 473 নম্বর পৃষ্ঠায় চলে যান আপনারা। 473 নম্বর পৃষ্ঠায় দেখেন আমাদের লুকের মধ্যে 473 নম্বর পৃষ্ঠায় দেখেন গেইট জিনিসটা দেওয়া আছে। তো এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক সময় আসে, এই জন্য এটা একটু গুরুত্বপূর্ণ। আপনি একটু দাগান, গেইটের টপিকটা একটু দাগান, এটা একটু রিডিং করবেন আপনারা। মূলত গেইট মানে হচ্ছে আমরা যেভাবে হাঁটি, যেই প্যাটার্নে হাঁটি, সেই প্যাটার্নটাকেই বলা হয়েছে গেইট। আপনি যেভাবে করে হাঁটবেন সেটা হচ্ছে গেইট। এবং এটা দুটো অংশ, এই যে দেখেন এখানে দেওয়া আছে, দুটো স্টেজ বলা যায়। একটা হচ্ছে স্টেন্স ফেজ, আর একটা হচ্ছে সুইং ফেজ। আমরা যখন হাঁটার সময় যে জায়গায় আমাদের পা মাটির সাথে থাকে, সেই অংশটুকুকে আমরা বলি হচ্ছে স্টেন্স ফেজ, এবং যখন পাটা উপরের দিকে তুলি সেটাকে আমরা বলি হচ্ছে সুইং ফেজ। তো এই লাইনটা একটু দাগান যে দেয়ার আর টু মেইন স্টেজ, একটা হচ্ছে স্টেন্স ফেজ আর একটা হচ্ছে সুইং ফেজ। তো এই যে স্টেন্স ফেজ এবং সুইং ফেজের নর্মাল হচ্ছে যে 60% এবং 40%, কিন্তু এগুলোর কম্বিনেশনের কম বেশি হয়ে আমাদের গেটটা বিভিন্ন সময় বিভিন্ন রকম গেট হয়। আপনাদের লেকচার শিটের 473 নম্বর পৃষ্ঠায় টাইপস অফ লিম্প দেওয়া আছে, এটা একটু দাগান যে লিম্প। যেমন একটা হচ্ছে অ্যান্টালজিক, এটা আসলে এক ধরনের গেট; টেন্ডেলেনবার্গ, এটা এক ধরনের গেট; হাই স্টেপিং, এটা এক ধরনের গেট; স্পাস্টিক অ্যাটাক্সিক, এটা এক ধরনের গেট। তো এই বক্সটা, এই অংশটুকু একটু দাগান, এখান থেকে অনেক সময় প্রশ্ন চলে আসে। তো এখানে দেখেন অ্যান্টালজিক গেট, অ্যান্টালজিক গেটের আরেকটা নাম হচ্ছে পেইনফুল গেট, এবং এটার কজ হিসেবে বলা হয়েছে হিপ জয়েন্ট আর্থাইটিস। মানে কারো যদি হিপ জয়েন্টে কোনো ব্যথা থাকে, যেমন আর্থাইটিসের কারণে বা অন্য কোনো কারণে, তার যখন হিপ জয়েন্টে ব্যথা থাকবে, বা কোনো একটা লিম্বে কোনো ব্যথা থাকবে, যে কোনো জয়েন্টে ব্যথা থাকতে পারে, তখন যেটা হয়, আমরা ওই পাটা সাধারণত মাটির সাথে একটু কম লাগানোর চেষ্টা করি। সাধারণত বাকি যে পাটা আছে, অপর যে পাটা আছে, সেই পায়ে ভরটা একটু বেশি দিয়ে হাঁটার চেষ্টা করি। তাহলে যখন আমি এক পায়ে একটু বেশি ভর দিয়ে এবং আরেক পায়ে একটু কম ভর দিয়ে হাঁটার চেষ্টা করব, তখন যেই ধরনের গেইট হবে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টালজিক গেইট অথবা পেইনফুল গেইট। যেটার কজ হিসেবে দেওয়া আছে যে হিপ জয়েন্ট আর্থাইটিস। তো শুধু হিপ জয়েন্ট আর্থাইটিস না, পাশাপাশি লোয়ার লিম্বের যে কোনো প্যাথোলজি, মানে লোয়ার লিম্বের যে কোনো জয়েন্ট প্যাথোলজিতে, অথবা যে কোনো রকম লোয়ার লিম্বের যে কোনো জয়েন্টের যে কোনো রকম পেইনে আমরা অ্যান্টালজিক গেইটটা পাবো। এটা আপনি পাশে লিখে রাখেন। তার নিচে একটা গেটের নাম দেওয়া আছে, যেটা নাম হচ্ছে টেন্ডেলেনবার্গ গেট। তো টেন্ডেলেনবার্গ গেটও একটা গুরুত্বপূর্ণ গেট। আপনারা এই যখন অ্যাক্টিভিটি পড়েছেন, নিশ্চয়ই এটা সম্বন্ধে একটু পড়া হয়েছে। যারা এখনো পড়েন নাই বা খুব একটা খেয়াল করেন না, তারা খেয়াল করেন আমাদের বিভিন্ন মাসলের উইকনেসের কারণে আমরা এক ধরনের গেইট পাই, সেটা নাম হচ্ছে টেন্ডেলেনবার্গ গেইট। বিশেষ করে হিপ অ্যাবডাক্টর যেগুলো আছে, হিপ অ্যাবডাক্টর হচ্ছে দুটো মাসল, একটা হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াস, একটা হচ্ছে গ্লুটিয়াস মিনিমাস। তো এই গ্লুটিয়াস মিডিয়াস এবং গ্লুটিয়াস মিনিমাস মাসলের উইকনেসের কারণে আমরা টেন্ডেলেনবার্গ গেইট পাই। কিভাবে টেন্ডেলেনবার্গ গেইট পাই সেটা আমরা একটু পর আপনাদেরকে ছবি দেখাচ্ছি। তো পাশে লিখে রাখেন যে উইকনেস অফ হিপ অ্যাবডাক্টর, ব্র্যাকেটে লিখে রাখেন হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাস। এরপর একটা জিনিস আছে হাই স্টেপিং গেইট। হাই স্টেপিং গেইট হচ্ছে আপনার যদি ফুট ড্রপ থাকে, তাহলে নর্মালি যেটা হয়,
আপনার পাটা ধরেন নর্মালি আমাদের পাটা হচ্ছে এইরকম করে আপনি হাঁটেন, কিন্তু যদি আপনার ফুট ড্রপ হয় তখন আপনার এই ডরসিফ্লেকশনটা হবে না, তখন আপনার শুধু প্ল্যান্টার ফ্লেকশন হবে, তখন আপনার পাটা থাকবে এরকম, মানে যখন আপনার ফুট ড্রপ থাকবে। তো এইরকম যখন পা হয় এবং ফুট ড্রপের ক্ষেত্রে আর কি, তখন আপনি যখন হাঁটতে যান তখন পায়ের পাতায় আঘাত লাগার সম্ভাবনা খুব বেশি থাকে। এইভাবে যেহেতু পায়ের পাতার নিচের দিকে পড়ে থাকে এবং পায়ের পাতায় আঘাত লাগার সম্ভাবনাটা বেশি থাকে, এই জন্য এই পরিস্থিতিতে যাদের ফুট ড্রপ আছে তারা যখন হাঁটে তখন তারা যে পায়ে ফুট ড্রপ সেই পাটাকে একটু উপরে তুলে রাখার চেষ্টা করে, উপরে তুলে রেখে একটু দূরত্ব বজায় রেখে পাটাকে সামনে দেওয়ার চেষ্টা করে যাতে আঘাতটা কম লাগে, এবং এই জিনিসটাকেই বলা হয় হাই স্টেপিং গেট। তাহলে হাই স্টেপিং গেট এটার কারণ হচ্ছে ফুট ড্রপ, মানে ফুট ড্রপ যে সমস্ত কারণে হয় সেগুলো সবগুলোই হচ্ছে হাই স্টেপিং গেটের কজ। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ পালসের ক্ষেত্রে। আমরা পাশাপাশি এটাও জানি যে যেহেতু সায়াটিক নার্ভের একটা ব্রাঞ্চ হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ, সো সায়াটিক নার্ভ ইঞ্জুরি হলেও আমরা ফুট ড্রপ পেতে পারি, তাহলে এটাও একটা হাই স্টেপিং গেটের কজ। পাশাপাশি আমরা জানি যে ডিপ পেরোনিয়াল নার্ভ মূলত এই ফুট ড্রপের একটা প্রধান কজ, যেহেতু মানে ডিপ পেরোনিয়াল নার্ভ ইঞ্জুরি, যেহেতু ডিপ পেরোনিয়াল নার্ভই হচ্ছে আমাদের টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসলকে সাপ্লাই দেয়, টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসলের প্যারালাইসিস হলেই ফুট ড্রপটা হয়। তো সেজন্য এই কমন পেরোনিয়াল নার্ভ পালসির পাশাপাশি আপনি পাশে লিখে রাখতে পারেন যে সায়াটিক নার্ভ পালসি অথবা টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসল প্যারালাইসিস অথবা ডিপ পেরোনিয়াল নার্ভ পালসি, এগুলোর ক্ষেত্রে আমরা হাই স্টেপিং গেট পাবো। আমরা যারা সার্জারি ফ্যাকাল্টিতে পরীক্ষা দিব তাদের জন্য আসলে মূলত এই তিনটা গেটই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলোই পরীক্ষায় আসে। যেমন যারা অন্যদের যেমন স্পাস্টিক গেটটা আসে সেরেব্রাল পালসির ক্ষেত্রে শক্ত হয়ে যায় মাসলগুলো, বিশেষ করে আমাদের যে মাসলগুলো থাইয়ের যে মাসলগুলো আমাদের পাটাকে ভিতরের দিকে নিয়ে যায়, মানে অ্যাডাক্টর মাসলগুলো, সেই অ্যাডাক্টর মাসলগুলো অনেক বেশি শক্ত হয়ে যায়, স্পাস্টিক হয়ে যায়, এবং এইটাকে আমরা বলি যে সিজর গেট অথবা ক্রস লেগ গেট। সেরেব্রাল পালসিতে আমরা এটা পাই, লিখে রাখতে পারেন যে স্পাস্টিক গেটের আরেকটা নাম হচ্ছে সিজর গেট অথবা ক্রস লেগ গেট। পাশাপাশি সেরেব্রাল প্যাথোলজিতে এক ধরনের ইমব্যালেন্স ডেভেলপ করে অ্যাটাক্সিয়া ডেভেলপ করে, এই জন্য অ্যাটাক্সিক গেট আমরা পেতে পারি। তো মূলত এই গেট থেকে আপনি এই জিনিসগুলো পড়বেন আমাদের 473 নম্বর পৃষ্ঠায়, এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, এটা একটু মাথায় রেখে পড়বেন। লেকচার শিটের 475 নম্বর পেজে চলে যান। 475 নম্বর পেজে আপনাদের একটা চার্ট দেওয়া আছে, দেখেন যে পেরিফেরাল নার্ভগুলোর রুট পেলো। তো এখানে মূলত তিনটা নার্ভের রুট পেলো, একটা হচ্ছে L4, L5 এবং S1। এই তিনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, L4, 5 এবং S1। এগুলো পরীক্ষায় আসে, এগুলো সার্জারি রিলেটেড। পাশাপাশি আপনি সার্ভাইকাল 5, সার্ভাইকাল 6 এই দুটো একটু পড়তে পারেন, মাঝে মাঝে এখান থেকে প্রশ্ন আসে। তো সার্ভাইকাল 5, সার্ভাইকাল 6 এবং লাম্বার 4, 5, সার্কেল 1 এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই জন্য এগুলো ভালো করে পড়বেন। এগুলো থেকে পরীক্ষায় বিভিন্ন সময় প্রশ্ন আসে। যেমন সার্ভাইকাল 5 এর ক্ষেত্রে আমাদের ল্যাটারাল আপার আর্মের সেন্সেশন নষ্ট হয়, পাশাপাশি হচ্ছে যে ডেল্টয়েড মাসলের প্যারালাইসিস হয়, এবং একটা রিফ্লেক্স যেটা হচ্ছে বাইসেপস রিফ্লেক্স। বাইসেপস রিফ্লেক্স যেহেতু সার্ভাইকাল 5, 6 এর, তাহলে বাইসেপস রিফ্লেক্সও নষ্ট হচ্ছে। সার্ভিক্যাল 6 হচ্ছে ল্যাটারাল ফোরাম, এবং এখানে রিস্ট এক্সটেনশনটা আমাদের করে, এই জন্য রিস্ট এক্সটেনশনটা আমরা অনেক সময় করতে পারি না যদি সার্ভিক্যাল 6 এর সমস্যা হয়। রিস্ট এক্সটেনশন যদি কেউ না করতে পারে তখন যেটা হয় সেটা হচ্ছে রিস্ট ড্রপ হয়। তার মানে সার্ভিক্যাল 6 এর যদি কখনো রেডিকুলোপ্যাথি হয় বা ইনজুরি হয় তখন রিস্ট ড্রপ হতে পারে, পাশে লিখে রাখেন। এবং রিফ্লেক্সের ক্ষেত্রে ব্রাকিও রেডিয়ালিস রিফ্লেক্সের সমস্যা হবে। ব্রাকিও রেডিয়ালিস রিফ্লেক্সটা হয়তো আপনার নাম আগে খুব একটা শুনেন নাই, আসলে মূলত এটার নাম হচ্ছে সুপাইনেটর রিফ্লেক্স, যেটাকে এখানে ব্রাকিও রেডিয়াল রিফ্লেক্স বলা হচ্ছে। তো ব্রাকিও রেডিয়াল রিফ্লেক্সের পাশে আপনি সুপাইনেটর রিফ্লেক্সটা লিখে রাখতে পারেন। সার্ভিক্যাল 5, 6, 7ও পড়তে পারেন, কিন্তু নাম্বার 4, 5 এবং সেকেন্ড 1 হচ্ছে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাম্বার 4 এর ক্ষেত্রে সেন্সরি সাপ্লাই টু মিডিয়াল লেগ অ্যান্ড ফুট। মোটরটা দেখেন টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসল, টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসলকে নাম্বার 4 সাপ্লাই দেয়, এই জন্য যদি নাম্বার 4 এ কখনো রেডিকুলোপ্যাথি হয় টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসলের প্যারালাইসিস হবে বা কাজ করতে পারবে না, এবং তখন আমাদের ফুট ড্রপ ডেভেলপ করে, নি জার্ক হচ্ছে এটা রিফ্লেক্স। নাম্বার 5 এর ক্ষেত্রে হচ্ছে ল্যাটারাল লেগ এবং ফার্স্ট ডরসাল ওয়েব স্পেস সেন্সরি সাপ্লাই দেয়। আর মোটর হচ্ছে এক্সটেন্সর হেলিসিস লঙ্গাস, মানে আমাদের বৃদ্ধাঙ্গুলির সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সটেন্সর মাসল, এক্সটেন্সর হেলিসিস লঙ্গাস, সেটা সাপ্লাই হচ্ছে নাম্বার 5। এই জন্য নাম্বার 5 যদি রেডিকুলোপ্যাথি হয় তাহলে এক্সটেন্সর হেলিসিস লঙ্গাসের ফাংশনটা করতে পারবে না, মানে পায়ের গ্রেড টো এর এক্সটেনশন সে করতে পারবে না। স্যাক্রাল 1 ল্যাটারাল লেগ এবং প্ল্যান্টার রুটকে সাপ্লাই দেয়, এখানে গ্যাস্ট্রোকনেমিয়াস এবং পেরিনিয়ালস সাপ্লাই দেয় তারা, মানে পেরিনিয়াল যে মাসলগুলো আছে, পেরিনিয়াম, পেরিনিয়াস লঙ্গাস, পেরিনিয়াস সেগুলো। এবং এখানে একটা রিফ্লেক্সের কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে অ্যাঙ্কেল রিফ্লেক্স অথবা অ্যাকিলিস রিফ্লেক্স, এটা লিখে রাখতে পারেন। তো এই যে নাম্বার 4, 5, সার্কেল 1 এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা যারা অর্থোপেডিক সার্জন তাদের অনেকগুলো রোগী, বিশেষ করে যারা স্পাইন নিয়ে কাজ করি, সেটা হচ্ছে পিএলআইডি রোগী আমরা পাই। তো পিএলআইডির ক্ষেত্রে কোন লেভেলে পিএলআইডিটা আছে, কোন নার্ভ রুটকে ইনভলভ করছে, এটা কিন্তু আমরা যাচাই করতে পারি এখান থেকে। যে নাম্বার 4 কে যদি ইনভলভ করে সেক্ষেত্রে তার ফুট ড্রপ থাকবে টিবিয়াল সেন্টারি মাসলের ইনভলভমেন্টের কারণে। নাম্বার 5 কে যদি ইনভলভ করে তাহলে সে গ্রেড টু এক্সটেনশনটা করতে পারবে না, যেটা এক্সটেন্সর হেলিসিস লঙ্গাস কেসে সাপ্লাই দেয়। স্যাক্রাল 1 কে যদি সে সাপ্লাই দেয় তাহলে কিন্তু তার প্ল্যান্টার ফ্লেকশনটা সে করতে পারবে না, মানে প্ল্যান্টার ফ্লেকশন যদি না করতে পারে তাহলে কি সমস্যা হয়, তাহলে যে সমস্যা হয় সেটা হচ্ছে যে সে টো ওয়াকিংটা পারে না। আর যদি নাম্বার 4 এর ইনভলভমেন্ট হয় তাহলে কিন্তু হিল ওয়াকিংটা পারবে না, মানে ডরসিফ্লেকশনটা করতে পারবে না। তো এগুলো আমরা আরো একটু বিস্তারিত পড়বো, কিন্তু আপনি এখান থেকে একটা ধারণা নিয়ে রাখেন। কিন্তু নাম্বার 4 এর ইনভলভমেন্ট হলে সে ডরসিফ্লেকশন করতে পারবে না, কারণ টিবিয়াল সেন্টারি মাসলের ইনভলভমেন্ট থাকবে, তার মানে তখন ফুট ড্রপ হবে। নাম্বার 5 এর ইনভলভমেন্ট হলে সে হচ্ছে এক্সটেন্সর হেলিসিস লঙ্গাস ইনভলভমেন্ট হবে। নাম্বার 4 এর ক্ষেত্রে এটা লিখে রাখেন যে সে তখন হিল ওয়াকিংটা করতে পারবে না। আর S1 এর ক্ষেত্রে লিখে রাখেন সে তখন টো ওয়াকিং করতে পারবে না বা প্ল্যান্টার ফ্লেকশন করতে পারবে না। তো এখান থেকে আপনার জন্য এগুলোই গুরুত্বপূর্ণ। আর বাকি জিনিসগুলো আপনার খুব একটা পড়তে হবে না, এগুলো হচ্ছে যে খুব ডিপ লেভেলের পড়া, যারা একেবারে অর্থোপেডিক্সের ফাইনাল পার্টিতে তাদের জন্য এত কিছু দরকার হয় না। এরপর আপনি চলে যান 477 নাম্বার পেজে। 477 নাম্বার পেজে দেখেন আমাদের এখানে আমরা স্পাইন নিয়ে এখানে কিছু আলোচনা আছে, স্পাইনের কিছু এক্সামিনেশন আমরা করি। এই ক্ষেত্রে যেমন একটা প্রশ্ন 2021 সালের এফসিপিএস পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে
যে লাম্বার স্পাইনের আমরা লুক থেকে একটা এসবি অনেক সময় আসে, যে ব্যাকের যখন আমরা পরীক্ষা করি বলা হচ্ছে চেক দ্য স্কিন অ্যাট দ্য বেস অফ দ্য স্পাইন ফর হেয়ারি টাফট অ্যান্ড ডিম্পল। এই হেয়ারি টাফট অ্যান্ড ডিম্পল যদি লাম্বার স্পাইনের পিছনের দিকে থাকে, যে আপনি চেক করতে গিয়ে দেখলেন যে লাম্বার স্পাইনের পিছনের দিকে একটা চুলের গোছা বের হয়ে আছে অথবা একটা ডিম্পল বের হয়ে আছে, তখন বলা হয় এটার কজ হচ্ছে স্পাইনা বাইফিডা অথবা স্পাইনা বাইফিডা উল্টা। মানে স্পাইনা বাইফিডাতে কি হয়, লাম্বার স্পাইনগুলো যদি ফিউশন ঠিকভাবে না হয় তখন এই স্পাইনা বাইফিডাটা ডেভেলপ করে, এবং তখন সেই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা পিছনের দিকে লাম্বার স্পাইন বরাবর হেয়ারি টাফট এবং ডিম্পল পাবো। তো এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট দিয়ে আপনি লিখে রাখেন, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্নটা আসে। অলরেডি একবার প্রশ্নটা এসেছে এফসিবিএস পার্ট 1 এর পরীক্ষার প্রশ্নটা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এমআরসিএস পরীক্ষায় অহরহ এই প্রশ্নটা আসে এবং সেখান থেকে এফসিবিএস পার্ট 1 পরীক্ষায় অলরেডি চলে এসেছে। তো এটা আবার আসতে পারে, এই জন্য এটা একটু দাগিয়ে রাখেন এই লাইনটা, যে যদি আমাদের ব্যাকে স্পাইনের ব্যাকে হেয়ারি টাফট এন্ড ডিম্পল থাকে তাহলে এটার আন্ডারলাইন কজ হচ্ছে স্পাইনা বাইফিডা অথবা স্পাইনা বাইফিডা অকুলটা। এর পরের পৃষ্ঠায় মানে 478 নম্বর পৃষ্ঠা আমরা এখান থেকে আরেকটা ফিল করতে গিয়ে একটা ইয়ে করতে পারি, যে আপনি যদি লাম্বার স্পাইন বরাবর আপনার হাতটাকে নামান, এই আমাদের এটা মার্কেটটা দেখা যাচ্ছে তো, লাম্বার স্পাইন বরাবর যদি আপনি হাতটাকে নামান তাহলে যদি এক ধরনের গ্যাপ পান অথবা স্টেপ অফ পান, স্পাইনাস প্রসেস বরাবর একটা স্টেপ অফ যদি পান বরাবর হাতে দিকে, তাহলে ধারণা করা হয় যে হয়তো আমাদের যে ভার্টিবাল ওই কলামটা এটা একটার উপরে দিকে সামনের দিকে চলে গিয়েছে বা স্লিপেজ হয়েছে, এবং এই স্লিপেজ হওয়া মানে কি, মানে হচ্ছে স্পন্ডাইলোলিস্থেসিস। লিখে রাখতে পারেন, আপনাদের পরে এটার আলোচনাও আছে, যেভাবে যদি আপনি একটা স্টেপ অফ পান তাহলে ফরওয়ার্ড স্লিপেজ হতে পারে এবং স্পন্ডাইলোলিস্থেসিস থাকতে পারে। এটা লিখে রাখেন, স্পন্ডাইলোলিস্থেসিস। কিছু স্পেশাল টেস্ট আছে স্পাইনের ক্ষেত্রে, আমরা কিছু স্পেশাল টেস্ট করি, এগুলো আপনাদের লাগবে না, স্পেশাল টেস্টগুলো আপনার লাগবে। যেমন এখানে একটা স্পেশাল টেস্টের নাম আছে দেখেন, সেটা হচ্ছে ল্যাসিগ স্ট্রেইট লেগ রেস্ট। ল্যাসিগ স্ট্রেইট লেগ রেস্ট মানে হচ্ছে আমরা যখন পিএলআইডি অথবা মেকানিক্যাল ব্যাক পেইনকে আলাদা করতে চাই, যে একটা পেশেন্ট আপনার কাছে এসেছে এবং সে কমপ্লেইন করছে যে তার কোমর ব্যথা, অনেক সময় সে রেডিকুলোপ্যাথিও কমপ্লেইন করে। রেডিকুলোপ্যাথি মানে হচ্ছে সে বলবে যে কোমর ব্যথাটা তার পায়ের দিকে নেমে আসছে। তো কোমর ব্যথাটা যদি তার পায়ের দিকে নেমে আসে, কোমর ব্যথাটা যদি তার পায়ের দিকে নেমে আসে, সেই ক্ষেত্রে আমরা দেখব, অথবা কোমর ব্যথা পায়ের দিকে নামে না কিন্তু আমরা সন্দেহ করছি যেটা পিএলআইডি কিনা, সেই ক্ষেত্রে আমরা এই ল্যাসিগ স্ট্রেইট লেগ রেস্টটা করি। অনেক সময় সহজে বলার জন্য এসএলআর বলি, মানে স্ট্রেইট লেগ রেস্ট। এটার প্রোগ্রাম হচ্ছে ল্যাসিগ স্ট্রেইট লেগ রেস্ট। পেশেন্টকে আপনি শুয়ে দেবেন, পেশেন্টকে শোয়ানোর পরে তারপর আপনি যেটা করবেন, তার এই যে হিপ জয়েন্টটাকে ফ্লেক্স করে এই আস্তে আস্তে ভাঁজ করতে থাকবেন। ভাঁজ করতে গিয়ে আপনি যখন ভাঁজ করতে থাকবেন, ভাঁজ করতে গিয়ে যদি আপনি দেখেন পেশেন্টের 80 to 90 ডিগ্রি আপনি করে ফেলেছেন, কিন্তু তারপরও তার কোনো পেইন হচ্ছে না, 90 ডিগ্রির উপরে চলে যাচ্ছে, তার কোনো পেইন হচ্ছে না, তার মানে এই ক্ষেত্রে এই কোমর ব্যথাটা পিছনে সায়ান্টিক নার্ভের স্ট্রেস অথবা পিএলআইডি নাই। কিন্তু যদি দেখা যায় যে 50 ডিগ্রির পরে 40-50 অথবা 80 ডিগ্রির আগেই তার এই পাটাকে যখন আপনি ফ্লেক্স করতে থাকবেন, মানে এই স্ট্রেট করতে থাকবেন, যদি দেখা যায় যে তার ব্যথা হচ্ছে, পেইন হচ্ছে, সে কমপ্লেন করছে যে তার এখানে পেইন হচ্ছে, রগে টান পড়ছে, তার মানে তার এসএলআরটা পজিটিভ, এবং এসএলআর পজিটিভ মানে এটা ইন্ডিকেট করে এটা হচ্ছে পিএলআইডি, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিবল ডিস্ক। তো এই জন্য আমরা দেখবো যে এসএলআর পজিটিভ যদি হয়, আপনাকে অনেক সময় বলবো যে এসএলআর পজিটিভ অথবা এসএলআর এই 90 ডিগ্রিতে বা 80 ডিগ্রিতে, অথবা বললো যে এসএলআর 70 ডিগ্রিতে, বিশেষ করে 90 ডিগ্রি নিচে সাধারণত এটা যদি পজিটিভ হয়, পেইন হয়, তাহলে আমরা ধরে নিই এটার পিছনে কজ হচ্ছে পিএলআইডি। তো এটা আপনি লিখে রাখতে পারেন যে এসএলআর যদি পজিটিভ হয়, বিশেষ করে 40 থেকে 70 ডিগ্রির মধ্যে, তাহলে এটাকে আমরা ধরে নেব এটা পিএলআইডি হচ্ছে এটার পিছনে কজ, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিবল ডিস্ক। আর যদি দেখা যায় যে না এসএলআর নেগেটিভ, 80 ডিগ্রি 90 ডিগ্রির উপরে চলে গেছেন, তার পেইন করছে না, একেবারে উপরে উঠে ফেলতেছেন, তখন আমরা ধরে নিই যে এই ক্ষেত্রে আসলে মেকানিক্যাল ব্যাক পেইন। তো এটা হচ্ছে যে পায়ে আপনার কোমর থেকে ব্যথাটা নামে, ওই পায়ে আমরা পরীক্ষাটা করবো, এটাকে আমরা বলি ল্যাসিগ স্ট্রেইট লেগ রেস্ট। কিন্তু অপর পায়ে আমরা পরীক্ষাটা করতে পারি, এবং অপর পায়ে যখন আমরা পরীক্ষাটা করবো, যে পেইন বলতেছে আপনার ডান পায়ে, কিন্তু আপনি বাম পায়ে স্ট্রেইট লেগ রেস্টটা করছেন, তখন এটাকে আমরা বলি হচ্ছে ক্রস এসএলআর বা ক্রস স্ট্রেইট লেগ রেস্ট। এবং এটা যদি পজিটিভ হয়, যে আপনি বাম পায়ে ব্যথা, আপনি ডান পাটাকে যখন এভাবে উপরের দিকে উঠাচ্ছেন, তখন পেশেন্ট পেইন বলছে, তখন এটা আরও বেশি সেন্সিটিভ। লিখে রাখতে পারেন যে ক্রস এসএলআর যদি পজিটিভ হয়, তাহলে এটা পিএলআইডির জন্য আরও বেশি সেন্সিটিভ। তো এই দুটো জিনিস আপনি এখান থেকে পড়ে যাবেন। জাস্ট যে কথাগুলো বলছি, কথাগুলো বিস্তারিত খুব বেশি জিনিস প্রসিডিউর এই সেগুলো আপনাকে লাগবে না, যে এসএলআর পজিটিভ এভাবে করে আপনার পরীক্ষা প্রশ্ন আসবে। এখানে একটা বক্স আছে দেখেন 479 নম্বর পৃষ্ঠায়, প্যাটার্ন অফ মাসল ওয়াস্টিং ইন দ্য হ্যান্ড। এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, আপনারা অলরেডি এক্সপেরিমেন্ট হয়তো পড়েছেন। আমাদের হ্যান্ডের যে মাসলগুলো, 20টা মাসল আছে হ্যান্ডে, এর মধ্যে অধিকাংশ মাসলগুলোকে সাপ্লাই দিয়ে হচ্ছে আল্নার নার্ভ। শুধুমাত্র ল্যাটারালি মানে আমাদের বৃদ্ধাঙ্গুলি বরাবর, থাম বরাবর যে মাসলগুলো আছে, থিনার মাসল, এই থিনার মাসলগুলোকে এক্সেপ্ট অ্যাডাক্টর পলিসিস ছাড়া বাকি যে থিনার মাসলগুলো আছে, ফ্লেক্সর পলিসিস ব্রেভিস বা অপোনেন্ট পলিসিস, অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস, এগুলোকে সবগুলোকে সাপ্লাই দিয়ে হচ্ছে মিডিয়ান নার্ভ। তো এই জন্য যদি আমাদের থিনার মাসলে ওয়াস্টিং হয়, থিনার মাসলটা যদি দেখা যায় যে ফ্ল্যাট হয়ে গেছে, ওয়াস্টিং হয়েছে, তাহলে ধারণা করা হয় এই নার্ভের এর পিছনে কারণ হচ্ছে মিডিয়ান নার্ভ পালসি, রুট বেল হচ্ছে সার্ভিক্যাল এইড। কিন্তু যদি দেখা যায় যে হাইপোথিনার মাসল, যেটা হচ্ছে আমাদের লিটল ফিঙ্গার বরাবর যে মাসলগুলো, এলিভেশন যেটা আছে, এগুলো যদি ওয়াস্টিং করা হয়, যেহেতু এগুলোতে সাপ্লাই দিয়ে হচ্ছে আলনার নার্ভ, তাহলে ধরা হয় এটা আলনার নার্ভ পালসি। যেহেতু থিনার মাসলগুলো ছাড়া বাকি সবগুলো মাসল, ইন্টেন্সিভ মাসলগুলোকে সাপ্লাই দিচ্ছে আলনার নার্ভ, এই জন্য যদি অন্য মাসলগুলোতে আপনি ওয়াস্টিং পান, তাহলে আমরা ধরে নিই এটা আলনার নার্ভ পালসি। তো এটা হচ্ছে আপনি একটু পড়বেন, সিএসটা দিয়ে রাখেন, এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সহজ জিনিস, কিন্তু এটা ভুল করা যাবে না। লেকচার শিটের পরের পৃষ্ঠায় 480 নম্বর পৃষ্ঠায় দেখেন একটা টেবিল দেওয়া আছে, বনি ডিফর্মিটি অফ দ্য হ্যান্ড। তো এই যে হ্যান্ডের বনি ডিফর্মিটি, এর মধ্যে শুধু নামগুলো পড়বেন,
মানে নামগুলো এবং এটা অ্যাসোসিয়েশন। যেমন অস্টিও আর্থাইটিসের ক্ষেত্রে আমরা দুটো নট পাই, একটা হচ্ছে হ্যাভারডন্স নট আর একটা হচ্ছে বুচার্স নট, শুধু নামগুলো পড়বেন। রিওমেটয়েড আর্থাইটিসের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ডিফর্মিটি পাই, একটা হচ্ছে বাটনারি ডিফর্মিটি, একটা হচ্ছে সোয়ান নেক ডিফর্মিটি, একটা হচ্ছে জ্যাড ডিফর্মিটি অফ থাম, আর একটা হচ্ছে আলনার ডিট। তো কোনগুলো আমরা অস্টিও আর্থাইটিসের ক্ষেত্রে পাই, কোনগুলো রিওমেটয়েড আর্থাইটিসের ক্ষেত্রে পাই, দুটো স্টার দিয়ে রাখেন, এগুলো আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কোনটা কিভাবে হচ্ছে এই জিনিসগুলো আপনার না পড়লেও চলবে, কিন্তু ডিফর্মিটিটা মনে রাখতে হবে। বাটনারি ডিফর্মিটি কেমন বা সোয়ান নেক ডিফর্মিটি কেমন, এগুলো সবগুলো এখানে ছবি দেওয়া আছে পরের পৃষ্ঠাগুলোতে, কিন্তু সেগুলো আপনার করতে লাগবে না, আপনার লাগবে জাস্ট হচ্ছে নামগুলো। এর নিচের দিকে দেখেন সেন্সরি ডিস্ট্রিবিউশন অফ দ্য নার্ভ সাপ্লাই দেওয়া আছে, এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো পরীক্ষায় পড়েছেন, আমরা যদি দেখা যায় যে এই বরাবর মানে 1.5 ফিঙ্গার, যদি শুধুমাত্র লিটল ফিঙ্গার এবং তারপরে রিং ফিঙ্গারের অর্ধেক এই বরাবর যে সেন্সরি সাপ্লাই, এটা দিয়ে হচ্ছে আলনার নার্ভ। বাকিটুকু সেন্সরি সাপ্লাই দেয় মানে 3.5 ফিঙ্গার, এটা দিয়ে হচ্ছে মিডিয়ান নার্ভ। তো আলনার নার্ভের সেন্সরি ডিস্ট্রিবিউশন, মিডিয়াল নার্ভের সেন্সরি ডিস্ট্রিবিউশন, পাশাপাশি পিছনের দিকে যদি যায় রেডিয়াল নার্ভের ডিস্ট্রিবিউশন, বিশেষ করে থাম্বের বেজ এবং বিশেষ করে ফার্স্ট ওয়েভ স্পেস, এটাকে সাপ্লাই দিচ্ছে রেডিয়াল নার্ভ। তো এটা একটু দেখান, মানে 35.8 যে টেবিলটা আছে এটাতে দুটো স্টার। কিছু স্পেশাল হ্যান্ড টেস্ট আছে, যেমন এর মধ্যে একটা হচ্ছে অ্যালেন টেস্ট, একটা প্রসিডিউর দেখেন এখানে দেখাচ্ছে অ্যালেন টেস্ট। আমরা জানি আমাদের হ্যান্ডে দুটো আর্টারি আছে সাপ্লাই দেয়, একটা হচ্ছে আলনার আর্টারি, যেটা আলনার মানে আলনার সাইড দিয়ে যায়, আর একটা হচ্ছে রেডিয়াল আর্টারি, যেটা ল্যাটারাল সাইড দিয়ে যাচ্ছে। এগুলো মূলত এখানে অ্যানাস্টোমোসিস করে এবং আমাদের হ্যান্ডকে সাপ্লাই দেয় ব্লাডে। আমরা যদি চেক করতে চাই যে আলনার আর্টারিটা অথবা রেডিয়াল আর্টারিটা এদের পেটেন্সি ঠিক আছে কিনা, এরা ঠিকভাবে ব্লাড সাপ্লাই দিচ্ছে কিনা, এই জিনিসটা যদি আমরা চেক করতে চাই, তাহলে একটা সহজ সিস্টেম হচ্ছে এই অ্যালেন টেস্ট। আমরা দুই হাত দিয়ে যা চেক করতে চাই, দুই হাতে দুই আঙ্গুল দিয়ে আমরা যদি রেডিয়াল আর্টারি এবং আলনার আর্টারিকে কম্প্রেস করে তাকে আমি পিঞ্চ করে রাখতে বলি, পিঞ্চ ধরে রাখতে বলি, গ্রিপ ধরে রাখতে বলি, সেই ক্ষেত্রে দেখা যায় আস্তে 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 এখানে যেহেতু ব্লাড সাপ্লাই হচ্ছে না, এটা আস্তে আস্তে পুরোপুরি সাদা হয়ে যায়, পেল হয়ে যায়। কারণ আপনি যদি একটা বন্ধ করে রাখেন, ধরুন আপনি রেডিয়াল আর্টারিটা বন্ধ করছেন, তাহলে কিন্তু আলনার আর্টারিটা এদিকে গিয়ে পুরোটাকে সাপ্লাই দিয়ে দেবে, যেটা অ্যানাস্টোমোসিস আছে। আলনার আর্টারিকে বন্ধ করে দিলে রেডিয়াল আর্টারিটা গিয়ে পুরোটাকে সাপ্লাই দিয়ে দেবে, যেটা অ্যানাস্টোমোসিস আছে। কিন্তু যদি আপনি দুটোকেই কম্প্রেস করে রাখেন, দুটোকেই বন্ধ করে রাখেন, তাহলে কিন্তু আর আপনার হ্যান্ডের মধ্যে ব্লাড সাপ্লাইটা হবে না, এই জন্য আস্তে আস্তে এটা পেল হয়ে যাবে। এবং যখন আপনি আবার একদিকে একটা ছেড়ে দিবেন, তখন দেখবেন যে আবার হচ্ছে যে পুরোটা গিয়ে আবার হচ্ছে একটু রক্তিম হয়ে গেছে, মানে ব্লাড সাপ্লাইটা ঠিক আছে। তো এই অ্যালেন টেস্টার প্রসিডিউর এত কিছু আপনার লাগবে না, শুনে রাখলেন। আপনি জাস্ট অ্যালেন টেস্ট আমরা কেন দেখি, অ্যালেন টেস্ট আমরা দেখি হচ্ছে রেডিয়াল আর্টারি এবং আলনার আর্টারির পেটেন্সি দেখার জন্য। পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে আপনার এরকম যে আপনি একটা করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং করছেন, বাইপাস গ্রাফটিং করার সময় আপনি আলনার আর্টারিটা নেবেন অথবা রেডিয়াল আর্টারিটা নেবেন হারভেস্ট করার জন্য সেখানে। তো সেই ক্ষেত্রে আপনাকে বলবে যে আমরা এটার পেটেন্সি দেখতে চাই, যে আলনার আর্টারিটা অথবা রেডিয়াল আর্টারিটা যে আমরা নিব, তাদের পেটেন্সি তাদের ঠিক আছে কিনা। যদি দেখা যায় যে তাদের পেটেন্সি নাই ভালো, যেমন আপনার রেডিয়াল আর্টারির পেটেন্সিটা ভালো আছে কিন্তু আলনার আর্টারির পেটেন্সি ভালো নাই, আপনি রেডিয়াল আর্টারিটাকে নিয়ে গেলেন বাইপাস গ্রাফটিং করার সময়, তো আলনার তো এটা হ্যান্ডে সাপ্লাই দিতে পারবে না। এই জন্য আগে আমরা পেটেন্সিটা চেক করে নিব যে দুইটা আর্টারি ঠিক আছে কিনা, যদি দুইটাই ঠিক থাকে তাহলে আমরা একটা আর্টারি নিয়ে বাইপাস গ্রাফটিং ইউজ করতে চাই। তো প্রশ্নটা এরকম আসবে, যেরকম একটা কন্ডিশনে পড়ে আপনি পেটেন্সি দেখতে চাচ্ছেন, কোন টেস্টটা করবেন, সেক্ষেত্রে আমরা অ্যালেন টেস্টটা করবো, যেভাবে করা হচ্ছে অ্যালেন টেস্ট। নার্ভের জন্য আমরা তিনটা টেস্ট করি, এখানে যেমন দেওয়া আছে, একটা হচ্ছে টিনেল টেস্ট, একটা হচ্ছে ফেলেন টেস্ট, একটা হচ্ছে ফরমেন সাইন। টিনেল টেস্টটা আমরা করি হচ্ছে সাধারণত যে কোনো নার্ভের জন্য, যে কোনো নার্ভের কম্প্রেশন দেখার জন্য আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে যে ওই নার্ভ যে এরিয়াতে ডিস্ট্রিবিউশন দিচ্ছে, ধরুন এখান থেকে মিডিয়ান নার্ভটা যাচ্ছে কার্পাল টানেল দিয়ে, তো আমরা এই যেখানে মিডিয়ান নার্ভটা আছে সেই বরাবর যদি আমরা এই ট্যাপ করি একটা আঙুল দিয়ে, ফিঙ্গার দিয়ে যদি আমরা ট্যাপ করি, তাহলে দেখা যায় যে এরিয়াতে সে সাপ্লাই দিচ্ছে সেই এরিয়াতে তখন এক ধরনের টিংলিং বা নামনেস ডেভেলপ করবে, যদি মানে নার্ভটা কম্প্রেস অবস্থায় থাকে, মানে যদি মিডিয়ান নার্ভ যাচ্ছে সে কার্পাল টানেলের মধ্যে কম্প্রেস অবস্থায় আছে বা কার্পাল টানেল সিন্ড্রোম ডেভেলপ করছে। তো আসলে এটা কার্পাল টানেল সিন্ড্রোম কি না, আসলেই মিডিয়ান নার্ভটা কম্প্রেস কিনা এটা দেখার জন্য আমরা সেখানে ট্যাপ করবো। ট্যাপ করলে যদি দেখা যায় ওই নার্ভের এরিয়া অফ ডিস্ট্রিবিউশন বরাবর টিংলিং বা নামনেস ডেভেলপ করছে, তাহলে আমরা ধরে নিব টিনেল টেস্টটা হচ্ছে পজিটিভ। তার মানে এটা দেখি আমরা পেরিফেরাল নার্ভগুলো কম্প্রেশন আছে কিনা এটা চেক করার জন্য। ফ্যালেন টেস্ট আমরা করি হচ্ছে আলাদা করে, সেটা হচ্ছে যে মিডিয়ান নার্ভের জন্য ফ্যালেন টেস্ট আমরা করি হচ্ছে মিডিয়ান নার্ভের জন্য। আমরা যেখানে টিনেল টেস্ট এখানে দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের ফ্যালেন টেস্ট। ফ্যালেন টেস্ট দুইভাবে করা যায়, একটা হচ্ছে পেশেন্টকে যদি আপনি বলেন যেটা কীভাবে কম্প্রেস করে রাখতে, মানে এটাকে ফ্লেক্স করে রাখতে রিস্টটাকে দুইটা হাতকে, তাহলে সে আমরা যেরকমভাবে অনেকক্ষণ পারবো, যার মিডিয়ান নার্ভ কম্প্রেশন আছে সে অনেকক্ষণ পারবে না, তার নার্ভটা আরও কম্প্রেস হয়ে সে প্রচুর ব্যথা করবে, মানে প্রচুর পেইন টিংলিং নামনে ডেভেলপ করবে যে হাতে কম্প্রেশনটা আছে। তো তখন আমরা এটাকে ফ্যালেন টেস্ট পজিটিভ বলি। অথবা আমরা শুধুমাত্র যে হাত দেখতে চাই সেই হাতে এভাবে ফ্লেক্স করে এটাকে চেক করতে পারি, দুভাবে চেক করা যায়। তো ফ্যালেন টেস্টের বেলা আপনি মনে রাখেন যে ফ্যালেন টেস্টে আমরা মিডিয়াল নার্ভ কম্প্রেশন আছে কিনা এটা চেক করি, আর টিনেল টেস্টের ক্ষেত্রে মিডিয়াল নার্ভ শুধু যে কোনো নার্ভের কম্প্রেশন আমরা চেক করি হচ্ছে টিনেল টেস্টের মাধ্যমে, মানে পেরিফেরাল নার্ভগুলো। আর একটা হচ্ছে ফরমেন্ট সাইন। ফরমেন্ট সাইন মানে আমরা হয়তো বিভিন্ন সময় শুনেছি বা আমরা জানি, সেটা হচ্ছে আমাদের হ্যান্ডের যে মাসলগুলো সাপ্লাই দেয় অধিকাংশ হচ্ছে আলনার নার্ভ, এক্সেপ্ট আমাদের থিনার মাসলগুলো। কিন্তু থিনার মাসলগুলোর মধ্যে একটা মাসল যেটা নাম হচ্ছে অ্যাডাক্টর পলিসিস, যার কাজ হচ্ছে আমাদের থাম্বের অ্যাডাকশন করা। এই থাম্বের অ্যাডাকশন করে সেটা হচ্ছে আলনার নার্ভের মাধ্যমে সাপ্লাই হয়। তো আমরা যদি কোনো একটা বই তাকে ধরতে দিই, মানে একটা বুক টেস্ট করবো, তাকে বইটা ধরতে দিলাম, সেভাবে ধরবে এভাবে করে। তো যখন আমি এভাবে করে ধরার পর এটাকে টান দিব, তার যদি আলনার নার্ভের পালসি থাকে, মানে অ্যাডাক্টর পলিসিস যদি ঠিকভাবে কাজ না করতে পারে, তাহলে কিন্তু সে ধরে রাখতে পারে না, বইটা চলে আসবে। তো বইটা যাতে না চলে আসে, যদি তাকে ধরে রাখতে বলা হয়, সে তখন যেটা করে সেটা হচ্ছে যে এভাবে না ধরতে পেরে সে তখন এটাকে, এই যে আমাদের বৃদ্ধাঙ্গুলি যে জয়েন্টটা, এই জয়েন্টটাকে ফ্লেক্স করে এটাকে ধরার চেষ্টা করে। এই যে একটা সাইন ডেভেলপ করলো আমাদের থাম্বে, এটাকেই বলা হচ্ছে ফরমেন্ট সাইন।
তো ফরমেন সাইন কেন ডেভেলপ করলো? কারণ হচ্ছে যে এখানে অ্যাডাক্টর পলিসিসটা ঠিকভাবে কাজ করতে পারে না। অ্যাডাক্টর পলিসিসটা কেন কাজ করতে পারে না? কারণ আলনার নার্ভের পালসি আছে। তো আলনার নার্ভের পালসি চেক করার জন্য আমরা সাধারণত ফরমেন সাইনটা দেখি। তো ফরমেন সাইন কোন মাসল এরিয়া দেখি আমরা? অ্যাডাক্টর পলিসিস, তারপর হচ্ছে যে কোন নার্ভের? আলনার নার্ভের। তো এই জন্য এই টেবিলটা খুব গুরুত্বপূর্ণ। এই টেবিলটা আপনি একটু ভালো করে শুধু টেস্টগুলোর নামগুলো পড়বেন, এদের সিগনিফিকেন্সটা পড়বেন। লেকচার শিটের 481 নম্বর পৃষ্ঠায় যে লাইনগুলো, এগুলো একটু আপনি দেখে নেবেন। যেমন থাম্ব এবং থিনার এমিনেন্সের কিছু কথা বলা হয়েছে, যে অ্যাবডাক্টর পলিসিস বেবি, অপোনেন্ট পলিসিস এবং ফ্লেক্সর পলিসিস বেবি, যেগুলো হচ্ছে থিনার মাসল, এগুলো আমরা টেস্ট করতে পারি অপোজিং দ্য থাম্ব টু দ্য লিটল ফিঙ্গার। মানে লিটল ফিঙ্গারকে থাম্বের দিকে অপোজ করে আমরা এই জিনিসগুলোর অ্যাকশনগুলো চেক করতে পারি, এই জিনিসটা বলা হয়েছে। তো আমরা সাধারণত এই মাসলগুলো চেক করি কোন কোন আঙ্গুলের মাধ্যমে? থাম্ব এবং লিটল ফিঙ্গারের মাধ্যমে, এটা মাথায় রাখেন। পাশাপাশি ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, যেহেতু এটা অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস মাসল আমরা সাপ্লাই দিই, এটাকে হচ্ছে পেশেন্টকে যদি আমি বলি যে ওকে করার জন্য, যে হ্যাঁ ওকে সাইন, এটা হচ্ছে ওকে সাইন, এই ওকে সাইনটা সে যদি করতে পারে তাহলে আমরা বলে নিই যে ফ্লেক্সর পলিসিস লঙ্গাসটা ভালো আছে, তার মানে অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ, যেটা হচ্ছে মিডিয়ান নার্ভ এটা ব্রাঞ্চ, সেটা ওকে আছে। এক্সটেন্সর পলিসিস লঙ্গাস আমরা দেখি অনেক সময়, অ্যাডাক্টর পলিসিস দেখি। তো এই জিনিসগুলো একটু দাগান, এগুলো নিয়ে আমরা যে কথাগুলো বললাম সেই কথাগুলোই। থাম্ব এবং থিনার এমিনেন্স এর যে মাসলগুলো, এই মাসলগুলো কোনটা আমরা কীভাবে টেস্ট করি, কোনটার জন্য কি দেখি, যেমন অ্যাডাক্টর পলিসিসের জন্য হচ্ছে ফরমেন সাইন দিয়ে চেক করি, এই জিনিসগুলো দিয়ে আছে, এগুলো একটু দাগান। লেকচার শিটের 484 নম্বর পৃষ্ঠায় চলে যান, 484। 484 নম্বর পৃষ্ঠায় দেখেন বোনসের যে আলোচনা, মানে ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ দ্য এলবো, মানে এলবোর আমরা যদি কিছু টেস্ট করি, যেমন আমরা যদি এভাবে করে থাকতে বলা হয়, আপনি যখন এভাবে করে থাকলেন, তখন দেখা যাবে যে এই ধরনের একটা অ্যাপিয়ারেন্স ডেভেলপ করবে, এই ধরনের। তো খেয়াল করেন আমাদের আর্মের এবং ফোর আর্মের, আমরা যদি একটা লাইন টান, আমরা যদি বলি যে অ্যাক্সিস, যে আর্মের যে অ্যাক্সিস এবং ফোর আর্মের যে অ্যাক্সিস, তার মধ্যে কিন্তু একটা অ্যাঙ্গেল ডেভেলপ করে। এই যে ফোর আর্মের অ্যাক্সিসটা যেভাবে চলে যায়, তারপর যে আর্মের যে অ্যাক্সিসটা চলে যায়, ফোর আর্মের অ্যাক্সিসটা একটু ল্যাটারালি থেকে একটা অ্যাঙ্গেল ডেভেলপ করে। এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে ক্যারিং অ্যাঙ্গেল। ক্যারিং অ্যাঙ্গেল নর্মালি আমাদের 9 to 14 ডিগ্রি থাকে। নর্মালি এই ক্যারিং অ্যাঙ্গেলটা কিন্তু 0 ডিগ্রি না, মানে আপনার আর্মের এবং ফোর আর্মের যে অ্যাক্সিসটা, এটা কিন্তু সোজাসুজি থাকে না, এর মধ্যে একটা ডিগ্রি থেকে যায়, যেটা অ্যাঙ্গেল তৈরি করে, সেটা কেন বলে হচ্ছে ক্যারিং অ্যাঙ্গেল। এই যে দেখুন ধরেন এটা যদি সরাসরি চলে যায়, এর মধ্যে একটা ক্যারিং অ্যাঙ্গেল তৈরি করতেছে। তো ক্যারিং অ্যাঙ্গেলটা কেন থাকে? ক্যারিং অ্যাঙ্গেলটা থাকে এই জন্য, আপনি যদি সোজাসুজি রাখেন তাহলে কিন্তু হাঁটতে গেলে আপনার আইলেগ স্পেন বরাবর হাঁটা লেগে যাবে। তো আমরা নর্মালি হাঁটতে গেলে কিন্তু আইলেগ স্পেন বরাবর আমাদের হাঁটা লাগে না, কারণ নর্মালি আমাদের হাতটা একটু হালকা ভ্যালগাস, মানে বাইরের দিকে থাকে। আর্মের যে অ্যাক্সিস, ফোর আর্মের অ্যাক্সিসটা একটু বাইরের দিকে থাকে, একটু ল্যাটারালি থাকে। এই ল্যাটারালি থাকার কারণ হচ্ছে ক্যারিং অ্যাঙ্গেলটা। তো ক্যারিং অ্যাঙ্গেল হচ্ছে 9 to 14 ডিগ্রি, ফিমেলদের ক্ষেত্রে একটু বেশিও থাকে, 2 to 3 ডিগ্রি এটা থাকে, এটা একটু দেখান। এবং যদি কখনো দেখা যায় যে ক্যারিং অ্যাঙ্গেলটা বেড়ে গেছে, আবার অনেক সময় দেখা যায় যে ক্যারিং অ্যাঙ্গেলটা রিভার্স হয়ে গেছে। মানে নর্মালি যেটা হচ্ছে আমাদের আর্মের থেকে ফোর আর্মটার যে অ্যাক্সিসটা, সেটা হচ্ছে একটু ল্যাটারালি, মানে বাইরের দিকে যাচ্ছে। কিন্তু যদি সেটা মিডিয়ালি চলে যায়, তখন কিন্তু এটা হয়ে যায় রিভার্স ক্যারিং অ্যাঙ্গেল। এবং যখন একটা বাচ্চার সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার হয়, তখন তার কিন্তু এই ধরনের রিভার্স অ্যাঙ্গেলগুলো ডেভেলপ করতে পারে। এবং সেই কন্ডিশনকে, সেই রিভার্স অ্যাঙ্গেলটাকে আমরা বলি হচ্ছে কিউবিটাস ভ্যারাস অথবা গান স্টক ডিফর্মিটি, যদি ক্যারিং অ্যাঙ্গেল রিভার্স হয়ে যায়। মানে ক্যারিং অ্যাঙ্গেল রিভার্স মানে কি? মানে হচ্ছে আমাদের ফোর আর্মের অ্যাক্সিসটা ল্যাটারালি না থেকে মিডিয়ালি চলে যাবে, এটাকে আমরা বলি হচ্ছে কিউবিটাস ভ্যারাস বা গান স্টক ডিফর্মিটি। তো গান স্টক ডিফর্মিটি কজ কি, এটা একটু দাগান, বা কিউবিটাস ভ্যারাসের কজ কি দাগান, বা ক্যারিং অ্যাঙ্গেল বেড়ে যাওয়ার কারণ কি দাগান, সেটা হচ্ছে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারের মেল ইউনিট থাকে। আবার যদি দেখা যায় যে কোনো একটা কারণে ডিস্টাল হিউমারাসের কোনো একটা ফ্র্যাকচারের কারণে ক্যারিং অ্যাঙ্গেলটা বেড়ে গেল, 9 to 14 হচ্ছে নর্মাল ক্যারিং অ্যাঙ্গেল, কিন্তু এটা আরও বেড়ে গেল, এদিকে চলে গেল, আরও ল্যাটারালি চলে গেল, এটাকে আমরা বলি হচ্ছে কিউবিটাস ভ্যালগাস। তো এটার কজ হচ্ছে ডিস্টাল হিউমারাল ফ্র্যাকচার। নর্মালি আমাদের ফিজিওলজিক্যাল হাইপার এক্সটেনশন থাকে এলবো 5 ডিগ্রি, সেটা একটু দাগিয়ে রাখেন। তো এই যে এই প্যারাটা, এটা একটু দাগান, এটা একটু ভালো করে রিডিং করবেন। ক্যারিং অ্যাঙ্গেল কত, ক্যারিং অ্যাঙ্গেল বেড়ে গেলে কি হয়, ক্যারিং অ্যাঙ্গেল কমে গেলে কি হয়, বেড়ে যাওয়ার কারণ কি, কমে যাওয়ার কারণ কি, এই জিনিসগুলো একটু আপনাকে পড়তে হবে। 3টে স্টার দিয়ে রাখেন। পরের জিনিসগুলো আপনার লাগবে না, এখান থেকে একটা জিনিস লাগবে যেটা আপনারা এক্সট্রিমিটিতে পড়েছেন, সেটা হচ্ছে টেনিস এলবো এবং গলফার্স এলবো। আমাদের যে মিডিয়াল এপিকন্ডাইল থাকে, আমাদের এলবোর যদি চিন্তা করি, বাইরে থেকে মিডিয়াল ল্যাটারাল এপিকন্ডাইল, এদিকে হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল। তো এই মিডিয়াল এপিকন্ডাইল থেকে আমাদের কিছু মাসলের অরিজিন হয়, সেগুলো আমরা বলি হচ্ছে কমন ফ্লেক্সর অরিজিন। মানে ফ্লেক্সর সার্ফেসে, আমাদের ফোরার্মের যে ফ্লেক্সর সার্ফেস, সেখানকার যে মাসলগুলো, সেই মাসলগুলোর মধ্যে অনেকগুলো মাসল কমন ফ্লেক্সর হিসেবে পরিচিত, তারা হচ্ছে যে এই মিডিয়াল এপিকন্ডাইল থেকে হচ্ছে যে অরিজিন হয়। এবং প্রোনেটর মাসলটা, মানে ফোরাম ফ্লেক্সর এবং প্রোনেটর মাসলগুলোর কমন অরিজিন হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইলে। যদি কখনো মিডিয়াল এপিকন্ডাইলে ইনফ্লেমেশন হয়, তখন এই মাসলগুলোতে পেইন হয়, এই মাসলগুলো অরিজিনের জায়গায় অনেক পেইন হয়। এবং যারা বিশেষ করে গলফ খেলেন, যারা, তাদের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। এটার নাম হচ্ছে মিডিয়াল এপিকন্ডালাইটিস। যেহেতু গলফার্সরা যখন গলফ খেলে, এভাবে করে যখন বলটাকে উপরে উঠে, তখন তার এখানে বেশি আঘাত পায়, মানে মিডিয়াল এপিকন্ডাইল বরাবর। তখন এই কমন ফ্লেক্সর অরিজিনের যে মাসলগুলো, সেই মাসলগুলোতে এক ধরনের ইনফ্লেমেশন হয়। তো এই জন্য এটাকে গলফার্স এলবো বলা হয়। একইভাবে ল্যাটারাল এপিকন্ডাইল আছে। ল্যাটারাল এপিকন্ডাইল মানে হচ্ছে আমাদের ল্যাটারাল এপিকন্ডাইল থেকে আমাদের কমন এক্সটেনসর মাসল, মানে এক্সটেনসর সার্ফেসের কিছু মাসল, বিশেষ করে একটা মাসল তার নাম হচ্ছে এক্সটেনসর, আপনি দেখেন তার নাম হচ্ছে এক্সটেনসর কার্পি রেডিয়ালিস ব্রেভিস, এটা একটু দেখান, নিয়ে দ্য অরিজিন অফ এক্সটেনসর কার্পি রেডিয়ালিস মাসল, এই মাসলটা হচ্ছে এখান থেকে অরিজিন হয়। তো সেখান বরাবর যদি কখনো ইনফ্লেমেশন হয়, আঘাত পান, তখন ল্যাটারাল এপিকন্ডালাইটিস ডেভেলপ করে। যারা টেনিস খেলে, তারা ব্যাক স্ট্রোকের সময় এখানে হচ্ছে প্রচুর পরিমাণ আঘাত পায়। ক্রিকেট খেলোয়াড়দের অনেকের আঘাত পায়, যেমন সচিন টেন্ডুলকার এই টেনিস রোগটা হয়েছিল। তো যেহেতু টেনিস খেলোয়াড়দের মাধ্যমে এই রোগটা পরিচিতি লাভ করেছে, এই জন্য ল্যাটারাল এপিকন্ডালাইটিসের নাম হচ্ছে টেনিস এলবো। তো টেনিস এলবোর ক্ষেত্রে বলা হয় যে কোন মাসলের অরিজিনে, মানে কোন মাসলের এই অরিজিনের সমস্যা হচ্ছে। আবার
মিডিয়াল এপিকন্ডালাইটিস বা গলফার সার্ভারের ক্ষেত্রে কোন মাসলগুলোর অরিজিনের হ্যাম্পার হচ্ছে, সমস্যা হচ্ছে বা ইনফ্লামেশন হচ্ছে, এই জিনিসগুলো পরীক্ষায় আসে। তো এই জিনিসটা একটু দাগান, 3 টেস্টটা দিয়ে রাখেন, মিডিয়াল এপিকন্ডালাইটিস এবং ল্যাটারাল এপিকন্ডালাইটিস। ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ দ্য শোল্ডার আসলে আপনাদের অত বেশি দরকার হয় না, তার মধ্যে দু একটা জিনিস দরকার হয়, সেই দু একটা জিনিস আমরা দাগিয়ে দিচ্ছি আপনাদেরকে। যেমন এখান থেকে আমাদের অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের শোল্ডার জয়েন্টে যে নার্ভটা সাপ্লাই দেয় তার নাম হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ, এবং অ্যাক্সিলারি নার্ভ একটা গুরুত্বপূর্ণ মাসলকে সাপ্লাই দেয়, সেটার নাম হচ্ছে ডেল্টয়েড মাসল। তো ডেল্টয়েড মাসল মানে হচ্ছে আমাদের এই এরিয়াটা হচ্ছে ডেল্টয়েড মাসল। তো যদি কখনো অ্যাক্সিলারি নার্ভের পালসি হয়, মানে অ্যাক্সিলারি নার্ভের ইনজুরি হয় এবং ফলশ্রুতিতে ডেল্টয়েড মাসলের সেন্সেশন যদি নষ্ট হয়ে যায়, ডেল্টয়েড মাসলের উপরে যে সেন্সেশন নষ্ট হয়ে যায়, তখন আমাদের এই আর্মের যে ল্যাটারাল এসপেক্ট এই বরাবর আমরা সেন্সেশনটা পাবো না। এই জায়গায় যেহেতু যারা রেজিমেন্টাল ফোর্স, আর্মি বা এরকম যারা আছে, তারা এখানে অনেকগুলো ব্যাচ পড়ে, 3 তারকা, 4 তারকা, 5 তারকা। এই জন্য এই এরিয়াটাকে বলা হয় রেজিমেন্টাল ব্যাচ এরিয়া। মানে এই এরিয়াটা আপনাদের এখানে একটা চিত্র দেখানো আছে, দেখেন এই এরিয়াটাকে আমরা বলেছি রেজিমেন্টাল ব্যাচ এরিয়া। তো এই এরিয়াটা যদি সেন্সেশন না পায়, তখন এটাকে বলা হয় রেজিমেন্টাল ব্যাচ প্যারালাইসিস। কজ কি? কজ হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ ইনজুরি। তো এটা স্ক্রিনের এখানে একটু আপনি দাগিয়ে রাখেন, এই জায়গাটুকু 485 নম্বর পৃষ্ঠায় এই জায়গাটুকু আপনি একটু দাগিয়ে রাখেন। আমাদের এরপর এখান থেকে সাধারণত কিছু পড়তে হবে না, আপনি বা কিছু জিনিস আছে যেটা আমরা পরে পড়বো, যেমন ইমপিঞ্জমেন্ট টেস্ট বা এগুলো আপনাদের এখানে লাগবে না। আপনি 489 নম্বর পৃষ্ঠায় চলে যান, টেন্ডেলেনবার্গ টেস্টের কথা আমরা বলছিলাম, যে আমরা টেন্ডেলেনবার্গ গেট পাই। তো এই টেন্ডেলেনবার্গ গেটটা পাইলে আপনাকে বুঝতে হবে যে টেন্ডেলেনবার্গ টেস্টটা কি। আমরা এখানে একটা টেস্ট দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে টেন্ডেলেনবার্গ টেস্ট। যে আপনি যখন এভাবে করে দাঁড়ান, ধরুন আপনি একজন এক্সামিন, আপনি ওনার হাতে হাত দিয়ে দাঁড়ালেন। তো নর্মালি আমরা এখানে হাতে হাত দিয়ে কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারি, এবং যদি দেখা যায় যে আপনি এক পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়েছেন, আরেক পাকে উপরে তুলে রেখেছেন, তাহলেও কিন্তু আপনি সোজা হয়ে দাঁড়াতে পারছেন। ঠিক আছে, তাহলেও কিন্তু আপনি সোজা হয়ে দাঁড়াতে পারছেন, আপনি পড়ে যাচ্ছেন না কোনো দিকে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপনি যখন এই পাকে উপরে তুললেন, ধরেন এটা হচ্ছে আপনার ডান পা, এই ডান পাকে যখন আপনি উপরে তুললেন, তখন আপনার বাম পায়ের দুটো মাসল, যাদেরকে আমরা অ্যাবডাক্টর মাসল বলি, গ্লুটিয়াস মিডিয়াস এবং গ্লুটিয়াস মিনিমাস, যারা হিপ অ্যাবডাক্টরের কাজ করে, তারা এই দিকের যে লিম্বটা, এই লিম্বটাকে তারা ধরে রাখছে। এই জন্য দেখা যাচ্ছে আপনি এভাবে দাঁড়িয়ে থাকতে পারছেন। কিন্তু যদি দেখা যেত যে আপনি যখন এভাবে দাঁড়াচ্ছেন, এই বাম পায়ের উপর ভর দিয়ে, আপনি যখন এভাবে বাম পায়ের উপর ভর দিয়ে দাঁড়াচ্ছেন, এবং যদি দেখা যেত যে আপনার বাম পায়ের যে অ্যাবডাক্টর মাসলগুলো, সেই অ্যাবডাক্টর মাসলগুলোতে সমস্যা আছে, তারা তখন ডান পায়ের এটাকে ধরে রাখতে পারবে না। তখন তো আপনার ডান পাটা নিচের দিকে পড়ে যাবে, ঝুঁকে যাবে একদিকে, হাঁটতে গিয়ে একদিকে ঝুঁকে যাবে। এই যে হাঁটতে গিয়ে বা এভাবে দাঁড়াইলে একদিকে ঝুঁকে যাওয়া, মানে এই পাশে আপনি ঝুঁকে যাবেন, তখন এইটাকেই বলা হয় টেন্ডেলেনবার্গ টেস্ট। তো টেন্ডেলেনবার্গ টেস্টটা হচ্ছে যখন আপনি এইভাবে সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, এক পাশে ঝুঁকে যাবেন, এটাকে আমরা টেন্ডেলেনবার্গ টেস্ট পজিটিভ বলি। এবং তখন যে আমরা গেটটা পাই, এটাকে আমরা বলেছি টেন্ডেলেনবার্গ গেট। তো এটা তার কারণ কি? টেন্ডেলেনবার্গ টেস্টের কারণ হচ্ছে যে যদি আমাদের হিপ অ্যাবডাক্টর বা এই গ্লুটিয়াস মিডিয়াস এবং গ্লুটিয়াস মিনিমাস মাসলের যদি প্যারালাইসিস হয়, সেই ক্ষেত্রে আমরা টেন্ডেলেনবার্গ টেস্ট পজিটিভ পাবো। যেহেতু গ্লুটিয়াস মিডিয়াস এবং গ্লুটিয়াস মিনিমাস মাসলকে সাপ্লাই দিয়ে হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, সেজন্য সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভে যদি কখনো ইনজুরি হয়, তাহলে আপনি টেন্ডেলেনবার্গ টেস্টটা পজিটিভ পাবেন। এটা রুট ভ্যালু কত? এটা রুট ভ্যালু হচ্ছে নাম্বার 4, 5 এবং স্যাক্রাল 1। নাম্বার 4, 5, স্যাক্রাল 1 এটা হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভের রুট ভ্যালু। তো নাম্বার 4, 5, স্যাক্রাল 1 এই রুট ভ্যালুতে যদি কোনো সমস্যা হয়, সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভে যদি পালসি হয়, যদি গ্লুটিয়াস মিডিয়াস এবং গ্লুটিয়াস মিনিমাস মাসলের প্যারালাইসিস হয়, অথবা যদি বলা হয় যে হিপ অ্যাবডাক্টরের প্যারালাইসিস হয়েছে, সেই ক্ষেত্রে আমরা টেন্ডেলেনবার্গ টেস্টটা পজিটিভ পাবো এবং টেন্ডেলেনবার্গ গেট পাবো, যেটার কথা আমরা প্রথমে বলেছিলাম। তো এটা আপনাদের লেকচার শিটের পরের পৃষ্ঠা, এটা নিয়ে একটু বলা হয়েছে যে কমন লিম্প অবজার্ভ ইন হিপ ডিজিজ, যেমন টেন্ডেলেনবার্গ টেস্ট দেওয়া আছে, অ্যান্টালজি কিটের কথা লেখা আছে, এগুলো আবার এখানে বলা হয়েছে। এটা আপনি আবার একটু ভালো করে পড়বেন। এই যে 35.11 মানে 35.11 এই কমন লিম্প বা গেটগুলো আমরা যেগুলো দেখবো, সেগুলো আপনি একটু দাগিয়ে রাখেন, 3 টেস্টটা দিয়ে রাখেন, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসার খুব সম্ভাবনা আছে। তো এতক্ষণ পর্যন্ত আমরা এই সমস্যাগুলো যেগুলো দেখলাম, ওগুলো হিপের সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তো নি থেকে, যেমন ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ নি, এটা আপনি একটু পড়বেন পুরোটা। ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ নি এর যে আলোচনা, মানে লুকের আগ পর্যন্ত, এটা একটু আপনি রিডিং করবেন। আমাদের নি জয়েন্টটা সাধারণত একটা সাইনোভিয়াল জয়েন্ট, এবং এটা আরো অনেকগুলো নাম আছে, কিন্তু মেইনলি এটা সাইনোভিয়াল হিঞ্জ জয়েন্ট। 3টা কম্পার্টমেন্ট, মিডিয়াল, ল্যাটারাল এবং প্যাটেলোফিউমারাল কম্পার্টমেন্ট। এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার আছে, যেটাকে আমরা লিগামেন্ট বলি, যেমন অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, মিডিয়াল কোলেটারাল লিগামেন্ট এবং ল্যাটারাল কোলেটারাল লিগামেন্ট। তো সেটা হচ্ছে যে এসিএল বা অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টটা যেটা করে, সেটা হচ্ছে আমাদের টিবিয়াটা যাতে সামনের দিকে চলে না যায়, টিবিয়াটা যাতে ফিমার থেকে সামনের দিকে চলে না যায়, এই জিনিসটাকে সে ধরে রাখে। পিসিএলটা কি করে? পিসিএল হচ্ছে টিবিয়াটা যাতে পিছনের দিকে চলে না যায়, পিছনের দিকে যাতে সে ডিসপ্লেসমেন্ট না করে, সেটাকে সে প্রতিরোধ করে বা রেজিস্ট করে। একইভাবে এমসিএলটা হচ্ছে মিডিয়ালি ডিসপ্লেসমেন্টটা প্রতিরোধ করে, এলসিএল বা ল্যাটারাল কোলেটারাল লিগামেন্ট হচ্ছে ল্যাটারালি ডিসপ্লেসমেন্টটা প্রিভেন্ট করে। এটা একটু পরে রাখেন, আমরা একটু পরে আমরা যখন এসিএল ইঞ্জুরি বা পিসিএল ইঞ্জুরির কথা বলবো, তখন আপনার এই জ্ঞানটা কাজে লাগবে, এই জন্য এই জিনিসটা দাগিয়ে রাখেন। লেকচার শিটের 492 নম্বর পৃষ্ঠায় আমরা স্পেশাল টেস্টগুলো দেওয়া আছে, যে নি ইঞ্জুরির ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো দেখি। তো নি ইঞ্জুরির ক্ষেত্রে আমরা কোলাটারাল লিগামেন্টগুলো দিয়েই শুরু করা হোক। তো কোলাটারাল লিগামেন্টের এটা জিনিসটা দেওয়া আছে, দেখেন 492 নম্বর পৃষ্ঠায় দেখেন মিডিয়াল কোলাটারাল লিগামেন্টের ক্ষেত্রে। মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট যেহেতু যেটা করে সেটা হচ্ছে যে আমাদের এখানে দেওয়া আছে, মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট যেটা করে সেটা হচ্ছে আমাদের এই টিবিয়াটাকে
মিডিয়ালি চলে যাওয়াটাকে তারা প্রিভেন্ট করে। টিবিয়াটা যদি কখনো মিডিয়ালি চলে যায়, মিডিয়ালি চলে গেলে আমরা যখন ধরে রাখি তখন এই জিনিসটার নাম হচ্ছে যে বাইরে থেকে হাত দিয়ে দেয়, আমরা দিক থেকে চাপ দিয়ে দেখলাম এটা চলে যাচ্ছে কিনা। এই যে একটা ফোর্স দেওয়া হচ্ছে, যেটাকে এভাবে করে ধরে ফিমারের উপর হাতটা রেখে ল্যাটারালি রেখে একটা ফোর্স দেওয়া হচ্ছে, এটা চেক করার জন্য যে টিবিয়াটা ভিতরের দিকে ডিসপ্লেস হয়ে যাচ্ছে কিনা। এই যে টেস্টটা, এটাকে বলা হয় হচ্ছে ভ্যালগাস স্ট্রেস টেস্ট। আবার যদি আমরা উল্টাটা দেখি যে এটা বাইরের দিকে চলে আসতেছে কিনা, তখন আমরা এভাবে করে চেক করি, এবং এটাকে বলা হয় হচ্ছে যে ভেরাস স্ট্রেস টেস্ট। তো ভ্যালগাস স্ট্রেস টেস্ট এবং ভেরাস স্ট্রেস টেস্ট আমরা কখন দেখি, এটা একটু আপনাকে করতে হবে, প্রসিডিউরগুলো না। তো লেকচার শিটে 492 নাম্বার পৃষ্ঠা দেওয়া আছে যে আমরা যখন ভ্যালগাস স্ট্রেস টেস্ট দেখি, ভ্যালগাস ইনস্টেবিলিটি দেখি, সেটা দেখি হচ্ছে মিডিয়াল কোলেটাল লিগামেন্টের জন্য। আর ল্যাটারাল কোলেটাল লিগামেন্টের জন্য আমরা দেখি হচ্ছে ভেরাস ইনস্টেবিলিটি টেস্ট বা ভেরাস স্ট্রেস টেস্ট। তো ভেরাস স্ট্রেস টেস্ট আমরা দেখি হচ্ছে ল্যাটারালের জন্য, আর ভ্যালগাস স্ট্রেস টেস্ট বা ভ্যালগাস ইনস্টেবিলিটি টেস্ট আমরা দেখি হচ্ছে মিডিয়াল কোলেটাল লিগামেন্টের জন্য। শুধু এই দুটো লাইন মনে রাখবেন যে ভ্যালগাস ইনস্টেবিলিটি টেস্ট দেখি মিডিয়ালের জন্য, ভ্যালগাস স্ট্রেস টেস্ট এটা দেখি হচ্ছে এমসিএল ঠিক আছে কিনা দেখার জন্য, আর ভেরাস স্ট্রেস টেস্ট দেখি হচ্ছে আমরা এলসিএল ঠিক আছে কিনা এটা দেখার জন্য, যে এলসিএল কোনো ইনজুরি আছে কিনা। তো এই দুটো লাইন শুধু আপনি লিখে রাখেন অথবা ওখান থেকে দাগিয়ে রাখেন, এই দুটো লাইন আপনার এখান থেকে লাগবে। এবং এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এসিএল এর ইনজুরি, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের ইনজুরি। অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের ইনজুরি নিয়ে আমরা এখানে কয়েকবার করে আলোচনাটা আছে, বিভিন্ন খাপ খাওয়া আলোচনা, মানে খাপ ছাড়া আলোচনা। তো আমরা সহজে আপনাদেরকে কয়েকটা জিনিস বলে দিই, দাগিয়ে দিব যখন আলোচনা পুরোপুরি আসবে। সেটা হচ্ছে এসিএল হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা মাসল, গুরুত্বপূর্ণ একটা লিগামেন্ট আমাদের। আমরা যদি চিন্তা করি এটা হচ্ছে ফিমার, আর এখানে হচ্ছে ধরেন টিবিয়াটা আছে, আর এদিক দিয়ে হচ্ছে ফিবুলাটা আছে। তো যেটা হয় সেটা হচ্ছে যে এসিএলটার কাজ হচ্ছে ফিমারে দেখা যাচ্ছে যে এই মানে এটা তো আপনার আমরা যদি এভাবে করি সেকশন আঁকি, যেটা হচ্ছে অ্যান্টেরিয়র দিকে, এটা হচ্ছে পোস্টেরিয়র দিক। তো দেখা যায় যে টিবিয়ার অ্যান্টেরিয়র দিকে এসিএলটা এসে অ্যাটাচ হচ্ছে এখান থেকে এভাবে করে। তো এই যে টিবিয়াটাকে ধরে রাখে এসিএল, অনেক সময় এসিএল ইনজুরি হয়, বিশেষ করে যারা ফুটবল খেলেন, ফুটবল খেলোয়াড়দের এসিএল ইনজুরিটা কমনলি হয়। এবং ফুটবল খেলোয়াড়রা অথবা আপনি যখন হাঁটতে যান, তখন যখন হঠাৎ করে হাঁটা অবস্থায় পড়ে যান, তখন একটা টুইস্টিং ইনজুরি হতে পারে, যে পাটা হঠাৎ করে কোনো একটা কারণে আপনার পাটা হোঁচট খেয়ে ঘুরে গেল, হাঁটুটা ঘুরে গেল, এটা হচ্ছে টুইস্টিং ইনজুরি, ঘুরে গেল। যে আপনি ফুটবল খেলতেছেন, বলে লাথি দেওয়ার সময় হঠাৎ করে হাঁটুটা দেখলেন যে ঘুরে গেল, অথবা আপনাকে কেউ একজন এসে কিক করার সময় আপনি কারোর সাথে ট্যাকল করলেন, ট্যাকল করার সময় দেখা গেল এটা ঘুরে গেল, এটাকে আমরা বলেছি টুইস্টিং ইনজুরি। এইরকম কোনো একটা টুইস্টিং ইনজুরির পরে যদি দেখা যায় যে পপ করে একটা সাউন্ড হয়েছে, এবং এই সাউন্ড হওয়ার পরে দেখা গেল যে সাথে সাথে আপনার ওখানে মানে ভিতরে হেমার্থোসিস হলো বা হেমাটোমা হলো, যেটাই হলো, আপনার হাঁটুটা অনেক বেশি ফুলে গেল, এবং এই ফুলে যাওয়ার কারণে আপনি আর খেলতে পারলেন না, আপনাকে ধরে দেখা গেছে বাসায় নিয়ে যেতে হলো। অধিকাংশ ক্ষেত্রে এই প্যাটার্নের ইনজুরি, যে আপনি টুইস্টিং ইনজুরি হয়েছে, পপ করে শব্দ হয়েছে, হাঁটুটা ঘুরে গেছে এবং সাথে সাথে হাঁটুটা ফুলে গেছে, এইরকম যদি হয়, এবং এরপরে হয়তো ইনিশিয়ালি আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হলো, একটা ব্রেস করে দেওয়া হলো, নি ব্রেস অথবা একটা প্লাস্টার করে দেওয়া হলো কয়েক সপ্তাহের জন্য, এরপরে হয়তো ফোলাটা কমলো, কিন্তু দেখা গেল যে ইনস্টেবিলিটিটা আছে, আপনি যখন হাঁটতে যাচ্ছেন তখন আপনার পাটা আবার ঘুরে যেতে চাচ্ছে, পড়ে যেতে চাচ্ছেন, অথবা দেখা গেছে আপনি দৌড়ানোর সময় ইনসিকিউর ফিল করছেন, আপনি দৌড়ানোর সময় দৌড়াচ্ছেন না, হাঁটতে চাচ্ছেন না, তাহলে এটাকে আমরা বলেছি ইনস্টেবিলিটি অথবা ইনসিকিউরিটি ফিল করা। এরকম যদি হয় তাহলে আপনার ক্ষেত্রে এসিএল ইনজুরি বা অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি হয়েছে। যেটা আমরা সামনে দাগিয়ে দেবো, যে এই কথাগুলো সবগুলো আপনার এখানে আছে। তো যদি আপনি সাসপেক্ট করেন এই সমস্যাগুলো যদি থাকে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি, সেই ক্ষেত্রে আমরা একটা টেস্ট করি, দুটো টেস্ট করি। একটা নাম হচ্ছে ল্যাকম্যান টেস্ট এবং আরেকটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র ড্রয়ার টেস্ট বা অ্যান্টেরিয়র ড্র টেস্ট। তো ল্যাকম্যান টেস্টে আমরা যেটা করি, মেইন কথা হচ্ছে যেহেতু আমাদের এসিএলটা যেটা করে সেটা হচ্ছে টিবিয়ার অ্যান্টেরিয়র ডিসপ্লেসমেন্টটাকে বা অ্যান্টেরিয়র দিকে সরে যাওয়াকে, সামনের দিকে সরে যাওয়াটাকে প্রিভেন্ট করে। সেজন্য আমরা তার হাঁটুটাকে ভাঁজ করে আমরা হাত দিয়ে দেখি, যে চাপ দিয়ে যে টিবিয়াটাকে টেনে দেখি যে টিবিয়াটা সামনের দিকে চলে আসতেছে কিনা। যদি এটা করা হয় হচ্ছে 15 ডিগ্রিতে বা 13 ডিগ্রিতে প্রেস করে যদি এটা করা হয়, এটার নাম হয় তখন ল্যাকম্যান টেস্ট। আর যদি এটা 90 ডিগ্রি প্রেস করে করা হয় তখন এটার নাম হয় যে অ্যান্টেরিয়র ড্র টেস্ট। যদি দেখা যায় আপনার এক পায়ের তুলনায় অন্য পায়ে, মানে এক হাঁটুর তুলনায় অন্য হাঁটুতে টিবিয়াটা বেশি পরিমাণ সামনের দিকে চলে আসে বা চলে আসার টেন্ডেন্সি থাকে, তাহলে ধরে নেওয়া হয় এই টেস্টগুলো পজিটিভ, ল্যাকম্যান টেস্ট অথবা অ্যান্টেরিয়র ড্র টেস্ট। মানে অন্য পায়ের তুলনায় যদি ইনজুর পায়ে দেখা যায় যে চলে আসছে সামনের দিকে, টানলেন ড্রয়ারের মতো চলে আসলো, তাহলে এটাকে বলা হয় অ্যান্টেরিয়র ড্র টেস্ট পজিটিভ অথবা ল্যাকম্যান টেস্ট পজিটিভ। যদি 15 to 30 ডিগ্রিতে করা হয় এটা হচ্ছে ল্যাকম্যান টেস্ট, যদি 90 ডিগ্রিতে করা হয় এটা হচ্ছে অ্যান্টেরিয়র ড্র টেস্ট। যদি ল্যাকম্যান টেস্ট এবং যদি অ্যান্টেরিয়র ড্র টেস্ট পজিটিভ হয়, মানে সামনের দিকে বেশি পরিমাণ ডিসপ্লেসমেন্ট হচ্ছে কোনো একটা পায়ে, তাহলে এই ইনজুরিটা হচ্ছে এসিএল ইনজুরি। তাহলে এসিএল এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুটো এই টেস্ট হচ্ছে ল্যাকম্যান টেস্ট এবং অ্যান্টেরিয়র ডট টেস্ট আমরা পজিটিভ পাবো, এবং এর মধ্যে সবচেয়ে সেন্সিটিভ হচ্ছে ল্যাকম্যান টেস্ট। লিখে রাখেন ল্যাকম্যান টেস্ট হচ্ছে বেশি সেন্সিটিভ। তো এই ল্যাকম্যান টেস্ট এবং অ্যান্টেরিয়র ডট টেস্ট কোনটা কত ডিগ্রিতে করে, দুটো আপনি লিখে রাখেন, যে দুটো টেস্ট পজিটিভ হবে কখন, এসিএল ইনজুরির ক্ষেত্রে, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরির ক্ষেত্রে। পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরির ক্ষেত্রে একই রকমভাবে আমরা একটা টেস্ট করি, সেটা হচ্ছে পোস্টেরিয়র ডট টেস্ট। আমরা চেক করে দেখি যেটা পিছনের দিকে চলে যাচ্ছে, যদি পিছনের দিকে চলে যায় তাহলে পোস্টেরিয়র ডট টেস্ট পজিটিভ এবং পিসিএল ইনজুরি থাকে। নর্মালি কমনলি এসিএল ইনজুরি থাকে, পিসিএল ইনজুরি একটু কম থাকে। মেনিসকাস থেকে, মেনিসকাসটা হচ্ছে অনেকটা এরকম, মানে আমরা যদি এটাকে এই মানে ক্রস সেকশন করি আর কি হাঁটুর, তাহলে মেনিসকাসটা হচ্ছে এরকমভাবে থাকে, এরকমভাবে থাকে। একটা হচ্ছে যেটা মিডিয়ালে থাকে এটা মিডিয়াল মেনিসকাস, যেটা ল্যাটারালে থাকে সেটা হচ্ছে ল্যাটারাল মেনিসকাস। এরা মূলত একদম কুশনের মতো থাকে, আপনার হাঁটুতে ধরেন একটা কুশন দেওয়া আছে, যার কারণে মানে পারস্পরিক ঘষাটা কম লাগবে, টিবিয়ার সাথে ফিমারের ঘষাটা কম লাগবে, মানে ফ্রিকশনটা কম হবে। যদি এরকম ফ্রিকশন কম হয়, মানে এই জন্য এদেরকে বলা হয় যে শক অ্যাবজর্ভার হিসেবে মেনিসকাসগুলো কাজ করে। এইরকম কন্ডিশনে আপনি যখন হাঁটতে গেলেন, আপনি যখন দৌড়াতে গেলেন, আপনি ফুটবল খেলতে গেলেন, আপনি কাবাডি খেলতে গেলেন, আপনি হকি খেলতে গেলেন,
অথবা ক্রিকেটও খেলতে গেলেন, যে কোনো খেলার সময় আপনার হঠাৎ করে আপনার হাঁটুতে আঘাত পেয়ে আপনার মেনিসকাসে ইনজুরি হতে পারে। মেনিসকাস ইনজুরি অনেক রকম হয়। তো যেহেতু মেনিসকাসটা মোটামুটি এই শক অ্যাবজর্ভারের কাজ করে, এজন্য যদি মেনিসকাস কখনো ইনজুরি হয় তখন যেটা হয় সেটা হচ্ছে যে সাথে সাথে এখানে ব্লাড সাপ্লাই খুব একটা হ্যাম্পার হয় না, এই জন্য দেখা যায় যে সাথে সাথে এটা ফুলবে না। আপনি হয়তো ফুটবল খেলতে গেছেন, আঘাত পাইছেন, আঘাত পাওয়ার পরে আপনি ফিল করলেন যে আপনার হাঁটুতে একটা আঘাত লাগছে, ব্যথা শুরু হচ্ছে, কিন্তু সাথে সাথে এটা ফুলে যাচ্ছেন, আপনি খেলাটা কন্টিনিউ করতে পারলেন। কন্টিনিউ করার পর আপনি যখন বাসায় আসলেন 4-5 ঘন্টা পরে দেখলেন যে আস্তে 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 আপনার হাঁটুটা ফুলে গেল। এসব ক্ষেত্রে সাধারণত মেনিসকাস ইনজুরি হয়। তাহলে যদি আপনার ইমিডিয়েট সোয়েলিং না হয়, 4-5 ঘন্টা পরে সোয়েলিংটা হয়, পেইন ডেভেলপ করে, যেহেতু এটা শক অ্যাবজর্ভার হিসেবে কাজ করতে, সে যেহেতু আর কাজ করতে পারতেছে না, শক অ্যাবজর্ভারটা প্রিভেন্ট করতে পারতেছে না, এই জন্য দেখা যায় আপনি হাঁটতে গেলে ব্যথা করছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে জয়েন্ট লাইন বরাবর, যে এখানে একটা জিনিস দেওয়া আছে যে নিটাকে আপনি 90 ডিগ্রি করে জয়েন্ট লাইনটাকে পালপেট করবেন থাম্ব ইউজ করে, থাম্ব এবং ইন্ডেক্স ফিঙ্গার ইউজ করে। যদি দেখা যায় যে আপনি এক ধরনের টেন্ডারনেস পাচ্ছেন, মানে জয়েন্ট লাইনে টেন্ডারনেস পাচ্ছেন, তাহলে ধরে নেওয়া হয় এটা হচ্ছে মেনিসকাস ইনজুরি। তাহলে এটা আপনার একটা এসবিএ কোশ্চেন হিসেবে আসতে পারে, যে এরকম নি ইনজুরি বা স্পোর্টস ইনজুরির ক্ষেত্রে যদি দেখা যায় যে টেস্ট করে আমরা দেখলাম যে জয়েন্ট লাইন টেন্ডারনেস আছে, জয়েন্ট লাইন বরাবর আমি ফিল করে দেখলাম যে এক ধরনের টেন্ডারনেস আছে, তাহলে ধরে নেওয়া এটা হচ্ছে মেনিসকাস ইনজুরি। এবং এই ক্ষেত্রে একটা টেস্ট আমরা করি, যেমন এখানে দেওয়া আছে দেখেন ম্যাকমুরি টেস্ট, ম্যাকমুরি টেস্ট। তো এই ম্যাকমুরি টেস্ট আপনি পজিটিভ পাবেন। তো দুটো জিনিস আপনি এই মেনিসকাস থেকে মনে রাখবেন যে মেনিসকাস ইনজুরির ক্ষেত্রে ইমিডিয়েট সোয়েলিংটা হয় না, লেটার সোয়েলিং হয়, পেইন ডেভেলপ করে, জয়েন্ট লাইন টেন্ডারনেস থাকে, এবং এই ম্যাকমুরি টেস্ট আপনি পজিটিভ পাবেন। এগুলো যদি আপনার সিনারিওতে দিয়ে থাকে সিঙ্গেল বেস বা যে কোনো ইয়াতে, তখন আপনি ধরে নেবেন এটা মেনিসকাস ইনজুরির কথা বলা হচ্ছে। তো মেনিসকাস ইনজুরি থেকে আপনি একটু দাগান। এরপরে এগুলো হচ্ছে আমাদের নিয়ের ছিল সমস্যাগুলো। আর ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ দ্য ফুট অ্যান্ড অ্যাঙ্কেল, অর্থাৎ 494 পৃষ্ঠা আপনি দেখেন দেওয়া আছে। ক্লিনিক আমরা যদি ফুট এবং অ্যাঙ্কেলের করি 495 নম্বর পৃষ্ঠা, এখান থেকে একটা জিনিস আমরা শিখতে হবে, দুটো সামারি বক দেওয়া আছে দেখেন। নর্মালি আমাদের পায়ের পাতায় এক ধরনের আর্চ থাকে, বিভিন্ন ধরনের আর্চ, মিডিয়াল এবং ল্যাটারাল লংজিটিউডিনাল আর্চ থাকে, ট্রান্সভার্স আর্চ থাকে। আর্চ মানে হচ্ছে এরকম আপনার পায়ের পাতাটা গ্রাউন্ডের সাথে লেগে যাচ্ছে না, একটা আর্চ থাকে। যদি কখন দেখা যায় এই আর্চটা নাই, তখন যে জিনিসটা ডেভেলপ করে সেটাকে আমরা বলি হচ্ছে পেস প্ল্যানাস। আর যদি দেখা যায় যে আর্চটা অনেক বেশি পরিমাণ আর্চ হয়ে গেছে, তখন এটাকে আমরা বলি হচ্ছে পেস ক্যাবাস। তো এই পেস প্ল্যানাস কেন হয় এবং পেস ক্যাবাস কেন হয়, এই কজগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা একটু দাগান, 3টা করে স্টার দেন। পেস প্ল্যানাস মানে যদি লস অফ আর্চ, ফুট আর্চ, তাহলে আমরা পেস প্ল্যানাস পাবো। আর যদি এক্সেসিভ আর্চিং থাকে সেক্ষেত্রে আমরা পেস ক্যাবাস পাবো। এদের কারণগুলো একটু দাগান। এর মধ্যে একটা কারণ পরীক্ষা আসছে, সেটা হচ্ছে যেমন টিবিয়াল, আমাদের যে পেস প্ল্যানাস, যদি টিবিয়াল ইজ পোস্টেরিয়র মাসল, পিছনের দিকে যে মাসলটা টিবিয়াল ইজ পোস্টেরিয়র মাসল, যদি কোনো ডিসফাংশন হয় তখন আমাদের লস হয়ে যায় আমাদের যে আর্চটা, এটাকে আমরা বলছি পেস প্ল্যানাস। আসলে যে পেস প্ল্যানাসের ক্ষেত্রে কোন মাসলের ডিসফাংশন হয়, টিবিয়াল ইজ পোস্টেরিয়র মাসল, কিন্তু পরীক্ষা একটু এসেছে, এটা একটু আলাদা করে দাগান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে বাকি জিনিসগুলো আপনি দাগান, 3টে স্টার দেন, পেস প্ল্যানাসের কারণ এবং পেস ক্যাবাসের কারণগুলো। এরপরে আপনার এখান থেকে আর কিছু লাগবে না। 497 নম্বর পৃষ্ঠায় আপনার যে অ্যাকিলিস টেন্ডন দেওয়া আছে। অ্যাকিলিস টেন্ডন মানে হচ্ছে আমাদের পিছনের দিকের যে সবচেয়ে বড়, আমরা অনেক সময় বলি না যে রগ, রগ মানে বলতে বোঝায় যে আমাদের ট্যান্ডো অ্যাকিলিসটা, ট্যান্ডো অ্যাকিলিসটা বিভিন্ন গ্রিক মিথোলজিতে আছে যে ট্যান্ডো অ্যাকিলিসে আঘাত করে তখন আর কোনো একজন যোদ্ধা আর যুদ্ধ করতে পারে না, সেখান থেকে এটা একটা বিশাল কাহিনী আসছে। তো কাহিনীটি না, আপনি এটা মনে রাখেন যে ট্যান্ডো অ্যাকিলিস একটা গুরুত্বপূর্ণ টেন্ডন। সেই টেন্ডনের যদি কখনো ইনজুরি হয় বা টেন্ডনের রাপচার হয়, টেন্ডনটা কোনো কারণে নষ্ট হয়ে গেল, অনেক কারণে নষ্ট হতে পারে, ট্রমার কারণে ইনজুরি হতে পারে, অনেক সময় অনেকে ওখানে স্টেরয়েড ইনজেকশন দিয়ে কোনো ব্যথা হলে সেখান থেকে আস্তে 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 ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে রাপচার হয়ে যায়। তো অ্যাকিলিস টেন্ডনটা রাপচার হয়েছে কিনা এটা আমরা একটা টেস্টের মাধ্যমে দেখি। সেই টেস্টের নামটা হচ্ছে থমসন টেস্ট। 497 নম্বর পৃষ্ঠায় দেখেন যে দ্য টেস্ট ফর ইন্টিগ্রিটি অফ দ্য টেন্ডন ইজ দ্য থমাস অর সিমন টেস্ট। এটাকে একটু দেখান, মানে পেশেন্টকে আপনি প্রোন করে শোয়াবেন, প্রোন করে শুয়ে তার কাপ মাসলগুলোকে আপনি স্কুইজ করবেন। কাপ মাসলগুলোকে স্কুইজ করলে যদি দেখা যায় যে ওই টেন্ডনটা টান লেগে তার জন্য প্ল্যান্টার ফ্লেকশন ডেভেলপ করছে পায়ে, মানে ফুটে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে থমসন টেস্ট বা সিমন টেস্ট নেগেটিভ। যদি দেখা যায় যে ডেভেলপ করছে না, তার মানে থমসন টেস্ট বা সিমন টেস্ট হচ্ছে পজিটিভ। কারণ হচ্ছে যে টেন্ডনটা ইনজুরি আছে, টেন্ডন ইনজুরি হওয়ার কারণে প্ল্যান্টার ফ্লেকশনটা আসে করতে পারছেন। তো অ্যাকিলিস টেন্ডনের রাপচারের ক্ষেত্রে অথবা প্ল্যান্টার ফ্লেকশন ইনটেক আছে কিনা এটা দেখার জন্য আমরা টেস্ট করি হচ্ছে থমসন টেস্ট অথবা সিমন টেস্ট। এটাকে আপনি একটু দাগান, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমাদের এখান থেকে আর সাধারণত কিছু তেমন পড়তে হবে না, আপনি পরের ইয়াতে চলে যান, স্পোর্টস মেডিসিন এবং স্পোর্টস ইনজুরি। এখান থেকে আপনার খুব জটিল এই আলোচনাগুলো, বুঝতে একটু সমস্যা হয়, জন্য খুব বেশি জিনিস আপনি পড়বেন না, অল্প কয়েকটা জিনিস আমরা এখান থেকে দেখাবো। যেমন লেকচার শিটের আপনি চলে যান হচ্ছে 505 নম্বর পৃষ্ঠায়। 505 নম্বর পৃষ্ঠায় 505 নম্বর পৃষ্ঠায় দেখেন এসিএল এর সম্বন্ধে আলোচনা করা হয়েছে, মানে নিয়ের ইনজুরিগুলোর ক্ষেত্রে এসিএল ইনজুরির কথা মেনলি গুরুত্বপূর্ণ বলে, যেটা পরীক্ষা বেশিরভাগ ক্ষেত্রে আসে। তো এসিএল এর ক্ষেত্রে যে কথাগুলো বলা হয় এটা খুব ভালো করে ইনফিনিটি টেস্টে দিয়ে রাখেন, এটা খুব ভালো করে পড়বেন। বলা হচ্ছে যেটা নন কন্ট্রাস্ট পিভটিং ইনজুরি আর ডিরেক্ট ইমিউনিটি, এগুলো লাগবে না আপনার। মেন কথা হচ্ছে বলা হচ্ছে যে পেশেন্ট পপ ধরনের একটা সাউন্ড শুনে অথবা ফিল করে নিতে, যে তার এবং এরপর নোটেবল ইফুশন হয়, মানে সাথে সাথে আপনার পাটা ফুলে যাবে, এবং এরপরে যেটা হবে ইনস্টেবিলিটি ডেভেলপ করবে, আপনি উঠে দাঁড়ালেন দেখলেন আপনি পড়ে গেলেন, এটাকে বলা হয় ইনস্টেবিলিটি ডেভেলপ করবে কখন, এবং এই ইনস্টেবিলিটির কারণে যেটা হবে রিটার্নিং টু কাটিং অ্যান্ড পিভটিং অ্যাক্টিভিটি, যে আপনি যে কাজ করছিলেন সেই কাজটা আর করতে পারবেন না, সেই কাজটা বন্ধ করে আপনি বাসায় চলে গেলেন, কেউ আপনাকে ধরে বাসায় নিয়ে গেল বা উঠে নিয়ে গেল। এটা হবে যে আপনি খেলাটা খেলতেছিলেন কিন্তু খেলাটা শেষ করতে পারলেন না, কারণ আপনার এসিএল ইনজুরি হয়ে গেছে। এবং এই ক্ষেত্রে আমরা সাধারণত এক্সরে করি, দেখি যে কোনো ফ্র্যাকচার আছে কিনা, কিন্তু এমআরআই, এই এমআরআইটা হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন অফ চয়েস। এটা একটু জায়গায় রাখতে পারেন যে এমআরআই হচ্ছে ইনভেস্টিগেশন অফ চয়েস।
কারণ এমআরআই দিয়ে আমরা ডায়াগনোসিস কনফার্ম করি, ট্রিটমেন্ট প্ল্যান করি, সবগুলোই করি। এবং এসিএল এর ক্ষেত্রে সেটা হচ্ছে সার্জিক্যাল অপশনই হচ্ছে মেইন অপশন। এখন এই ক্ষেত্রে হচ্ছে এসিএল রিকনস্ট্রাকশন করতে হয়। এসিএল রিকনস্ট্রাকশন মানে হচ্ছে এসিএলটা আমরা তৈরি করে দিই। মানে কি? মানে হচ্ছে যে আশেপাশের যে মাসলগুলো আছে, বিশেষ করে যেমন হ্যামস্ট্রিং যে মাসলগুলো, হ্যামস্ট্রিং মাসলগুলো থেকে আমরা দুটো মাসল, একটা হচ্ছে সেমিটেন্ডিনোসাস আর একটা হচ্ছে গ্রাসিলিস, এই দুটো মাসল নিয়ে আমরা এসিএল যে জায়গায় ছিল, যেটা ছুটে গেছে, এটা লাগাই খুব একটা লাভ হয় না, রিপেয়ার করে আমরা ওটাকে ওই এসিএল এর জায়গায় এটাকে আমরা একটা স্ক্রু এবং একটা এন্ডো বাটন আছে, একটা প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর মধ্যে এখানে বসিয়ে দিই। তারপর আবার সেই আস্তে আস্তে রিহ্যাবিলিটেশন করার পরে আগের মতোই কাজ করতে পারে। তো এটাই আমরা বলি যে এসিএল রিকনস্ট্রাকশন। এসিএল রাপচারের যে 36.4, এটাকে আপনি ইনফিনিটি টেস্টার দেন, এটা আপনার লাগবে। তার পাশে লিখে রাখেন যে এসিএল এর ক্ষেত্রে আমরা দুটো টেস্ট করি, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ডায়ার টেস্ট, একটা হচ্ছে ল্যাকমেন টেস্ট। এখান থেকে আপনাদের আর তেমন পড়া নাই। যেমন গল্ফের ক্ষেত্রে গলফার এলবো হয়, মিডল এপিকন্ডাইটিস হয়, টেনিসের ক্ষেত্রে টেনিস এলবো হয়, কমন এক্সটেন্সর অরিজিন, যেগুলো আমরা পড়েছি এগুলো দাগান। আমাদের দেশের জন্য খেলাগুলো কমন না, এখান থেকে আপনার কিছু পড়তে হবে না। ম্যারাথনটা আমাদের দেশের জন্য কমন। তো ম্যারাথনের ক্ষেত্রে আমাদের একটা জিনিস লিখে রাখেন যে মোস্ট কমন প্রবলেম ইনক্লুড ইলেকট্রোলাইট অ্যাবনরমালিটি ডিউরিং ইভেন্ট ইলিওটিবিয়াল ব্যান্ড সিনড্রোমটা ডেভেলপ করে। এই ম্যারাথন রানিংয়ের ক্ষেত্রে কোন জিনিস ডেভেলপ করে এটা একটু লিখে রাখেন, সেটা হচ্ছে ইলিওটিবিয়াল ব্যান্ড সিনড্রোম, এটা একটু লিখে রাখেন। যদি আপনি ক্রিকেট খেলোয়াড় হন, পাশে লিখে রাখতে পারেন যে ক্রিকেটের ক্ষেত্রে একটা ইঞ্জুরি হয়, সেটার নাম হচ্ছে হ্যামস্ট্রিং ইঞ্জুরি। লিখেন যে ক্রিকেটের ক্ষেত্রে, যেটা নাই কিন্তু পরীক্ষা আসে, যে ক্রিকেটের ক্ষেত্রে মানে যারা ক্রিকেটার তাদের কোন ইঞ্জুরি হয়, তাদের ক্ষেত্রে দেখবে যে হ্যামস্ট্রিং ইঞ্জুরিটা বেশি হয়। বিশেষ করে হ্যামস্ট্রিং মাসল তো অনেকগুলো, সেমি মেমব্রেনোসাস, সেমিটেন্ডিনোসাস, বাইসেপস ফিমোরিস এবং অ্যাডাক্টর ম্যাগনাস, এগুলো সবগুলো হচ্ছে হ্যামস্ট্রিং মাসল। এর মধ্যে বাইসেপস ফিমোরিস, এটার হচ্ছে যে ইঞ্জুরিটা বেশি হয়, বাইসেপস ফিমোরিস। তো এই জন্য এটা একটু আলাদা করে পড়বেন যে বাইসেপস ফিমোরিসের ইঞ্জুরিটা বেশি হয়। এরপরের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে স্পাইন। স্পাইনের এই চ্যাপ্টার থেকে মাঝে মাঝে কিছু প্রশ্ন আমাদের আসে, তো এগুলো থেকে আমরা অল্প কয়েকটা জিনিস আমরা পড়বো। তো প্রথমে দেখেন স্পাইনের কিছু ক্লিনিক্যাল অ্যানাটমি দেওয়া আছে, এই ক্লিনিক্যাল অ্যানাটমিটা আপনি একটু রিডিং করবেন। যেমন প্রথমে সার্ভাইকাল লর্ডোসিস কত, লাম্বার লর্ডোসিস কত, থোরাসিক কাইপোসিস কত, এদের একটা মেজারমেন্ট দেওয়া আছে। যদি সম্ভব হয় এই মেজারমেন্ট একটু মুখস্থ করবেন। নর্মালি ধরা হয় যে সার্ভাইকাল লর্ডোসিস হচ্ছে 35 ডিগ্রি থেকে 45 ডিগ্রি, নর্মালি লাম্বার লর্ডোসিস হচ্ছে 40 থেকে 80 ডিগ্রি, মিন হচ্ছে 60 ডিগ্রি, এবং থোরাসিক কাইপোসিস হচ্ছে 20 ডিগ্রি থেকে 50 ডিগ্রি, মিন হচ্ছে 35 ডিগ্রি। এখান থেকে আপনি মোটামুটি এটুকু পড়বেন। এবং কয়েকটা জিনিসের দাম দেওয়া আছে এখানে, যেমন বলা হচ্ছে যে যখন আমরা দাঁড়াই তখন আমাদের ওডন্টয়েড প্রসেসটা হচ্ছে যে ফল করে হচ্ছে সার্ভিক্যাল 7 থেকে থোরাসিক 1 লেভেল, আর স্পাইনাল কলামটা ক্রস করে হচ্ছে থোরাসিক 12 থেকে লাম্বার 1, মানে স্পাইনাল ক্যানেলটা, স্পাইনাল কলামটা হচ্ছে থোরাসিক 12 থেকে লাম্বার 1 দাঁড়ানো অবস্থায় শেষ হয়। তো এই জিনিসগুলো আপনি একটু রিডিং করবেন, এখান থেকে অত গুরুত্বপূর্ণ না, কিন্তু জাস্ট একটু রিডিং করে যাবেন। তো এখান থেকে আপনাদেরকে যেটা পড়তে হবে, যেমন এখানে কডাইকুইনা সিন্ড্রোমের কিছু ফিচার দেওয়া আছে। কডাইকুইনা সিন্ড্রোমের আলোচনাগুলো হচ্ছে যে একটু পরে আছে, কিন্তু কডাইকুইনা সিন্ড্রোমের এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে আপনার ফিচারগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। যেমন লো ব্যাক পেইন হবে অথবা সায়াটিকা ডেভেলপ করবে, ইউনিল্যাটারাল বা বাইল্যাটারাল। সায়াটিকা মানে হচ্ছে ব্যথাটা সায়াটিক নার্ভের ডিস্ট্রিবিউশন বরাবর নিচের দিকে নেমে যাবে। স্যাডল অ্যানাস্থেসিয়া ডেভেলপ করে, মোটর উইকনেস ডেভেলপ করে লোয়ার এক্সট্রিমিটিতে, মানে এটা আপনি লিখে রাখেন যে আপনার এখানে ফ্লাসিড প্যারালাইসিস ডেভেলপ করে মূলত, আর ভ্যারিয়েবল রেক্টাল অ্যান্ড ইউরিনারি সিমটম দেখা যায়। তো এটাকে আপনি ইনফিনিটি টেস্টার দিয়ে রাখেন, এটা আলোচনাটা একটু পরে। এখানে কিছু জিনিস যেমন আপার মোটর নিউরন পালসি যেটা আছে, সেটার আমরা যে ফিচারগুলো এগুলো পরীক্ষার সময় আসে, 3 টেস্টার দিয়ে রাখেন, এগুলো যদি আপনার নিউরো অ্যানাটমি বা নার্ভাস সিস্টেমে পড়েছেন। পাশাপাশি লোয়ার মোটর নিউরন নার্ভ পালসি, এটা হচ্ছে আপনার নেক্সট শিটের 510 নম্বর পৃষ্ঠায়। এই দুটো জিনিস, আপার মোটর নিউরন নার্ভের লেশনের পালসি এবং লোয়ার মোটর নার্ভের লেশন হলে আমরা কী কী পাই, এই জিনিসগুলো একটু পড়বেন। এখানে একটা জিনিস দেখেন, নিউরোলজিক্যাল ইভ্যালুয়েশন অফ দ্য আপার লিম্ব, আমরা বলেছিলাম যে সার্ভিক্যাল 5, 6, 7 এবং নাম্বার 4, 5 স্যাক্রাল 1, এই জিনিসগুলো আপনি একটু ভালো করে পড়বেন, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এটা আমরা এর আগে আলোচনা করেছি। তো এখানে মোটর অ্যাকশনগুলোর কথা বলা হয়েছে, যেমন সার্ভিক্যাল 5 এর ক্ষেত্রে ডেল্টয়েডের মোটর, সার্ভিক্যাল 6 এর ক্ষেত্রে রিস্ট এক্সটেনশন, সার্ভিক্যাল 7 এর ক্ষেত্রে হচ্ছে ট্রাইসেপস, নাম্বার 4 এর ক্ষেত্রে হচ্ছে অ্যাঙ্কেল ডরসিফ্লেকশন। আমরা যেটা বলছিলাম যে অ্যাঙ্কেল ডরসিফ্লেকশন সে করে, তার মানে নাম্বার 4 যখন রেডিকুলোপ্যাথি হবে তখন অ্যাঙ্কেল ডরসিফ্লেকশনটা সে করতে পারবে না, ফুট ড্রপ হবে। নাম্বার 5 এর যদি হয় তাহলে হচ্ছে এক্সটেন্সর লঙ্গাসের ইনভলভমেন্ট হবে, এবং এখানে তার পালসি ডেভেলপ করবে, প্যারালাইসিস ডেভেলপ করবে, সে হচ্ছে যে বৃদ্ধাঙ্গুলিটাকে এক্সটেনশন করতে পারবে না, গ্রেট এক্সটেনশন করতে পারবে না। স্যাক্রাল 1 যদি ইনভলভমেন্ট হয় তাহলে অ্যাঙ্কেলের প্ল্যান্টার ফ্লেকশন সে করতে পারবে না। অ্যাঙ্কেলের প্ল্যান্টার ফ্লেকশন যখন করতে পারে না তখন হচ্ছে যে তার সে পায়ের আঙ্গুলের পথ দিয়ে হাঁটতে পারে না, যেটাকে আমরা টো ওয়াকিং বলি, টো ওয়াকিংটা সে করতে পারবে না। নাম্বার 4 এর ইনভলভমেন্ট হলে সে হিল ওয়াকিং করতে পারবে না বা ফুট ড্রপ হবে, আর স্যাক্রাল 1 এর ইনভলভমেন্ট হলে সে টো ওয়াকিং করতে পারবে না, প্ল্যান্টার ফ্লেকশন সে করতে পারবে না। এবং এই ক্ষেত্রে হচ্ছে তার অ্যাঙ্কেল রিফ্লেক্স অথবা অ্যাকিলিস রিফ্লেক্সটা ইনভলভমেন্ট হবে। নাম্বার 4 এর ক্ষেত্রে হচ্ছে তার নি জার্ক অথবা প্যাটেলার রিফ্লেক্সটা ইনভলভ হবে। এই যে প্যাটেলার রিফ্লেক্স মানে হচ্ছে নি জার্ক, অ্যাঙ্কিলিস মানে হচ্ছে অ্যাঙ্কেল রিফ্লেক্স, ব্রাকিওরেডিয়ালিস মানে হচ্ছে সুপাইনেটর রিফ্লেক্স, এগুলো একটু লেখা হয়। এর আগে আমরা একটা জিনিস করলাম, সেটা হচ্ছে এখান থেকে একটা জিনিস আসে অনেক সময়, সেটা হচ্ছে যে অ্যানাটমি থেকে, ক্লিনিক্যাল অ্যানাটমি থেকে, যেমন স্পাইনাল কর্ডের ব্লাড সাপ্লাইটা পরীক্ষার সময় আসে, এগুলো একটু আপনি লাগান যে স্পাইনাল নার্ভের কয়টা কয়টা আছে কোন জায়গায়, এবং স্পাইনাল কর্ডের ব্লাড সাপ্লাই। দ্য ব্লাড সাপ্লাই অফ দ্য স্পাইনাল কর্ড ইজ ডিরাইভড ফ্রম দ্য ভার্টিবাল, ডিপ সার্ভাইকাল, ইন্টারকোস্টাল এন্ড লাম্বার আর্টারি। বিশেষ করে দ্য আর্টারি অফ দ্য স্পাইনাল কর্ড ইনক্লুড দ্য অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি এবং 2 পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি, জিনিসগুলো লাগান। এর মধ্যে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি প্রোভাইডিং দ্য মেজরিটি অফ দ্য ভাস্কুলার সাপ্লাই টু স্পাইনাল কর্ড, এই পর্যন্ত এই জিনিসটা একটু দাগিয়ে রাখেন যে স্পাইনাল কর্ডের ব্লাড সাপ্লাই পরীক্ষার সময় আসে।
কর্ডাইকুইনা সিনড্রোম, তারপরে স্পাইরাল ফ্র্যাকচার, ক্যান্সার, এগুলো এখানে অনেকগুলো রেড ফ্ল্যাগ সিরিয়াস সাইন দিচ্ছে। কর্ডাইকুইনা সিনড্রোমটা আপনি 3টা স্টার দেন, কর্ডাইকুইনা সিনড্রোমটা আপনি পড়বেন। কর্ডাইকুইনা সিনড্রোমটা আলোচনাটা আপনার এরপরে দেওয়া আছে। দেখেন কর্ডাইকুইনা সিনড্রোমের ক্ষেত্রে কর্ডাইকুইনা সিনড্রোম, তো কর্ডাইকুইনা সিনড্রোম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে বেশ কয়েকবার প্রশ্ন এসেছে। তো কর্ডাইকুইনা সিনড্রোমের ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে কর্ডাইকুইনাটা কি। আমরা জানি যে আমাদের স্পাইনাল কর্ডটা সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে নাম্বার 1 বরাবর এসে শেষ হয়ে যায় স্পাইনাল কর্ড, যে নাম্বার 1 বরাবর এসে স্পাইনাল কর্ডটা শেষ হয়ে যায়। তো নাম্বার 1 বরাবর স্পাইনাল কর্ডটা শেষ হয়ে যাওয়ার পরে এটার যে একটা লেজ বের হয়, লেজ না মানে একটা প্রবর্ধন বের হয়, এটা নাম হচ্ছে কোনাস মেডুলারিস, এটা নিচ পর্যন্ত যায়। পাশাপাশি এখান থেকে অনেকগুলো ঘোড়ার লেজের মতো অনেকগুলো ছোট 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 রুট বের হয়, বান্ডাল বের হয়, আমরা বলতে পারি বান্ডল অফ নার্ভ রুট। এই যে বান্ডল অফ নার্ভ রুটগুলো, এগুলোকেই বলা হয় হচ্ছে কর্ডাইকুইনা। তাহলে বান্ডল অফ নার্ভ রুটগুলোকে বলা হচ্ছে কর্ডাইকুইনা। নর্মালি একটা নার্ভের কি কি থাকে, একটা নার্ভের হচ্ছে এপিনিউরিয়াম থাকে, মানে 3টা কাভারিং থাকে, এপিনিউরিয়াম, পেরিনিউরিয়াম এবং অ্যান্ডোনিউরিয়াম। কিন্তু এই যে বান্ডল অফ নার্ভ রুট বা কর্ডাইকুইনাগুলো, এগুলোর কিন্তু এপিনিউরিয়াম এবং পেরিনিউরিয়াম থাকে না, এগুলোর শুধুমাত্র থাকে হচ্ছে অ্যান্ডোনিউরিয়াম। এবং যেহেতু এদের এপিনিউরিয়াম বা পেরিনিয়াম নাই, বেশ কোনো আবরণ নাই, শুধুমাত্র অ্যান্ডোনিউরিয়াম আছে, এই জন্য এই যে রুটগুলো বা বান্ডলগুলো এগুলো খুবই সেন্সিটিভ হয়। এবং কোনো একটা প্যাথোলজি হলে এখানে যদি কোনো একটা চাপ পড়ে, কোনো একটা জিনিস যদি এখানে স্পর্শ করে, তখন তারা সাথে সাথে এক ধরনের রেসপন্স দেখায়। এটাকে আমরা বলি হচ্ছে কর্ডাইকুইনা সিনড্রোম। বিভিন্ন কারণে এই কর্ডাইকুইনা সিনড্রোম হতে পারে। তো এটা হচ্ছে একটা সিরিয়াস এবং আর্জেন্ট কন্ডিশন, যেটা কর্ডাইকুইনা নার্ভ রুটের কম্প্রেশন কারণে ডেভেলপ করতেছে। এবং যে সমস্ত এরিয়াতে এই নার্ভ রুটগুলো সাপ্লাই দেয়, যেমন পেরিনিয়াম এবং জেনিটাল রিজিয়ন এবং ব্লাডার, বাউল এবং সেক্সুয়াল ফাংশন, এগুলোর কাজগুলো খুবই হ্যাম্পার হয়। এবং এটা একটা সার্জিক্যাল ইমার্জেন্সি, 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেটা অপারেশনটা করতে হয়, মানে সার্জিক্যাল ডিকম্প্রেশন করতে হয়, যে চাপটা সে দিচ্ছে কম্প্রেশনটাকে সরিয়ে দিতে হয়। যদি এই সার্জিক্যাল ডিকম্প্রেশন না করা হয়, তাহলে যে সমস্যাগুলো দেখা যায় এগুলো পার্মানেন্ট সমস্যা ডেভেলপ করে এবং এক ধরনের প্যারালাইসিস ডেভেলপ করতে পারে। পরীক্ষায় আপনার যে প্রশ্নটা বেশ কয়েকবার এসেছে, 2021 সালেও এসেছে, সেটা হচ্ছে যে দ্য মোস্ট ফ্রিকোয়েন্ট কজ কি কর্ডাইকুইনা সিনড্রোম। এখানে দেওয়া আছে, দেখেন দ্য মোস্ট ফ্রিকোয়েন্ট কজ হচ্ছে ম্যাসিভ সেন্ট্রাল লাম্বার ডিস্ক প্রোট্রুশন অ্যাট লাম্বার 4-5 এবং লাম্বার স্যাক্রাল 1। এই যে লাইনটা দ্য মোস্ট ফ্রিকোয়েন্ট কজ হচ্ছে ম্যাসিভ সেন্ট্রাল লাম্বার প্রোট্রুশন অ্যাট লাম্বার 4-5 এবং লাম্বার 5 স্যাক্রাল 1, এটাকে আপনি একটু গোল করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখেন। পরীক্ষায় যখন প্রশ্নটা এসেছিল, মানে বেলি ল্যাবের গত এডিশন পর্যন্ত, তখন কিন্তু এই লাম্বার 5 এবং স্যাক্রাল 1 এটা বেলি ল্যাবে ইনক্লুড ছিল না, কিন্তু এখন ইনক্লুড করা হয়েছে। তো সো দুটোই আপনার আনসার হবে, কিন্তু আগে শুধুমাত্র লাম্বার 4-5 দিলেন, কিন্তু লাম্বার 4 দুটো থাকলে আপনি লাম্বার 4-5 দিবেন। কিন্তু যদি আপনার থাকে মোস্ট ফ্রিকোয়েন্ট কজ হিসেবে লাম্বার 5 S1 থাকলে, লাম্বার 4-5 না থাকলে আপনি এটাকে দাঁড়াতে পারেন, কারণ এটা এখন নতুন করে অ্যাড করা হয়েছে। তো মেইন কথা হচ্ছে যখন আমাদের এরকম তো আমাদের ইন্টারভার্টিবাল ডিস্কগুলো, তো ইন্টারভার্টিবাল ডিস্কগুলো এরকম হওয়ার পরে এখানে তো মানে এই দুটো ভার্টিবাল মাঝখানে ইন্টারভার্টিবাল ডিস্ক আছে। নর্মালি এটা পোস্টেরিয়র ল্যাটারালি হচ্ছে যে প্রোল্যাপস হয়, পিএলআইডি ডেভেলপ করে। কিন্তু যদি এটা পুরোটা একসাথে প্রোল্যাপস হয়ে যায়, মানে পুরো সেন্ট্রাল ডিস্কটা প্রোল্যাপসের সামনে চলে আসে, তখন সে এসে পুরো নার্ভ রুট সবগুলোতে চাপছে এবং তখনই আসলে কর্ডাইকুইনা সিনড্রোমটা ডেভেলপ করে। যেহেতু আমরা জানি যে স্পাইনাল কর্ড পর্যন্ত হচ্ছে আপার মোটর নিউরন, তার মানে নাম্বার 1 পর্যন্ত হচ্ছে আপার মোটর নিউরন, তার নাম্বার 1 এর নিচে, যেহেতু এটা অনেক নিচে, নাম্বার 4-5 বা স্যাক্রাল 1 এই সমস্ত জায়গায়, এই জন্য এই জায়গায় কর্ডাইকুইনা সিনড্রোম মানে কর্ডাইকুইনাতে কম্প্রেশন হওয়ার কারণে যে প্যারালাইসিসটা ডেভেলপ করবে, যে মোটর হ্যাম্পারটা হবে, সেটা হবে লোয়ার মোটর নিউরন টাইপ প্যারালাইসিস বা ফ্লাসিড প্যারালাইসিস। তো ফ্লাসিড প্যারালাইসিস ডেভেলপ করবে, লো ব্যাক পেইন ডেভেলপ করবে, ইউনিল্যাটারাল অথবা বাইল্যাটারাল সায়াটিকা থাকবে, আর লোয়ারলি মোটর উইকনেসের কথা বললাম, সেন্সরি অ্যাবনর্মালিটি হবে, যেমন স্যাডল অ্যানাস্থেসিয়া হবে। স্যাডল এরিয়া মানে হচ্ছে আপনি যদি কখনো ঘোড়ার উপর উঠে বসেন, তাহলে আপনার শরীরের যে এরিয়াটা ঘোড়ার সাথে লেগে থাকবে, সেটাকে আমরা বলি যে স্যাডল এরিয়া। সেই স্যাডল এরিয়া বরাবর, মানে পেরি অ্যানাল রিজিয়ন বরাবর বা পেরিনিয়াল রিজিয়ন বরাবর এক ধরনের অ্যানাস্থেসিয়া ডেভেলপ করবে, এটাকে আমরা বলি স্যাডল অ্যানাস্থেসিয়া। ব্লাডার ডিসফাংশন ডেভেলপ করবে, পাশাপাশি হচ্ছে সেক্সুয়াল অ্যান্ড বাউল ডিসফাংশন হবে, ইম্পোর্টেন্স ডেভেলপ করবে। এগুলো সবগুলোই কর্ডাইকুইনা সিনড্রোমের ক্ষেত্রে ডেভেলপ করতে পারে। তো এই জন্য কর্ডাইকুইনা সিনড্রোমটা আপনি খুব ভালো করে পড়বেন। এবং বিশেষ করে কর্ডাইকুইনা সিনড্রোম থেকে যেহেতু বেশ কয়েকবার প্রশ্ন এসেছে, মোস্ট কমনলি 20 থেকে 45 বছরের মধ্যে এই কর্ডাইকুইনা সিনড্রোমটা ডেভেলপ করে। এবং বলা হচ্ছে যে যে সমস্ত লাম্বার ডিস্ক হার্নিয়েশন হয়, তাদের মধ্যে 2 থেকে 6% ক্ষেত্রে এই কর্ডাইকুইনা সিনড্রোমটা ডেভেলপ করতে পারে। এখানে একটা ছক দেওয়া আছে, ছকটা পড়তে হবে না, কর্ডাইকুইনা সিনড্রোমের বাকি আলোচনাগুলো আপনি খুব ভালো করে এখান থেকে পড়বেন। আমরা কিভাবে ডায়াগনোসটা করবো, এমআরআই করার মাধ্যমে ডায়াগনোসটা করবো। আর এটা ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট হচ্ছে যে সার্জিক্যাল ডিকম্প্রেশন, এবং এটা হচ্ছে একটা সার্জিক্যাল ইমার্জেন্সি, 24 to 48 আওয়ার্সের মধ্যে এটা অপারেশনটা করতে হবে। এই সমস্ত তথ্যগুলো আপনার লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখেন কর্ডাইকুইনা সিনড্রোমটা। পরের পৃষ্ঠায় লাম্বার ডিস্ক হার্নিয়েশন আছে, যেটাকে আমরা প্রোল্যাপস লাম্বার ডিস্ক হার্নিয়েশন অথবা পিএলআইডি বলে থাকি। তো লাম্বার ডিস্ক হার্নিয়েশন হচ্ছে আসলে কি জিনিস, এটা আপনারা অনেকেই জানেন, আপনাদের অনেক পরিচিত রোগী আছে, অনেকেই হয়তো এখনো অনেকেই কোমর ব্যথাটাকে সন্দেহ করেন যে আপনাদের পিএলআইডি কিনা। তো পিএলআইডি বা লাম্বার ডিস্ক হার্নিয়েশনটা কি, ছোট করে আমি একটু বলে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে আমাদের এই যে ভার্টিবাল কলাম আছে, সেই ভার্টিবাল কলামগুলোর মাঝখানে আমরা জানি যে দুটো ভার্টিবাল মাঝখানে ডিস্ক থাকে, এই ডিস্কটাকে আমরা বলি হচ্ছে ইন্টারভার্টিবাল ডিস্ক আইবিডি। এই ইন্টারভার্টিবাল ডিস্কেরও আবার দুটো অংশ, মাঝখানে যেটা সেটা নাম হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস, আর বাইরের দিকে যেটা শক্ত আবরণ সেটার নাম হচ্ছে অ্যানুলাস ফাইব্রোসাস। তাহলে বাইরের দিকে যেটা সেটা হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস,
অ্যানুলাস ফাইব্রোসাস, আর ভিতরের দিকে যেটা সেটার নাম হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস। যদি কোনো কারণে দেখা যায় যে এই যে নিউক্লিয়াস পালপোসাসটা এটা বের হয়ে চলে আসছে, বের হয়ে চলে এসে সে অ্যানুলাস ফাইব্রোসাসকে বেদ করে বাইরের দিকে বের চলে আসছে, সে বাইরের দিকে বের করে চলে আসছে, ভিতর থেকে নিউক্লিয়াস পালপোসাসটা বাইরের দিকে বের করে চলে আসছে, তখনই আমরা এটাকে বলি হচ্ছে পিএলআইডি বা প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তো যখন এটা বাইরের দিকে বেরিয়ে আসে তখন এই দিক থেকে যে নার্ভটা বের হয় অথবা যে নার্ভটা এদিক বরাবর যায় তখন সেই নার্ভ রুটের উপর গিয়ে চাপ দেয়, এবং নার্ভ রুটের উপর যখন চাপ দেয় তখন যেটা হয় এই নার্ভ রুটটা যে এরিয়াতে সাপ্লাই দিচ্ছে লোয়ার লিম্বের সেই এরিয়াতে দেখা যায় পেইন ডেভেলপ করে, টিংলিং ডেভেলপ করে, ঝিঝি থাকে, অবশ অনুভূতি হয়, অনেক সময় পা উঠাইতে পারে না, মোটর ফাংশন ডিস্টারবেন্স হয়ে যায়। এই প্রক্রিয়াটা হয়, এটাকে আমরা বলি হচ্ছে লাম্বার ডিস্ক হার্নিয়েশন। তো লাম্বার ডিস্ক হার্নিয়েশন মূলত কাজের বেশি হয় সাধারণত 30 থেকে 50 বছর বয়সী পুরুষ লোক, বিশেষ করে যারা একটু ওবেস, বিশেষ করে যারা বেন্ডিং এই ধরনের কাজগুলো বেশি করেন বা কোনো ট্রমা শিকার হয়েছেন অথবা বসে কাজ করতে হয়েছে, দীর্ঘক্ষণ বসে থাকতে হয়, তাদের ক্ষেত্রে সাধারণত এই লাম্বার ডিস্ক হার্নিয়েশনটা ডেভেলপ করে। লাম্বার ডিস্ক হার্নিয়েশন বা পিএলআইটা সাধারণত অনেক বেশি বয়স হলে সাধারণত ডেভেলপ করে না, কারণ বয়স যত বাড়তে থাকে ততই দেখা যায় যে আমাদের যে অ্যানুলাস ফাইব্রোসাস, এই অ্যানুলাস ফাইব্রোসাসটা আরও অনেক বেশি শক্ত হয়ে যায়, তখন আর নিউক্লিয়াস পালপোসাসটা ভিতর থেকে বাইরের দিকে বেরোতে পারে না। এই জন্য বয়স যখন বেড়ে যায় তখন কিন্তু আমরা খুব একটা পিএলআইডি রোগী পাবো না, কিন্তু অল্প বয়সী বিশেষ করে মাঝ বয়সী 30 থেকে 50 বছরের মধ্যে আমরা পিএলআইডি বা লাম্বার ডিস্ক হার্নিয়েশনের রোগী পাবো। তো এখানে দেখেন আপনাদের এই যে লাম্বার ডিস্ক হার্নিয়েশন, এখানে বলা হচ্ছে যে 90% ক্ষেত্রে লাম্বার ডিস্ক হার্নিয়েশন হয় হচ্ছে লাম্বার 4-5 এবং লাম্বার 5 স্যাক্রাল 1 এই দুটো লেভেল, লাম্বার 4-5 এবং নাম্বার 5 থেকে আগের এডিশনে শুধুমাত্র নাম্বার 4-5 ছিল, এখন নাম্বার 5 S1 যুক্ত করা হয়েছে, দুটোই জায়গা। দুটো যদি পরীক্ষায় থাকে সিঙ্গেল বেস জানতে চাই নাম্বার 4-5 জায়গাবে। তো নরমালি যেটা হয় লাম্বার ডিস্ক হার্নিয়েশনটা পোস্টেরিয়র ল্যাটারাল ডিস্ক প্রোট্রুশন হয়, পোস্টেরিয়র ল্যাটারাল, এটা একটু দাগিয়ে রাখেন যে লাম্বার ডিস্ক হার্নিয়েশনটা লম্বারে পোস্টেরিয়র ল্যাটারাল হয়। এবং এরা যেটা করে সেটা হচ্ছে যে এরা ট্র্যাভার্সিং রুট থাকে, আমাদের সাধারণত যে নার্ভ রুটগুলো বের হয় সেই নার্ভ রুটগুলোর মধ্যে দুই ধরনের রুট থাকে, একটা হচ্ছে এক্সাইটিং রুট আর একটা হচ্ছে ট্র্যাভার্সিং রুট। নরমালি যেটা হয় এখান থেকে আপনার এই বরাবর যেটা বের হয় মানে পাশ দিয়ে এই বরাবর একেবারে সামনের দিকে দিয়ে এই বরাবর যেটা বের হয় সেটা হচ্ছে আমরা বলি হচ্ছে এক্সাইটিং রুট। এই এক্সাইটিং রুট কি হয়, ধরেন এটা হচ্ছে নাম্বার 4, এটা হচ্ছে নাম্বার 5, তাহলে এর মাঝখান দিয়ে যেটা বের হবে এক্সাইটিং রুট যেটা সেটা থাকবে হচ্ছে নাম্বার 4 এর। আবার অপর দিকে আরেকটা রুট আছে সেটা হচ্ছে ট্র্যাভার্সিং রুট মানে হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 5 এর মাঝখান দিয়ে পিছন দিকে যেটা বের হবে পাশ দিয়ে সেটা হচ্ছে ট্র্যাভার্সিং রুট, এটা হচ্ছে নাম্বার 5 হবে। তার মানে নাম্বার 4-5 এর মাঝখানে, আপনি এটা মাথায় রাখেন, নাম্বার 4-5 এর মাঝখানে এক্সাইটিং রুট থাকবে হচ্ছে নাম্বার 4 এর, আর ট্র্যাভার্সিং রুট থাকবে হচ্ছে নাম্বার 5 এর, মানে নিচেরটা। তো পিএলআইডির ক্ষেত্রে সাধারণত হার্নিয়েশনটা হবে হচ্ছে পোস্টেরিয়র ল্যাটারাল, এবং এই জন্য ট্র্যাভার্সিং যে রুটটা সেই রুটটাতে চাপ দিবে। তার মানে নাম্বার 4 এবং নাম্বার 5 এর মাঝখানে যখন পিএলআইডি হবে বা ডিস্ক হার্নিয়েশন হবে তখন সে ট্র্যাভার্সিং রুটটাতে চাপ দিবে, তার মানে নাম্বার 5 এর মধ্যে চাপ দিবে। এক্সাইটিং রুট হচ্ছে নাম্বার 4 এ চাপ দিবে। যদি আপনাকে আলাদা করে বলে দেয় যে ট্র্যাভার্সিং রুট কোনটাতে চাপ দিচ্ছে, এক্সাইটিং রুট কোনটাতে চাপ দিচ্ছে, তাহলে নাম্বার 4-5 এর মাঝখানে ট্র্যাভার্সিং রুট হচ্ছে নাম্বার 5, এক্সাইটিং রুট হচ্ছে নাম্বার 4, নাম্বার 5 S1 এর মাঝখানে এক্সাইটিং রুট হচ্ছে নাম্বার 5, ট্র্যাভার্সিং রুট হচ্ছে স্যাক্রাল 1। কিন্তু যদি কমনলি এটা কিছু না জানতে চাই, শুধুমাত্র বলতে চাই যে নাম্বার 4-5 এর মাঝখানে কোন রুটটাতে চাপ পড়বে, তার মানে নিচের রুটটাতে চাপ পড়বে, নাম্বার 4-5 এর মাঝখানে নাম্বার 5 এ চাপ পড়বে, আর নাম্বার 5 এবং S1 এর মাঝখানে S1 এ চাপ পড়বে। তো এই ক্ষেত্রেও আপনার পেইন থাকবে, সেটা হচ্ছে লো ব্যাক পেইন থাকবে, পাশাপাশি পেইনটা পায়ের দিকে নেমে যাবে, রেডিকুলোপ্যাথি ডেভেলপ করবে, এবং এক্ষেত্রে আমরা SLE পজিটিভ পাবো, রিফ্লেক্স আমরা পাবো, লস অফ রিফ্লেক্স পাবো। তো নরমালি যেটা হয় সেটা হচ্ছে যে এই সমস্ত ক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে কোন লেভেলে পিএলআইডিটা আছে বা কোন লেভেলে লাম্বার ডিস্ক হার্নিয়েশন আছে। আমরা একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে নাম্বার 4-5 এবং স্যাক্রাল 1 এর যদি ইনভলভমেন্ট হয় সেক্ষেত্রে আমরা কি করবো, আমাদের হয়তো মনে আছে যে নাম্বার 4 হলে সে হচ্ছে যে টিবিয়ালিস অ্যান্টেরিয়রকে সাপ্লাই দেয়, তার মানে সে অ্যাঙ্কেল ডরসিফ্লেকশন করে। তো নাম্বার 4 এর যদি নার্ভ রুট ইনভলভমেন্ট হয় তাহলে সে অ্যাঙ্কেল ডরসিফ্লেকশন পারবে না, তার ফুট ড্রপ ডেভেলপ করবে। নাম্বার 5 এর যদি হয় সে হচ্ছে এক্সটেন্সোরিয়ালিস লঙ্গাস এর প্যারালাইসিস করবে, তার মানে গ্রেড টু এক্সটেনশন হবে না। স্যাক্রাল 1 এর যদি হয় তাহলে হচ্ছে প্ল্যান্টার ফ্লেকশন সে করতে পারবে না, টো ওয়াকিংটা সে করতে পারবে না। তো এটা দিয়ে আমরা নরমালি এমআরআই করা ছাড়াও কোন লেভেলে পিএলআইডি হয়েছে এই জিনিসটা কিন্তু আমরা সেন্সরি এবং মোটর যে ডিসফাংশনগুলো সেগুলো দেখে কিন্তু আমরা এটা ধারণা করতে পারি। আপনার কিন্তু পরীক্ষা বলে দিতে পারে যে এরকম সমস্যা, লো ব্যাক পেন নিয়ে একটা পেশেন্ট আপনার কাছে এসেছে, তার রেডিকুলোপ্যাথি আছে, তার এসএলআর হচ্ছে পজিটিভ, এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম তার হচ্ছে গ্রেড টু এক্সটেনশন হচ্ছে সে পারছে না, আনএবল টু এক্সটেন্ড গ্রেড টু, তার প্যাথোলজিটা কোন নার্ভে, প্যাথোলজিটা কোন নার্ভ রুটে, এভাবে করে আপনাকে প্রশ্নটা করতে পারে। সেই জন্য লাম্বার ডিস্ক হার্নিয়েশনটা পড়বেন। ট্রিটমেন্ট আপনাদের লাগবে না, ট্রিটমেন্ট হচ্ছে যে আমরা এই কনফার্মেটরি বা আমাদের ডায়াগনস্টিক যে এই টেস্ট সেটা হচ্ছে এমআরআই অফ লাম্বোসেক্রাল স্পাইন, এবং এই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে ডিস্কটাকে কেটে সরিয়ে দিই, যেটাকে আমরা বলি যে ডিস্কেক্টমি, ফেনেস্ট্রেশন অ্যান্ড ডিস্কেক্টমি, এটা হচ্ছে ট্রিটমেন্ট আপনাদের বেশি লাগবে না, একটু শুনে রাখেন। একইভাবে আরেকটা কন্ডিশন আছে সেটার নাম হচ্ছে স্পাইনাল স্টেনোসিস। স্পাইনাল স্টেনোসিস মানে হচ্ছে এই যে ডিস্ক হার্নিয়েশন, এই ক্ষেত্রে ডিস্ক হার্নিয়েশন হতে পারে, কিন্তু ডিস্ক হার্নিয়েশনের চেয়েও বড় সমস্যা যেটা সেটা হচ্ছে স্পাইনাল ক্যানেলটা চিকন হয়ে যাবে, সরু হয়ে যাবে, স্টেনোস হয়ে যাবে। যখন বয়স বেশি হয়
তখন কিন্তু আর পিএলআইডি ডেভেলপ করে না, লাম্বার ডিস্ক হার্নিয়েশন হতে পারে না, কিন্তু তখন তার স্টেনোসিস ডেভেলপ করে। তো এই জন্য লাম্বার ডিস্ক হার্নিয়েশন হচ্ছে 30 থেকে 50 বছর বয়সীদের, আর স্পাইনাল ক্যানাল স্টেনোসিস হচ্ছে 50 থেকে 70 বছর বয়সীদের ক্ষেত্রে। এবং এদের ক্ষেত্রে আপনার বাটক পেইন থাকবে, লেগ পেইন থাকবে, যেগুলো এক্সারসাইজ করলে বেড়ে যাবে, সব কিছু হবে। কিন্তু এদের ক্ষেত্রে যেটা হয়, স্পাইনাল স্টেনোসিসের ক্ষেত্রে হাঁটতে গেলে কিছু দূর নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পরে সে আর হাঁটতে পারে না। এটাকে আমরা বলি হচ্ছে ক্লডিকেশন হচ্ছে। আমরা একটা ক্লডিকেশনের কথা জানি, সেটা হচ্ছে ভাস্কুলার ক্লডিকেশন, যেটা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ ডেভেলপ করে। তো স্পাইনাল স্টেনোসিসের কারণে যে ক্লডিকেশনটা ডেভেলপ করে, এটাকে আমরা বলি হচ্ছে নিউরোলজিক্যাল ক্লডিকেশন। তো নিউরোলজিক্যাল ক্লডিকেশন মানে কিছু দূর হাঁটতে গেলে সে হাঁটতে পারে না, এবং আস্তে আস্তে তার এই দূরত্বটা কমতে থাকে। তো আপনি লিখে রাখতে পারেন যে স্পাইনাল স্টেনোসিসের ক্ষেত্রে বিশেষ করে নিউরোলজিক্যাল ক্লডিকেশন থাকবে, যেমন বলা হচ্ছে সিম্পটম অফ স্পাইনাল ক্লডিকেশন ক্যান বি ডিস্টিংগুইশড ফ্রম ভাস্কুলার ক্লডিকেশন। বিভিন্নভাবে আমরা আলাদা করতে পারি, ওটা আপনার লাগবে না। তো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা যখন সিঁড়ি দিয়ে নামি, আপনি সিঁড়ি দিয়ে যখন নিচের দিকে নামেন, সিঁড়ি দিয়ে যখন আমরা নিচের দিকে নামি, তখন যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের কিন্তু ফ্লেকশন হয়, ফ্লেকশন হয় না, মানে আপনি যখন সিঁড়ি দিয়ে নামতেছেন এভাবে করে নামলেন, তো সিঁড়ি দিয়ে নামার সময় আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে যে কন্ডিশনটা, এই যে আমাদের ব্যথাটা, এই ব্যথাটা তখন হচ্ছে যে কি বলে এই বেড়ে যাবে সিঁড়ি দিয়ে যখন আপনি নিচের দিকে নামেন। আবার সিঁড়ি বেয়ে যখন আপনি উপরের দিকে উঠবেন, তখন এই ব্যথাটা কমে যাবে। তো যদি সিঁড়ি দিয়ে নামলে ব্যথাটা কমে যায়, এবং সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে যদি আপনি নামেন তখন যদি ব্যথাটা বেড়ে যায়, আর সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠলে যদি ব্যথাটা কমে যায়, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এটা স্পাইনাল স্টেনোসিস। মানে আপনাকে বলবে যে আপনি ক্লাইম্বিং স্টেয়ারে, আপওয়ার্ড স্টেয়ারের ক্ষেত্রে ব্যথাটা হচ্ছে যে কমে যাচ্ছে, আর ডাউনওয়ার্ড যদি আপনি যান তাহলে হচ্ছে ব্যথাটা বেড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে এটা কি, এটা হচ্ছে স্পাইনাল স্টেনোসিস। এটা আপনি একটু দাগিয়ে রাখেন। তো স্পাইনাল স্টেনোসিসের যে সামারি বক্স দেওয়া আছে, সামারি বক্সটা একটু দাগান, এবং এটার ক্ষেত্রেও ট্রিটমেন্ট হচ্ছে যে আপনি এই ডিকম্প্রেশন করে দিবেন, তাহলে ট্রিটমেন্টটা ঠিক হয়ে যাবে। এখন একটা জিনিস দেখেন, আপনাদের যদি এই যে আমরা পড়লাম যে লো ব্যাক পেইনের ক্ষেত্রে আপনার এই লাম্বার ডিস্ক হার্নিয়েশন বা পিএলআইডি হতে পারে, এই আপনার স্পাইনাল স্টেনোসিস হতে পারে, কর্ড ইকুইনা সিনড্রোম হতে পারে। কর্ড ইকুইনা সিনড্রোমের ক্ষেত্রে আমরা কি পাবো? কর্ড ইকুইনা সিনড্রোমের ক্ষেত্রে আমরা ফ্ল্যাসিড প্যারাপ্লেজিয়া পাবো, স্যাডাল অ্যানেস্থেসিয়া পাবো, তারপর লো ব্যাক পেইন তো পাবোই, এই জিনিসগুলো আমরা পাবো, বাউল ব্লাডার ইনভলভমেন্ট পাবো। আমরা যে স্পাইনাল স্টেনোসিস করি তাহলে হচ্ছে যে তার এই ক্লডিকেশন পেইনটা পাবো। পিএলআইডি বা লাম্বার ডিস্ক হার্নিয়েশনের ক্ষেত্রে আমরা তার লোয়ার ব্যাক পেইন পাবো, যে লো ব্যাক পেইনটা হচ্ছে রেডিকুলোপ্যাথি পাবো। পাশাপাশি এদের ক্ষেত্রে আমরা এসএলআরটা পজিটিভ পাবো, স্ট্রেইট লেগ রেস্ট পজিটিভ পাবো। কোনো কিছুই যদি আমরা পজিটিভ না পাই, কিন্তু লো ব্যাক পেইন তার আছে, তার কোমর ব্যথা আছে প্রচুর পরিমাণে, সেই ক্ষেত্রে আমরা ধরে নিব যে এই ব্যথাটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন। অনেক সময় পরীক্ষা আপনাদেরকে প্রশ্ন দিয়ে দেয়, পরীক্ষার প্রশ্ন দিয়ে দেখবেন সবই নেগেটিভ, কিন্তু তার লো ব্যাক পেইন আছে, তাহলে আপনি ধরে নেবেন যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন। এবং অধিকাংশ আমাদের কোমর ব্যথাই কিন্তু মেকানিক্যাল ব্যাক পেইন। আপনাদের এখান থেকে আর তেমন কিছু পড়তে হবে না, আপনাদের লেকচার শিটে 519 নাম্বার পৃষ্ঠায় দেখেন ইনফেকশন অফ দ্য স্পাইন দেওয়া আছে। তো এখানে একটা জিনিস শুধু জাস্ট খেয়াল করে রাখবেন, সেটা হচ্ছে যে এই ইনফেকশন, স্পাইনের যে ইনফেকশনগুলো সেটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে পায়োজেনিক ইনফেকশন, আর একটা হচ্ছে টিউবারকুলোসিস হতে পারে। তো পায়োজেনিক ইনফেকশনের ক্ষেত্রে যেটা হয়, পায়োজেনিক ইনফেকশনের ক্ষেত্রে সে হচ্ছে যে ভার্টিবাল, এই যে দ্য ডিস্ক ইজ নিয়ারলি অলওয়েজ ইনভলভ ইন পায়োজেনিক ভার্টিবাল ইনফেকশন, এই লাইনটা একটু দাঁড়ান। মানে পায়োজেনিক ইনফেকশনের ক্ষেত্রে ডিস্ক হচ্ছে ইনভলভ হবেই, আর টিউবারকুলোসিসের ক্ষেত্রে যে ইনফেকশনটা আমরা পাবো সেক্ষেত্রে ডিস্ক ইনভলভ হবে না। এই দুটো জিনিস একটু মাথায় রাখেন। লেখা যেটা 522 নাম্বার পৃষ্ঠায় দেখেন স্পাইনা বাইপিডার কথা বলা হয়েছে। স্পাইনা বাইপিডা থেকে কিন্তু একটা পরীক্ষা প্রশ্ন এসেছেই। স্পাইনা বাইপিডা ইজ কজড বাই ফেলিউর অফ ফিউশন অফ ভার্টিবুলার। ভার্টিবুলার আর্চ যদি ঠিকভাবে ফিউশন না হয়, বিশেষ করে নিউরাল টিউবের ডিফেক্টের কারণে, তখন স্পাইনা বাইপিডা ডেভেলপ করে। এবং স্পাইনা বাইপিডার ক্ষেত্রে সাধারণত যেটা এই মেইন কজ সেটা হচ্ছে যে নিউরাল টিউব ডিফেক্ট, এবং নিউরাল টিউব ডিফেক্টের মেইন যে কজটা সেটা হচ্ছে ফোলেট ডেফিসিয়েন্সি। যেহেতু এখন আমাদের অধিকাংশ মারা প্রায় সময় গাইনোকোলজিস্টের কাছে যান বা ফলো আপে থাকেন, অথবা হেলদি লাইফস্টাইল ফলো করেন, এই জন্য সাধারণত সবাই হচ্ছে ফলিক অ্যাসিড খেয়ে থাকে। এবং এই ফলিক অ্যাসিড খেয়ে থাকার কারণে আস্তে আস্তে কিন্তু স্পাইনা বাইপিডাটা কমে আসতেছে, নিউরাল টিউব ডিফেক্টটা কমে আসতেছে। তো এটা একটু খেয়াল করেন যে আমরা যদি বলা হয় যে এই আপনি কীভাবে স্পাইনা বাইপিডা হচ্ছে যে ডায়াগনোসিস করবেন, সেটা হচ্ছে যে স্পাইনা বাইপিডা ডায়াগনোসিস করবো হচ্ছে আমি আল্ট্রাসাউন্ডের মাধ্যমে, এটা একটু লিখে রাখেন, অ্যান্টিন্ডার আল্ট্রাসাউন্ডের মাধ্যমে স্পাইনা বাইপিডা ডায়াগনোসিস করা যায়। পাশাপাশি আলফা ফিটোপ্রোটিন পেলেও কিন্তু স্পাইনা বাইপিডা ডায়াগনোসিস, মানে যদি বেড়ে যায় আলফা ফিটোপ্রোটিনটা, তাহলে কিন্তু স্পাইনা বাইপিডা হতে পারে। তো স্পাইনা বাইপিডার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে মেনিনজেসটা হার্নিয়েট হতে পারে, এটাকে আমরা বলি মেনিনগোসিলি। মেনিনজেসের পাশাপাশি যদি দেখা যায় যে কটটাও বেরিয়ে আসতেছে, সেটাকে আমরা বলি হচ্ছে মাইলো মেনিনজেসিলি। মেনিনজেস আসে নাই, শুধু কটটা বের হয়ে আছে, এটাকে আমরা বলি হচ্ছে মাইলোসিলি। তো মেনিনগোসিলি, মাইলো মেনিনগোসিলি অথবা মাইলোসিলি যে কোনো কিছু হতে পারে, এগুলো সবগুলোই হচ্ছে স্পাইনা বাইপিডা। তো স্পাইনা বাইপিডা আমরা কিভাবে বুঝবো? আমরা একটু আগে বলেছিলাম স্পাইনা বাইপিডার ক্ষেত্রে আমরা পাই হচ্ছে যে পিছনের দিকে ব্যাক অফ দ্য স্পাইনে টাপ টপ হেয়ার অথবা ডিম্পল থাকবে। টাপ টপ হেয়ার অথবা ডিম্পল যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা স্পাইনা বাইপিডা নামে ডায়াগনোসিস করবো। এটা পরীক্ষায় আশা করছেন, এই জন্য একটু ভালো করে পড়বেন, অন্য প্রশ্নগুলো আপনার খুব একটা লাগবে না। সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের লেকচার শিটে 38 চ্যাপ্টার যেটা আছে আপার লিম্ব থেকে কিছু চ্যাপ্টার, কিছু প্রশ্ন আসে মাঝে মাঝে। তো এখানে দেখেন আপনি লেকচার শিটের 529 নম্বর পৃষ্ঠায় চলে যান। 529 নম্বর পৃষ্ঠায় দেখেন এখানে এই একজন মানুষকে দেখা যাচ্ছে যিনি হচ্ছে শোল্ডার অ্যাবডাকশন করছেন। আমাদের এই শোল্ডার জয়েন্টটাকে আমরা যদি উপরের দিকে তুলি, এটাকে বলা হচ্ছে অ্যাবডাকশন। আপার লিম্বে আমরা একটা জিনিস বলি আপার লিম্ব পড়ানোর সময় বা এক্সট্রিমিটি পড়ানোর সময়, সেটা হচ্ছে আমাদের শোল্ডার অ্যাবডাকশনটা আমাদের শোল্ডার জয়েন্টে খুব গুরুত্বপূর্ণ একটা মুভমেন্ট। এবং এই ক্ষেত্রে অনেকগুলো মাসল এখানে কাজ করে। যেমন একটা হচ্ছে ইনিশিয়েটর, মানে প্রথম 15 ডিগ্রি, অথবা বলা হয় যে প্রথম 30 ডিগ্রি, অনেক জায়গায় আছে 15, অনেক জায়গায় 30 ডিগ্রি, যে 0 to 30 ডিগ্রি বা 0 to 15 ডিগ্রি, এই যে মানে অ্যাবডাকশনটা, এই অ্যাবডাকশনটা করে হচ্ছে সুপ্রাস্পাইনেটাস, এবং এটাকে বলা হয় ইনিশিয়েটর অফ দ্য অ্যাবডাকশন।
30 ডিগ্রি থেকে শুরু করে একের উপরের দিকে আমরা যদি চিন্তা করি যে 120 ডিগ্রি পর্যন্ত বা এই 60 থেকে 120 ডিগ্রি পর্যন্ত মেইনলি এই কাজটা করে হচ্ছে ডেল্টয়েড মাসল, এবং এরপরে ট্রাপিজিয়াস বা আরও অনেকগুলো মাসল আছে। তো মেইনলি আপনি মনে রাখবেন যে প্রথম 15 ডিগ্রি বা প্রথম 30 ডিগ্রি এটা করে হচ্ছে সুপ্রাস্পাইনেটাস। তো যদি এমন হয় যে প্রথমে ইনিশিয়েশন করতে 0 to 60 ডিগ্রি এখানে দেখানো হয়েছে, 0 to 60 ডিগ্রি অথবা 0 to 15 ডিগ্রি, অনেক জায়গায় 0 to 30 ডিগ্রি, যেটাই হোক 0 থেকে শুরু হয়ে মানে অ্যাবডাকশন শুরু করতে গিয়েই যদি দেখা যায় যে তার পেইন করছে শোল্ডার জয়েন্টে, এটাকে বলা হয় সুপ্রাস্পাইনেটাস টেন্ডিনাইটিস বা সুপ্রাস্পাইনেটাস টিয়ার। এটার কারণে ব্যথা হতে পারে। তারপর প্রশ্নটা আসতে পারে যে একটা পেশেন্ট তার শোল্ডারের ইনিশিয়েশন মানে অ্যাবডাকশনের ইনিশিয়েশন করতে গিয়ে সে পেইন পাচ্ছে, পেইনফুল শোল্ডার অ্যাবডাকশনের কজ কি বা কোনটা মোস্ট কমন কজ, সেটা হচ্ছে সুপ্রাস্পাইনেটাস টেন্ডিনাইটিস অথবা সুপ্রাস্পাইনেটাস টিয়ার। লিখে রাখেন যে ওখানে সেটা হচ্ছে, যেহেতু এটা সুপ্রাস্পাইনেটাস মাসল করে এবং সুপ্রাস্পাইনেটাস টিয়ার বা টেন্ডিনাইটিস যদি হয় তাহলে শোল্ডার অ্যাবডাকশনের ইনিশিয়েশনে পেইন হবে, শোল্ডার অ্যাবডাকশনের ইনিশিয়েশনে পেইন হবে। 60 to 100 ডিগ্রি 120 ডিগ্রি দেখেন 60 to 120 ডিগ্রি এটুকুতে যদি আপনার পেইন হয় তাহলে এটাকে বলা হয় হচ্ছে সাব অ্যাক্রোমিয়াল ইম্পিঞ্জমেন্ট। এখানে আছে এটা একটু দাগান, যদি 60 to 120 ডিগ্রি অ্যাবডাকশন করতে গিয়ে তার পেইন হয় এটাকে বলা হয় সাব অ্যাক্রোমিয়াল ইম্পিঞ্জমেন্ট সিনড্রোম। মানে এই যে এটা হচ্ছে অ্যাক্রোমিয়াল রিজিয়ন, অ্যাক্রোমিয়াল রিজিয়নের নিচে এই যে এখানে যদি ইম্পিঞ্জমেন্ট মানে এখানে যদি আপনার কোনো একটা সমস্যা হয় তখন এটাকে আমরা বলি হচ্ছে সাব অ্যাক্রোমিয়াল ইম্পিঞ্জমেন্ট সিনড্রোম, যে একেবারে এই জায়গাটাতে। তো এটা হচ্ছে 60 to 120 ডিগ্রি করতে গিয়ে যদি আপনার পেইন হয়, এবং একেবারে লাস্টে 170 to 180 ডিগ্রি এই জায়গা করতে গিয়ে যদি আপনার পেইন হয় এটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্রোমিওক্লাভিকুলার জয়েন্ট পেইন। অ্যাক্রোমিওক্লাভিকুলার কজের কারণে এটা হতে পারে। তাহলে এখান থেকে কয়েকটা জিনিস আপনি মাথায় রাখেন, সেটা হচ্ছে প্রথমে যদি ইনিশিয়েশন করতে গিয়ে ব্যথা হয় সেটা হচ্ছে সুপ্রাস্পাইনেটাস টিয়ার বা সুপ্রাস্পাইনেটাস টেন্ডিনাইটিস। 60 to 120 ডিগ্রিতে যদি পেইন হয় সেটা হচ্ছে সাব অ্যাক্রোমিয়াল ইম্পিঞ্জমেন্ট পেইন, আর যদি 170 to 180 ডিগ্রিতে পেইন হয় সেটা হচ্ছে অ্যাক্রোমিওক্লাভিকুলার জয়েন্ট পেইন। তো এটা আপনার আসতে পারে, এটা একটু দাগিয়ে রাখুন। এরপরের পৃষ্ঠায় চলে যান। এই যে আমাদের যদি এমন হয়, আমরা বলছি যে বিভিন্ন মুভমেন্ট করতে গিয়ে বিভিন্ন সময় পেইন হচ্ছে এবং এদের বিভিন্ন নাম আছে, কিন্তু যদি দেখা যায় যে তার সব জায়গায় ব্যথা, সে অ্যাবডাকশন করতে গিয়েও তার ব্যথা হচ্ছে, এক্সটার্নাল রোটেশন করতে গিয়ে ব্যথা হচ্ছে, সব সময় ব্যথা হচ্ছে, এরকম যদি হয় তাহলে আমরা এটাকে কি বলবো? তাহলে আমরা এটাকে বলি হচ্ছে ফ্রোজেন শোল্ডার অথবা অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস। এবং এটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষা আসার জন্য, অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার। তো ফ্রোজেন শোল্ডার হচ্ছে ইডিওপ্যাথিক, এটার কজ তেমন খুঁজে পাওয়া যায়নি। স্টিফনেস এবং পেইন ডেভেলপ করে, বিশেষ করে ফিমেল এবং 50, এই টার্মগুলো মনে রাখেন যে 50 তারপর ফিমেল, এই টার্মগুলো একটু ভালো করে মনে রাখেন। এইগুলো যদি থাকে, ফিমেল এবং 50 যদি থাকে, তার যদি শোল্ডার পেইন থাকে, স্টিফনেস এবং পেইন থাকে, আপনি ধরে নেবেন যে এটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডার যদিও এই ইডিওপ্যাথিক, এটার কজভাবে খুঁজে পাওয়া যায় না, কিন্তু কিছু কন্ডিশনের সাথে অ্যাসোসিয়েটেড, যেমন ডায়াবেটিস, হার্ট অথবা থাইরয়েড ডিজিজ। তাহলে ডায়াবেটিস, হার্ট ডিজিজ, থাইরয়েড ডিজিজ এগুলোর সাথে এটা অ্যাসোসিয়েটেড, এটা একটু দাঁড়ান। এবং ফ্রোজেন শোল্ডারের সাথে কিন্তু বিভিন্ন স্টেজ আছে, 3টে স্টেজ আছে, আপনি একটু লিখে রাখেন যে আর্লি স্টেজে, একেবারে আর্লি স্টেজ যখন তার প্রথম হবে তখন তার এক্সটার্নাল রোটেশন করতে সমস্যা হবে, মানে এক্সটার্নাল রোটেশন করতে সমস্যা হবে আর্লি স্টেজে। তাহলে আর্লি স্টেজে হচ্ছে এক্সটার্নাল রোটেশন করতে সমস্যা হবে। আর লেট স্টেজে যদি এটা আলাদা আলাদা 3টে স্টেজ আছে, কিন্তু আপনি আর্লি আর লেট দিয়ে মনে রাখবেন। লেট স্টেজে হচ্ছে যে গ্লোবাল পেইন হবে, মানে সব জায়গায় গ্লোবাল পেইন, সব মুভমেন্টের ক্ষেত্রে তার পেইন হবে, গ্লোবাল পেইন হবে বা সব মুভমেন্টের ক্ষেত্রেই তার পেইন হবে ফ্রোজেন শোল্ডারে, এটা একটু দাগিয়ে রাখেন। এবং ফ্রোজেন শোল্ডার মূলত হচ্ছে আমরা বিভিন্নভাবে এটা ট্রিটমেন্ট দিই, কিন্তু ফ্রোজেন শোল্ডার আসলে একটা সেলফ লিমিটিং ডিজিজ। আর ট্রিটমেন্ট বলা হচ্ছে যে ডিপেন্ড অন দ্য পেশেন্ট। এই দেখেন এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে দ্য ক্লিনিক্যাল কোর্স টিপিক্যালি লাস্ট 1 to 2 years, ওপেন কনসিডারেবল লঙ্গার ইন্ডিভিজুয়াল উইথ ডায়াবেটিস এন্ড ডিভাইড ইনটু পেইনফুল, স্টিফেনিং এন্ড থয়িং ফেজ। এই 3টা পেজের কথা বলছিলাম, 3টা পেজ একটু দাগান। তো যদি আনট্রিটেড হয় ফ্রোজেন শোল্ডার উইল রিজলভ এন্ড মেজরিটি অফ দ্য পেশেন্ট আর লেফট উইথ নো ফাংশনাল প্রবলেম। মানে অধিকাংশ পেশেন্ট কিন্তু নর্মালি ভালো হয়ে যায়, কিন্তু তার প্রথম দিকে যে পেইন, সেই পেইনটা তো তার কমাইতে হবে। এই জন্য পেইন রিলিফের জন্য আপনি তাকে পেইন কিলার দিতে পারেন। অনেক সময় আমরা কর্টিকোস্টেরয়েড ইনজেকশন দিই সাবঅ্যাক্রোমিয়াল স্পেসে অথবা গ্লেনোহিউমেরাল জয়েন্টে। তো এই সমস্ত জিনিসগুলো করা হয়, শান্ত অপারেটিভ ট্রিটমেন্ট শান্ত করা হয় না। তারপর যদি করা হয় সেটা হচ্ছে ম্যানিপুলেশন অ্যান্ড অ্যানাস্থেসিয়া, এই জিনিসগুলো। তো এখানে একটা ট্রিটমেন্ট অপশন হিসেবে লিখে রাখেন যে ট্রিটমেন্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে তাকে এই পেন্ডুলার এক্সারসাইজগুলো, এই যে এক্সারসাইজ, এই এক্সারসাইজটা আপনি শিখিয়ে দেবেন। তো ট্রিটমেন্টের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লিখে রাখেন, সেটা হচ্ছে পেন্ডুলার এক্সারসাইজ। পেন্ডুলার এক্সারসাইজ, despite the pain the patient should be encouraged to perform as much active and passive movement as they can, and distension injection facilitate this। মানে আমরা যদি সেখানে এক ধরনের ইনজেকশন দিই, অনেকগুলো বিভিন্ন রকম হাইয়ালুরোনিক অ্যাসিড আছে, তখন তার এই মুভমেন্টগুলো সে সহজে করতে পারে, এই জিনিসটাই বলা হচ্ছে। তো ফ্রোজেন শোল্ডারের সম্বন্ধে আপনি সবকিছু রিডিং পড়বেন, বিশেষ করে সামারি বক্সটা একটু ভালো করে পড়বেন। ফিমেল 50 স্পন্টেনিয়াস অনসেট, এবং তার রিলিফ হয় কিন্তু সেলফ লিমিটিং 1 থেকে 2 বছরের মধ্যে, এবং তার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হচ্ছে ক্যালসিফিক টেন্ডিনাইটিস এবং রোটাটর কাফ টিয়ার। এগুলো আপনার লাগবে না, রোটাটর কাফ টিয়ার এগুলো আপনাকে পড়তে হবে না, জাস্ট ফ্রোজেন শোল্ডারটা আপনি পড়বেন। এরপর আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে 534 নাম্বার পৃষ্ঠায় চলে যান। 534 নাম্বার পৃষ্ঠায় 534 এখানে সেটা হচ্ছে বলা হচ্ছে আমাদের ডিসলোকেশনের কথা, শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন অফ দ্য শোল্ডার অ্যান্ড ইনস্টেবিলিটি অফ দ্য গ্লেনোহিউমেরাল জয়েন্ট। আমরা সাধারণত শোল্ডার জয়েন্টের যে ইনস্টেবিলিটি
সেই ইনস্টেবিলিটিটাকে 3টা ভাগে ভাগ করে, একটা হচ্ছে ট্রমাটিক, একটা হচ্ছে অ্যাট্রমাটিক, একটা হচ্ছে হেভিচুয়াল ডিসলোকেশনের কজগুলো দেখাবেন। কোনো একটা আঘাত পেয়ে ট্রমাটিক হতে পারে, আর অ্যাট্রমাটিক হতে পারে হচ্ছে কোনো আপনি আঘাত পেলেন, প্রথমে একটা ডিসলোকেশন হলো, তারপর আঘাত না পেয়ে বারবার দেখা যায় ডিসলোকেশন হয়ে যাচ্ছে, পেইনফুল, ইনভলন্টারি এবং রেসপন্ড টু সার্জারি, সার্জারি করে অনেক সময় ভালো হয়ে যায়। আবার একটা হচ্ছে হেভিচুয়াল ডিসলোকেশন। তো কজগুলো একটু পড়বেন এখান থেকে। তো এখানে একটা জিনিস হচ্ছে যে আহ, আমি যে এক্সামিনেশন করব, এক্সামিনেশন যদি আমি করি যে এই যে শোল্ডার জয়েন্টের ডিসলোকেশনটা, সেই ডিসলোকেশনটা কি হেভিচুয়াল ডিসলোকেশন, নাকি সেই শোল্ডার জয়েন্টটার ডিসলোকেশনটা হচ্ছে ট্রমাটিক ডিসলোকেশন বা অ্যাট্রমাটিক ডিসলোকেশন, এগুলো আমরা এক্সামিনেশন করি একটা টেস্টের মাধ্যমে, সেটা হচ্ছে অ্যাপ্রিহেনশন টেস্ট। আমরা সাধারণত অ্যান্টেরিয়র ইনস্টেবিলিটি দেখার জন্য অ্যাপ্রিহেনশন টেস্টটা করি। এটা একটু দাগিয়ে রাখেন যে শোল্ডার জয়েন্টের অ্যান্টেরিয়র ইনস্টেবিলিটি দেখার জন্য আমরা অ্যাপ্রিহেনশন টেস্ট করি। মানে এই যে শোল্ডার জয়েন্টের ডিসলোকেশনটা বা শোল্ডার জয়েন্ট হয়তো ডিসলোকেশন হয়ে গেছে, এখন আবার ঠিক হয়ে গেছে, এখন এই ডিসলোকেশনটা কি সবসময় হতে থাকবে, বা অ্যাপ্রিহেনশন টেস্ট দিয়ে আমরা এটা দেখবো। যেমন তার জয়েন্টটাকে, শোল্ডার জয়েন্টটাকে যদি আমরা অ্যাবডাকশন করি, পাশাপাশি যদি এক্সটার্নাল লোকেশন করি, মানে অ্যাবডাকশন করলেন পাশাপাশি এক্সটার্নাল লোকেশন করলেন, এটা করলে সে যদি ভয় পেয়ে যায়, তার মুখের মধ্যে যদি ভীতি ছড়িয়ে পড়ে যে তার একটা ডিসলোকেশন হয়ে যাচ্ছে মনে হচ্ছে তার, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাপ্রিহেনশন টেস্ট পজিটিভ। তো অ্যাপ্রিহেনশন টেস্ট পজিটিভ হলে আমরা বলি যে এটা হচ্ছে হেভিচুয়াল ডিসলোকেশন অথবা অ্যাট্রমাটিক ডিসলোকেশন হতে পারে, ট্রমাটিক না। তো এটুকু যে শোল্ডার জয়েন্টের আপনার প্রশ্ন আসবে যে অ্যান্টেরিয়র ইনস্টেবিলিটি দেখার জন্য আমরা কি টেস্ট করি, অ্যাপ্রিহেনশন টেস্ট করি, এটুকু আপনি মাথায় রাখবেন। শোল্ডার জয়েন্টের ডিসলোকেশনটা সাধারণত অ্যান্টেরিয়র ডিসলোকেশন, এটা এখানে লিখে রাখতে পারেন। সেটা হচ্ছে শোল্ডার জয়েন্টের ডিসলোকেশন সাধারণত অ্যান্টেরিয়র ইনফিরিয়র ডিসলোকেশন, এভাবে করে লিখে রাখেন। নর্মালি আমাদের যে ট্রমা বা হেভিচুয়াল ডিসলোকেশনগুলো সবগুলো হচ্ছে অ্যান্টেরিয়র ইনফিরিয়র ডিসলোকেশন হয়। পোস্টেরিয়র ডিসলোকেশন হতে পারে। পোস্টেরিয়র ডিসলোকেশন কখন হয়? পোস্টেরিয়র ডিসলোকেশন হবে যদি পেশেন্ট, এই যে দেখেন লাইনটা একটু দাগান আপনাদের লেকচার শিটের 536 নম্বর পৃষ্ঠায় আছে, পোস্টেরিয়র ডিসলোকেশন অফ শোল্ডার, যদি পেশেন্টের শক, ইলেকট্রিক শকের একটা পেশেন্ট অথবা এপিলেপটিক একটা পেশেন্ট, এই ইলেকট্রিক শক অথবা এপিলেপটিক পেশেন্ট যদি থাকে, মানে পোস্ট ইকটাল ফেজে অথবা ইলেকট্রিক শকের পরে তার পোস্টেরিয়র ডিসলোকেশন হতে পারে। এবং পোস্টেরিয়র ডিসলোকেশন হলে আমরা এক ধরনের সাইন পাই, এটাকে বলা, সাইন পেয়ে থাকি, এটাকে বলা হচ্ছে মানে টিউবলাইট সাইন, এরকম একটা সাইন আমরা পেয়ে থাকি। তো আপনি সাইন লাগবে না, আপনি এই মাথায় রাখবেন যে পোস্টেরিয়র ডিসলোকেশন কখন হয়, ইলেকট্রিক শক হলে অথবা এপিলেপটিক ফিট যে পেশেন্টগুলো হয়, এপিলেপসি যদি কারো থাকে, তাদের ক্ষেত্রে পোস্টেরিয়র ডিসলোকেশন হতে পারে। এবং শোল্ডার জয়েন্টে যদি ডিসলোকেশন হয়, সেক্ষেত্রে কমনলি একটা নার্ভের ইনজুরি হয়, সেই নার্ভটার নাম হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ, এটা একটু লিখে রাখেন যে অ্যাক্সিলারি নার্ভের ইনজুরি হতে পারে। এরপর এখানে আর আপনার এগুলো কিছু লাগবে না। আপনি এখানে দেখেন এই যে আমাদের এলবো জয়েন্ট, এলবো জয়েন্টের পিছনের দিক দিয়ে আলনার নার্ভ চলে যাচ্ছে। তো আলনার নার্ভ যে এদিক দিয়ে চলে যাচ্ছে, এইটাকে বলা হচ্ছে যে টানেলের মধ্যে যে আলনার নার্ভটা যাচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে কিউবিটাল টানেল। এবং এখানে যদি এলবো জয়েন্টের এখানে যদি আলনার নার্ভ কম্প্রেশন হয়, তখন এটাকে আমরা বলি হচ্ছে কিউবিটাল টানেল সিন্ড্রোম। তো লেকচার শিটের 539 নম্বর পৃষ্ঠায় এই আলনার নার্ভ কম্প্রেশন নিয়ে বলা আছে, এটা তাকাবেন যে কম্প্রেশন অফ দ্য আলনার নার্ভ মোস্ট কমনলি অকার্স ইন দ্য কিউবিটাল টানেল বিহাইন্ড দ্য মিডিয়াল এপিক্যান্ডাইল উইদিন দ্য আর্কেড অফ স্ট্রুচার, এটুকু আপনি মাথায় রাখবেন। এরপরে আলনার নার্ভ কম্প্রেশনের যে ফিচারগুলো, আলনার নার্ভের ডিস্ট্রিবিউশন বাড়বে, তার পেইন হবে, নামনেস হবে, তার হাইপোথিনাল ওয়াস্টিং হবে, এই জিনিসগুলো তার হতে পারে। তো আলনার নার্ভ কম্প্রেশন কিন্তু কিউবিটাল টানেলে সবচেয়ে বেশি হয়, এটা একটু আপনি দাগিয়ে রাখেন। মিডিয়াল নার্ভ যেরকম কম্প্রেশন সবচেয়ে বেশি হচ্ছে কার্পাল টানেলে, আলনার নার্ভ সবচেয়ে বেশি হচ্ছে কিউবিটাল টানেলে। এখান থেকে আপনার কেমন কিছু লাগবে না। 542 নম্বর পৃষ্ঠায় দেখেন কিছু হ্যান্ড ইনফেকশনের নাম দেওয়া আছে, এগুলো একটু জাস্ট মাথায় রাখবেন যে হ্যান্ড ইনফেকশন কী হয়। যেমন প্যারোনাইকিয়া, প্যারোনাইকিয়া মানে হচ্ছে নেইল বেড ইনফেকশন হচ্ছে প্যারোনাইকিয়া। অপরদিকে যেমন ফেলন, ফেলন হচ্ছে যদি পাল্প স্পেস ইনফেকশন হয়, সেটা হচ্ছে ফেলন। তো প্যারোনাইকিয়া কি, ফেলন কি, এই জিনিসটা একটু দাগিয়ে রাখেন, অনেক সময় এটা দিয়ে দেয়। এরপরে ওখানে আপনার একটা ছক দেওয়া আছে দেখেন 38.1, এই ছকটা রেডিওগ্রাফিক ডিফারেন্স বিটুইন রিউমেটয়েড অ্যান্ড অস্টিওআর্থ্রাইটিস। তো রিউমেটয়েড আর্থ্রাইটিস এবং অস্টিওআর্থ্রাইটিস, আমরা অস্টিওআর্থ্রাইটিসের ফিচারগুলো একটু পড়বো, তার আগে আপনি রিউমেটয়েড আর্থ্রাইটিস এবং অস্টিওআর্থ্রাইটিসের পার্থক্যগুলো একটু পড়েন। যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে মেইনলি অধিকাংশ জিনিস কাছাকাছি, যেমন এখানে ন্যারোয়িং, দু জায়গায় ন্যারোয়িং হয়, কিন্তু সমস্যা হচ্ছে যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিস আমরা মার্জিনাল ইরোশন পাই, আর অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে মার্জিনাল অস্টিওফাইট পাই, দুটো জিনিস দেখান। রিউমেটয়েড আর্থ্রাইটিস আমরা সাবকন্ডাল ইরোশন পাই, অস্টিওআর্থ্রাইটিস আমরা সাবকন্ডাল স্ক্লেরোসিস পাই। অন্য জিনিসগুলো প্রায় কাছাকাছি, কম কম বেশি হয়, কিন্তু এখানে মার্জিনাল অস্টিওফাইট পাবো, সাবকন্ডাল স্ক্লেরোসিস পাবো। অপরদিকে রিউমেটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে অস্টিও সাবকন্ডাল ইরোশন এবং মার্জিনাল ইরোশন। তো এটাকে আপনি 3টা স্টার দেন। আমরা বলেছিলাম যে রিউমেটয়েড আর্থ্রাইটিস আমরা বিভিন্ন ধরনের ডিফর্মিটি পাই, যেমন এটা হচ্ছে একটা বাটন আই ডিফর্মিটি, তারপরে এটা হচ্ছে সোয়ান নেক ডিফর্মিটি। তো এই জিনিসগুলো আপনি একটু এটা একটু দাগিয়ে রাখতে পারেন, 2টা স্টার দেন। ম্যানিফেস্টেশন অফ রিউমেটয়েড আর্থ্রাইটিস ইন দ্য হ্যান্ড, 2টা স্টার দেন এখানে। ডুপুইট্রেন্স কন্ট্রাকচার, ডুপুইট্রেন্স কন্ট্রাকচার লেকচার শিটের 545 নম্বর পৃষ্ঠায় আছে। ডুপুইট্রেন্স কন্ট্রাকশনে যেটা হয় সেটা হচ্ছে আমাদের পামার যে অ্যাপোনিউরোসিস আছে, সেই পামার অ্যাপোনিউরোসিসে ফাইব্রোসিস ডেভেলপ করে। তো এই ডুপুইট্রেন্স কন্ট্রাকচারকে আপনি 2টা স্টার দেন, এটা হচ্ছে একটা অটোনোমাল ডোমিনেন্ট কন্ডিশন। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফিচারগুলো হচ্ছে এটার সাথে অ্যাসোসিয়েটেড কন্ডিশনগুলো একটু দাগান। যেমন এটার সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে স্মোকিং, ট্রমা, এপিলেপসি, হাইপোথাইরয়েডিজম, অ্যালকোহলিক সিরোসিস এবং এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে এটা হতে পারে, এগুলো একটু দাগান। ক্যারেক্টারিস্টিক্স ফিচারগুলো একটু দাগান, যেমন পামার নোডিউল, স্কিন পাকারিং পাওয়া যাবে, ফ্লেকশন ডিফর্মিটি পাওয়া যাবে, তারপরে ফ্লেকশন কন্ট্রাক্টর পাওয়া যাবে এবং গ্যারড নাকল পাওয়া যাবে, এগুলো একটু দাগান। ডিকোয়ারবেন্ট টেনোসাইনোভাইটিস, অনেক সময় অনেক পেশেন্ট দেখবেন যে রিস্ট পেইন নিয়ে আসে, বলে যে বৃদ্ধাঙ্গুলির উপরের দিকে যে জায়গাটা, এই জায়গায় তার প্রচুর ব্যথা, সে যখন বিশেষ করে কোনো কাজ করতে যায়, কাপড় কাচতে যায়, তখন তার এখানে প্রচুর ব্যথা হয়। তো এই বরাবর যদি ব্যথাটা হয়, এটাকে ডিকোয়ারবেন্ট টেনোসাইনোভাইটিস বা ডিকোয়ারবেন্ট ডিজিজ বলা হয়। মূলত দুটি মাসল, এই মাসলগুলো টেনোসাইনোভাইটিস হয়।
একটা হচ্ছে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, একটা হচ্ছে এক্সটেন্সর পলিসিস ব্রেভিস। তো মাসল দুটোর নাম একটু দাগান, কারণ অনেক সময় এটা আসতে পারে যে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস এবং এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, এদের যে টেন্ডন সেখানে যদি ইনফ্লামেশন হয়, টেনোসাইনোভাইটিস হয়, তখন এই ডিকোয়েরবেন ডিজিজটা হতে পারে। এবং ডিকোয়েরবেন ডিজিজ আমরা একটা টেস্ট করি, টেস্টের নাম অনেক সময় আসে, টেস্টের নাম হচ্ছে ফিঙ্কেলস্টেইন টেস্ট। টেস্টের নাম হচ্ছে ফিঙ্কেলস্টেইন টেস্ট। লেকচার শিটের আপনার 547 নম্বর পৃষ্ঠা আছে, দেখেন ফিঙ্কেলস্টেইন টেস্ট। ফিঙ্কেলস্টেইন টেস্ট কীরকম? যেমন আপনি তাকে বলবেন যে আপনি এই বৃদ্ধাঙ্গুলিটাকে এভাবে করে ধরেন, তারপর আপনি যদি এটাকে একটু এক্সটেন্ড করেন দেখবেন যে প্রচুর ব্যথা, কিন্তু বৃদ্ধাঙ্গুলিটা ছেড়ে দিয়ে যদি আপনি এক্সটেন্ড করেন তাহলে দেখবেন যে ব্যথাটা কম। এটা হচ্ছে ফিঙ্কেলস্টেইন টেস্ট। ডিকোয়েরবেন টেনোসাইনোভাইটিসের ক্ষেত্রে আমরা ফিঙ্কেলস্টেইন টেস্টটা পজিটিভ পাই। ট্রিটমেন্ট অনেক রকম ট্রিটমেন্ট আছে, নর্মালি আমরা এখানে টেস্টের ইনজেকশন দিই, তাহলে পেশেন্ট অনেক বেটার ফিল করে। আর মিডিয়ান নার্ভের ক্ষেত্রে কার্পাল টানেল সিনড্রোম পাই, যেটা নিয়ে আপনারা অনেক আলোচনা শুনেছেন। যে কার্পাল টানেলটা হচ্ছে যে আমাদের এই বরাবর কার্পাল টানেলটা চলে যায় এই জায়গাটাতে। কার্পাল টানেলটা আপনাদের আপার লিম্বে খুব ভালো করেই পড়েছেন। তো কার্পাল টানেলের ক্ষেত্রে সাধারণত নিচ দিয়ে, মানে কার্পাল টানেলের নিচ দিয়ে অথবা ফ্লেক্সর রেটিনোক্লামের ডিপ দিয়ে যে স্ট্রাকচারগুলো যায়, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট স্ট্রাকচার হচ্ছে মিডিয়ান নার্ভ। অনেকগুলো কজ আছে, যেমন যদি ডায়াবেটিস, থাইরয়েড, অ্যালকোহলিজম, অ্যামাইলোইডোসিস, ইনফ্লামেটরি আর্থারাইটিস, প্রেগন্যান্সি, ওবেসিটি, এগুলোর কন্ডিশনগুলোর সাথে এটা একটা সম্পর্ক আছে। এই অনেক সময় এর কারণে বিভিন্ন ধরনের ফ্লুইড জমে বা অনেকগুলো কারণে এই নার্ভটার উপর চাপ পড়ে, কম্প্রেশন হয়, তখন আমাদের কার্পাল টানেল সিনড্রোম ডেভেলপ করে। এবং কার্পাল টানেল সিনড্রোমের ক্ষেত্রে আমরা মিডিয়ান নার্ভ কম্প্রেশনের ফিচারগুলো পাবো। মিডিয়ান নার্ভ যেখানে ডিস্ট্রিবিউশন, সেই এরিয়াতে আমাদের পেইন হবে, টিংলিং হবে, নামনেস হবে। অনেক সময় অনেক বেশি কম্প্রেশন হলে আপনাদের এখানে থিনার ওয়াস্টিং হতে পারে, মোটর ফাংশনগুলো আস্তে আস্তে হ্যাম্পার হতে পারে। বিশেষ করে রাতে যখন ঘুমিয়ে যায় পেশেন্টের, তখন হাতটা আস্তে আস্তে এরকম ভাঁজ হয়ে যায়, ফ্লেকশন হয়। ফ্লেকশন হলে তখন এই নার্ভটা আরও বেশি কম্প্রেশন হয়, জন্য ব্যথাটা অনেক বেড়ে যায়, রাতে ঘুমটা ভেঙে যায়। তো যেটা হয় নাইট পেইন হতে পারে, নাইট পেইন হতে পারে, বিশেষ করে ফিমেল পেশেন্ট অনেকে আছে দেখবেন যে নাইট পেইন এবং ঘুম তার ভেঙে যাচ্ছে ব্যথার কারণে, এরকম একটা কমপ্লেইন নিয়ে তারা অনেক সময় আমাদের এখানে আসে। তো এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আমাদের মিডিয়ান নার্ভ কম্প্রেশনের কারণে, কার্পাল টানেলের কারণে হতে পারে। তো এখানে দেখেন অনেকগুলো সামারি বক্স দেওয়া আছে। তো এদের ক্ষেত্রে আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে যে তিনটা টেস্ট করি। একটা হচ্ছে টিনেল সাইন, যেটা হচ্ছে আমরা ট্যাপ করবো, ট্যাপ করলে মিডিয়ান নার্ভের ডিস্ট্রিবিউশন বরাবর তার পেইন হবে। আরেকটা হচ্ছে ফ্যালেন টেস্ট, যেটাকে আমরা ফ্লেক্স করবো রিস্টটাকে, তাহলে তার টিংলিং, নামনেস, পেইনটা অনেক বেড়ে যায়। এবং আরেকটা হচ্ছে দারকান টেস্ট, আপনাদের লেকচার শিটের সবগুলো 547 নম্বর পৃষ্ঠায় আছে। তো টিনেল সাইন, তারপর হচ্ছে ফ্যালেন টেস্ট, এরপর হচ্ছে দারকান টেস্ট। তো দারকান কম্প্রেশন টেস্ট মানে হচ্ছে যেখানে মিডিয়ান নার্ভ আছে সেভাবে আমরা হাত দিয়ে চেপে ধরবো, তখন দেখবো যে এই কার্পাল টানেল সিনড্রোমের ফিচারগুলো অনেক বেশি পরিমাণ ডেভেলপ করছে, তখন মানে বেড়ে যাবে। এটা হচ্ছে দারকান টেস্ট। তো এই তিনটা টেস্টের নাম একটু দাগিয়ে রাখেন 547 547 নম্বর পৃষ্ঠায়। একটা হচ্ছে টিনেল, একটা হচ্ছে ফ্যালেন টেস্ট, একটা হচ্ছে দারকান কম্প্রেশন টেস্ট। তো এদের ক্ষেত্রে আমরা কি করি, সাধারণত টেস্টগুলো করে যখন আমরা এনশিওর হই যে এটা হচ্ছে যে কার্পাল টানেল সিনড্রোম, আপনি শিওর হওয়ার জন্য আপনি এই এনসিবি বা এনসিএস, যেটা নার্ভ কন্ডাকশন স্টাডি, বা এগুলো করতে পারেন। কিন্তু আসলে এনসিবি না করে আপনি নর্মালি এটা ক্লিনিক্যালি আমরা ডায়াগনোসিস করি। ডায়াগনোসিস করার পরে আপনাকে আমরা সাধারণত নাইট স্প্রিন দিই, হাতটা যাতে এরকম সে ইয়া করে রাখে, এক্সটেন্ড করে রাখে। পাশাপাশি তাকে অনেক সময় পেইন কিলার দেওয়া হয়, অনেক সময় আমরা ওরাল স্টেরয়েড দিই বা লোকাল স্টেরয়েড আমরা অনেক সময় দিই। তার যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে বলি। সব কিছুর পরে যদি তার ভালো না হয় তাহলে কিন্তু সার্জিক্যাল ডিকম্প্রেশন করতে হতে পারে। ইফ সার্জারি ইজ রিকোয়ার্ড, দ্য মিডিয়ান নার্ভ ইজ সার্জিক্যালি ডিকম্প্রেসড বাই ইনসাইজিং দ্য রুফ অফ দ্য টানেল, মানে ট্রান্সভার্স কার্পাল লিগামেন্ট। এই লাইনটা একটু দাগান। অনেক সময় আসে যে কার্পাল টানেল সিনড্রোমের ফিচারগুলো দিয়ে বলে যে আমরা কি করবো, এই জন্য এই ট্রিটমেন্ট অপশনটা পুরোটা একটু দাগান। নন অপারেটিভ ট্রিটমেন্ট হচ্ছে নাইট স্প্রিন টু দ্য রিস্ট ইন এক্সটেনশন এন্ড স্টেরয়েড ইনজেকশন। আর যদি সার্জারি রিকোয়ার্ড হয়, দ্য মিডিয়ান নার্ভ ইজ সার্জিক্যালি ডিকম্প্রেসড বাই ইনসাইজিং দ্য রুফ অফ দ্য টানেল, মানে ট্রান্সভার্স কার্পাল লিগামেন্টটা কেটে তার দিকে যে মিডিয়ান নার্ভের উপর যে চাপ পড়ছে সেটাকে আমরা ডিকম্প্রেস করে দিচ্ছি। ওপেন অথবা এন্ডোস্কোপিক যেকোনো আপনি করতে পারেন। তো পরীক্ষা এটা একবার প্রশ্ন আসছে যে ট্রিটমেন্ট আপনি কি দিবেন, সার্জারি আপনি কিভাবে করবেন। তো আলনার নার্ভ আমরা জানি সাধারণত এদিক দিয়ে যেমন কার্পাল টানেলের মধ্য দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে একটা গায়ন্স ক্যানেল আছে, সেই গায়ন্স ক্যানেলের মধ্য দিয়ে আলনার নার্ভ যায়। তো গায়ন অনেক সময় আলনার নার্ভ কম্প্রেশন হতে পারে গায়ন্স ক্যানেলের কারণে, সেখানে গায়ন্স টানেল সিনড্রোম। আপনি মাথায় রাখেন যে গায়ন্স টানেল সিনড্রোমটা হচ্ছে আলনার নার্ভ কম্প্রেশন হয়, এটুকু মাথায় রাখতে হবে। আমাদের এখান থেকে আর কিছু পড়তে হবে না, আমরা 39 চ্যাপ্টারে চলে যাই, সেটা হচ্ছে হিপ। তো হিপ বা থেকে আপনাদের কয়েকটা জিনিস পড়তে হয়, যেমন একটা হচ্ছে যে হিপের আপনি অ্যাপ্লাইড অ্যানাটমিটা একটু ভালো করে পড়বেন, যে হিপ জয়েন্টের যে স্টেবিলাইজারগুলো, স্ট্যাটিক কিছু স্টেবিলাইজার আছে, ক্যাপসুল, লিগামেন্ট এবং ল্যাব্রাম। আর ডাইনামিক স্টেবিলাইজার আছে, যেগুলো মাসল, যেগুলো জয়েন্টে কাজ করে, তারা হচ্ছে ডাইনামিক স্টেবিলাইজার। আর ব্লাড সাপ্লাই টু দ্য ফিউমারাল হেড ইজ মেইনলি ডিরাইভড ফ্রম দ্য মিডিয়াল সার্কামফ্লেক্স ফিউমারাল আর্টারি। এটাকে একটু গোল করে জানেন, পরীক্ষার অনেক সময় আসে যে ফিমারের ব্লাড সাপ্লাই কি, মানে ফিমারের হেডের ব্লাড সাপ্লাই কি। এবং অনেক সময় নেক অফ ফিমারের ফ্র্যাকচারের কারণে ফিমারের ব্লাড সাপ্লাইটা হ্যাম্পার হতে পারে, সেক্ষেত্রে কিন্তু অ্যাভাসকুলার নেক্রোসিস ডেভেলপ করে। জিনিসটা একটু দেখান যে অ্যাভাসকুলার নেক্রোসিস কেন কেন ডেভেলপ করে, এবং ফিমোরাল হেডের অ্যাভাসকুলার নেক্রোসিস হওয়ার পিছনে আর কি কি কারণ আছে ফ্র্যাকচার ছাড়া, সেই সমস্ত জিনিসগুলো এই বক্সে দেওয়া আছে, একটু দেখাবেন। তো যদি আমাদের ফিমোরাল হেডের নেক্রোসিস হয় সেক্ষেত্রে কিন্তু আমরা হেমিআর্থোপ্লাস্টি সাধারণত যেটা করি, অ্যাভাসকুলার নেক্রোসিস হলে আমরা এখান থেকে ফিমোরাল কম্পোনেন্ট এবং এসিটাবুলার কম্পোনেন্ট দুটো চেঞ্জ করে দিই। এটাকে আমরা বলি হচ্ছে টোটাল হিপ আর্থোপ্লাস্টি। আপনার আসতে পারে যে অ্যাভাসকুলার নেক্রোসিস অফ হিপের ট্রিটমেন্ট লিখে রাখেন যে টোটাল হিপ আর্থোপ্লাস্টি, THA। অস্টিও আর্থাইটিস হতে পারে হিপ জয়েন্টে। তো এগুলো আপনার কিছু পড়তে হবে না, আপনি চলে যান হচ্ছে আপনাদের লেকচার শিটের 562 নম্বর পৃষ্ঠা, মানে নিতে চলে যান। এগুলো হচ্ছে যেমন একটা টোটাল হিপ আর্থোপ্লাস্টি করা হয়েছে এখানে, টোটাল হিপ আর্থোপ্লাস্টি। নিয়ের ক্ষেত্রে অ্যাপ্লাইড অ্যানাটমিটা একটু পড়বেন। নিটা হচ্ছে একটা সাইনোভিয়াল হিঞ্জ জয়েন্ট, এটা একটু পড়বেন, এটা দাগান, দুটো স্টার দেন। নিয়ের এখান থেকে আপনাকে যেটা পড়তে হয় খুব ভালো করে, বিশেষ করে অস্টিও আর্থাইটিসটা, পাশাপাশি এসিএল ইঞ্জুরিটা আপনার এখান থেকে পড়তে হবে। এটাকে 3 স্টার দেন। এই জিনিসগুলো আমরা আলোচনা করেছি একবার, এসিএল এর এই জিনিসগুলো আবার এখানে আসছে, তো এসিএল এর জিনিসগুলো একটু পড়বেন ভালো করে।
পাশাপাশি এখানে দেখেন নি অস্টিওআর্থ্রাইটিসের কিছু ফিচার দেওয়া আছে, এখানে 3টে স্টার দেন। এখানে একটা অস্টিওআর্থ্রাইটিস হওয়া একটা নিয়ের ছবি দেওয়া আছে। নর্মাল একটা নি কিন্তু এরকম থাকে না, কিন্তু নর্মাল একটা নি হচ্ছে যে এখানে কোনো এক্সট্রা ছবি নেই, কিন্তু নর্মাল একটা নি যেটা হয় সেটা হচ্ছে যে জয়েন্ট স্পেস থাকবে, খুব ক্লিয়ার একটা ইউনিফর্ম জয়েন্ট স্পেস থাকবে, একই রকম জয়েন্ট স্পেস থাকবে, কিন্তু এখানে নাই। তো দেখেন এই যে নি জয়েন্ট, এখানে বেশ কয়েকটা এই আপনি চেঞ্জ পাচ্ছেন, যেগুলো হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের ফিচার। এই ফিচারগুলো পরীক্ষা অনেক সময় আসে। একটা হচ্ছে যে আপনার যে জয়েন্ট স্পেস ন্যারোইং হচ্ছে, যেখানে দেখেন একটু জয়েন্ট স্পেস আছে, আবার এদিকে হচ্ছে দেখেন পুরোপুরি নাই। তো এটা হচ্ছে জয়েন্ট স্পেস ন্যারোইং বা জয়েন্ট স্পেসের যে ইউনিফর্মিটি সেটা হচ্ছে যে হ্যাম্পার হয়েছে। এটা হচ্ছে তার একটা মানে অস্টিওআর্থ্রাইটিসের সবচেয়ে আর্লি ফিচার, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার। পাশাপাশি দেখেন সেটা হচ্ছে যে এই যে এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর দেখেন একটা সাদা একটা দাগ আছে, এটা সাদা একটা দাগ, এটাকে আমরা বলেছি স্ক্লেরোসিস। স্ক্লেরোসিস অস্টিওপোরোসিসের আগের পর্যায়ে হচ্ছে এই স্ক্লেরোসিস। তো এটাকে বলা হয় সাবকন্ড্রাল স্ক্লেরোসিস, মানে কার্টিলেজের নিচে এই স্ক্লেরোসিসটা আছে, সাদা হয়ে যাওয়া যে অংশটা, এই যে সাদা একটা দাগ দেখেন, এটাকে বলে সাবকন্ড্রাল স্ক্লেরোসিস। পাশাপাশি আমরা যখন আল্ট্রাসোনোগ্রাম করবো এখানে একটা সিস্ট পাবো, দেখবো যে একটা ফ্লুইড আছে, এটাকে বলে সাবকন্ড্রাল সিস্ট। এবং পাশাপাশি দেখেন এটা নি জয়েন্টটা একটা মোটামুটি ইয়া থাকে, প্লেইন একটা জয়েন্ট থাকে, কিন্তু এখানে দেখেন একটা অস্টিওফাইট আছে, এদিক দিয়ে বের হচ্ছে, এদিক দিয়ে বের হচ্ছে, নানা ধরনের দেখবেন যে বোনসের টুকরা টুকরোগুলো বের হচ্ছে, এগুলোকে আমরা বলেছি অস্টিওফাইট, মার্জিনাল অস্টিওফাইট। তোমরা তো 4টা ফিচার অস্টিওআর্থ্রাইটিসের, একটা হচ্ছে জয়েন্ট স্পেস ন্যারোইং, এখানে দেখা দেখেন একটা হচ্ছে জয়েন্ট স্পেস ন্যারোইং, একটা হচ্ছে সাবকন্ড্রাল স্ক্লেরোসিস এবং সিস্ট, আর একটা হচ্ছে অস্টিওফাইট, মার্জিনাল অস্টিওফাইট। এই 4টা ফিচার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার অফ অস্টিওআর্থ্রাইটিস। একটা পেশেন্ট এটা কি অস্টিওআর্থ্রাইটিস নাকি রিউমেটয়েড আর্থ্রাইটিস, এই 4টা ফিচার দিয়ে আপনি আলাদা করতে পারবেন বা তার চেঞ্জ হচ্ছে কিনা। এই জন্য এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দেখান যে রেডিওলজিক্যাল ফিচার অফ নি অস্টিওআর্থ্রাইটিস, এর পরীক্ষা বেশ কয়েকবার আসছে। তো যদি অস্টিওআর্থ্রাইটিস হয় প্রথম দিকে আমরা তাকে পেইন কিলার দিব, তাকে ব্যায়াম দেখা দিব, যেগুলো হচ্ছে কোয়াড্রিসেপ এক্সারসাইজ। তারপরে হচ্ছে যে অনেক সময় আমরা স্টেরয়েড ইনজেকশন অথবা পিআরপি দিয়ে থাকি। আর যদি এরকম হয়ে যায় অ্যাডভান্স অস্টিওআর্থ্রাইটিস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু টোটাল নি আর্থ্রোপ্লাস্টি লাগে, মানে পুরো নিটাকে আমাদের চেঞ্জ করতে হয়, চেঞ্জ করে এখানে আলাদা করে প্রস্থেসিস বসিয়ে দিতে হয়। পরের চ্যাপ্টারে চলে যান। পরের চ্যাপ্টার হচ্ছে ফুট। ফুট এবং অ্যাঙ্কেলের মধ্যে আমাদের খুব একটা পড়ার নেই। ফুটও একটা মানে অ্যাঙ্কেল জয়েন্ট একটা হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখানে কিছু অ্যানাটমি দেওয়া আছে, অ্যানাটমিগুলো একটু পড়বেন। অ্যাঙ্কেল জয়েন্টের মধ্যে আমরা যে দুটো মুভমেন্ট পাই সেটা হচ্ছে ডরসিফ্লেকশন এবং প্ল্যান্টার ফ্লেকশন। এই জিনিসটা দেখেন যে মুভমেন্ট অফ দ্য অ্যাঙ্কেল জয়েন্ট আর মেইনলি ডরসিফ্লেকশন এন্ড প্ল্যান্টার ফ্লেকশন। আর আরও কিছু মুভমেন্ট যেগুলো আমরা জানি, যেমন এই একটা হচ্ছে যে ইনভার্সন এবং ইনভার্সন, এই লাইনটাতে আছে, দিস জয়েন্ট আর রেসপন্সিবল ফর ইনভার্সন এবং এটা হচ্ছে সাবটেলার জয়েন্টে। তো এটা অনেক সময় পরীক্ষা আসে, তাহলে সাবটেলার জয়েন্টে হয় হচ্ছে ইনভার্সন এবং ইনভার্সন, আর অ্যাঙ্কেল জয়েন্টে হচ্ছে ডরসিফ্লেকশন এবং প্ল্যান্টার ফ্লেকশন। অ্যানাটমি অফ ফুটটাতে 2 স্টার দেন। তো এইখান থেকে মানে মানে 2 একটা কোশ্চেন আসে, মানে নার্ভ সাপ্লাই থেকে। দেখেন এটা হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ, ফার্স্ট ওয়েভ স্পেসটাকে সাপ্লাই দিতে হচ্ছে, সেন্সরি সাপ্লাই দিচ্ছে হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ। লিটল ফিঙ্গার সহ তার উপরের দিকে এই জায়গাটুকু সাপ্লাই দিচ্ছে, মানে ডটসামের এই বরাবর সাপ্লাই দিচ্ছে হচ্ছে সুরাল নার্ভ। পুরোটাকে সাপ্লাই দিচ্ছে হচ্ছে স্যাফাইনাস নার্ভ এটাকে। আর এটাকে সাপ্লাই দিচ্ছে হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। এটা হচ্ছে যে প্ল্যান্টার অংশটুকু, ল্যাটারাল প্ল্যান্টার, তারপরে মিডিয়াল প্ল্যান্টার। তো এই যে চিত্রটা, এটাতে 3টে স্টার দেন। এটা পরীক্ষায় বিভিন্ন সময় এখান থেকে প্রশ্ন আসে। একটা জিনিস খেয়াল করেন, আমাদের ডরসামে কিন্তু কোনো মাসল নেই, একটা মাসল কিন্তু আছে। তো এই নামটা একটু দেখান, পরীক্ষা অনেক সময় এটা চলে আসে। সেটা হচ্ছে দেয়ার ইজ অনলি মাসল, এটা হচ্ছে আপনার এক্সার শিটের একেবারে 468 নাম্বার পৃষ্ঠা দেওয়া আছে। দেয়ার ইজ অনলি ওয়ান মাসল অন দ্য ডরসাম অফ দ্য ফুট, দ্য এক্সটেন্সর ডিজিটাম ব্রেভিস। তো এক্সটেন্সর ডিজিটাম ব্রেভিসটা হচ্ছে ডরসামের একমাত্র মাসল, এই লাইনটা একটু দেখান। এখান থেকে আপনাদের একটা জিনিস পড়ার আছে শুধু, সেটা হচ্ছে অ্যাকওয়ার্ড যে ফ্ল্যাট ফুটটা, সেটার কজগুলো পরীক্ষা অনেক সময় আসে, ওটা একটু আপনি একটু পড়তে পারেন। অন্যগুলো আপনার একটু পড়ার দরকার নেই, এগুলো খুব অ্যাডভান্স লেভেলের পড়া। অ্যাকওয়ার্ড ফ্ল্যাট ফুটের কজগুলো, বিশেষ করে টিবিয়ালিস পোস্টেরিয়র টেন্ডন ডিসফাংশনের কারণে ফ্ল্যাট ফুট হয়, এটা পরীক্ষা আসছে, এটা একটু আগে রাখেন। এই অ্যাকওয়ার্ড ফ্ল্যাট ফুটের কজগুলো 3টে স্টার দিয়ে রাখেন। এরপরে চ্যাপ্টারটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মাস্কুলোস্কেলেটাল টিউমার। মাস্কুলোস্কেলেটাল টিউমার এই চ্যাপ্টার থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, এই জন্য এটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে পড়বেন। অনেকগুলো টিউমার আমাদের শরীরে মাস্কুলোস্কেলেটাল টিউমার হয়। যেমন প্রথমে আমরা এখানে দেখিয়েছি যে কমন ম্যালিগনেন্ট টিউমার ইনভলভিং বোন। এই যে ম্যালিগনেন্ট টিউমারগুলো, এগুলো বোনকে ইনভলভ করে, থাইরয়েড, লাং, ব্রেস্ট, কিডনি, কোলন, মাইলোমা, এগুলো হচ্ছে বোনে মেটাস্টেসিস হয়, প্রোস্টেট, এগুলো হচ্ছে বোনে মেটাস্টেসিসে বোনকে ইনভলভ করে। তো এই চিত্রটা থেকে এই জিনিসটা আপনি একটু শিখবেন। এবং পরের পৃষ্ঠে দেখেন বোন টিউমারের ক্লাসিফিকেশন দেওয়া আছে। তো বোন টিউমারের ক্লাসিফিকেশনগুলোর মধ্যে এটা একটু দেখান 3টে স্টার দিয়ে, যেমন মেটাস্টেটিক কার্সিনোমা হচ্ছে সবচেয়ে কমন বোন টিউমার। এরপর হচ্ছে হেমাটোপয়েটিক কিছু টিউমার হয়, মাইলোমা, অস্টিওজেনিক টিউমার হয়। আসলে বোন টিউমারকে আপনি প্রথমে দুটো ভাগে ভাগ করতে পারেন, এটা হচ্ছে বিনাইন আর একটা হচ্ছে ম্যালিগনেন্ট। যেমন হেমাটোপয়েটিক টিউমার মাইলোমা, এটা হচ্ছে বিনাইন টিউমার, মাইলোসার্কোমা একটা ম্যালিগনেন্ট টিউমার। অস্টিওজেনিক টিউমার যেমন অস্টিওসার্কোমা, এটা একটা ম্যালিগনেন্ট টিউমার। অস্টিওইডস বিনাইন টিউমার। তো এই জিনিসগুলো একটু দেখান। এর মধ্যে দেখেন অস্টিওসার্কোমা সম্বন্ধে, যেটা হচ্ছে সবচেয়ে মোস্ট কমন এই ম্যালিগনেন্ট টিউমার, তার দুটো এজ ইনসিডেন্স। একটা হচ্ছে অ্যাডোলেসেন্স অবস্থায় হয় 10 বছর বা 10 থেকে 20 বছরের মধ্যে, আরেকটা হচ্ছে ওল্ডার মানে 60 বছরের পরে হয়। এবং অস্টিওসার্কোমা যদি ওল্ড বয়সে হয়, তার সাথে প্যাগেটস ডিজিজ, অস্টিওনেক্রোসিস অথবা রেডিওথেরাপি ট্রিটমেন্টের পরে এটা হতে পারে। আর ইউইং সার্কোমা অকার্স ইন অ্যাডোলেসেন্স হোয়ার দ্য ইনসিডেন্স অফ কন্ডোসার্কোমা ইনক্রিজ ফ্রম মিডল এজ অনওয়ার্ড। কোন এজে কোন টিউমারটা হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই লাইনগুলো একটু দেখান। আর পরে আপনাদের একটা ছকও দেওয়া আছে, সেই ছকটা পড়তে হবে আপনাদেরকে। এরপরে পৃষ্ঠে দেখেন মেটাস্টেটিক বোন টিউমার সম্বন্ধে কিছু আলোচনা করা হয়েছে। মেটাস্টেটিক বোন টিউমার, এটা একটু রিডিং করবেন খুব ভালোভাবে। মোস্ট টিউমার দ্যাট মেটাস্টাসাইজ টু বোন আর কার্সিনোমা সামটাইম ডিসপাইট ফার্দার ইনভেস্টিগেশন দ্য প্রাইমারি টিউমার ইজ নেভার ফাউন্ড। অধিকাংশ সময় বোনের টিউমারটা আমরা পাই, সেকেন্ডারি টিউমার কিন্তু প্রাইমারিটা পাওয়া যায় না।
এখানে একটা লাইন দেখেন, এখানে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। যেমন এখানে একটা জিনিস আছে যে টিউমার সেল মেটাস্টেসাইজ দ্য স্পাইন বাই ব্যাটসন ভেনাস ফ্লেক্সার, এই লাইনটা দেখেন যে টিউমার সেল মেটাস্টেসিস যে হয় স্পাইনে, সেটা কার মাধ্যমে হয়? ব্যাটসন ভেনাস ফ্লেক্সাসের মধ্যে। এটা পরীক্ষা একবার আসছে যে মেটাস্টেসিস হচ্ছে টিউমারে স্পাইনে কার মাধ্যমে হচ্ছে, কোন রুটে যাচ্ছে? ব্যাটসন ভেনাস ফ্লেক্সাসের মাধ্যমে যাচ্ছে। এটা একটু দেখেন। এইটা হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল ভেন, যেগুলোর মধ্যে কোনো বাল্ব নাই এবং এদের রেট্রোগ্রেড এম্বলিক স্পিড হয়ে স্পাইনে এবং প্রক্সিমাল লং বোনের স্পিড করে। এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দেখেন। বোন মেটাস্টেসিস হতে পারে লাইটিক, হতে পারে স্ক্লেরোটিক, হতে পারে মিক্সড হতে পারে। মানে লাইটিক মানে হচ্ছে যখন আপনি এক্সরে করবেন তখন আপনি রেডিও ওপাক শ্যাডো পাবেন। আবার স্ক্লেরোটিক হতে পারে, যদি সাদা পান সেটা হচ্ছে স্ক্লেরোটিক, এটাকে ব্লাস্টিকও বলা হয়। তাহলে মোস্ট বোনি টিউমারগুলো হচ্ছে অস্টিওলাইটিক। স্ক্লেরোটিক বা অস্টিওব্লাস্টিক কোনটা? সেটা হচ্ছে প্রোস্টেট টিউমার। লিখতে পারেন যে কার্সিনোমা অফ প্রোস্টেট হচ্ছে স্ক্লেরোটিক, আর অধিকাংশ হচ্ছে লাইটিক। এটা একটু লিখে রাখেন। মিক্সডও আছে, কিন্তু শুধু কার্সিনোমা অফ প্রোস্টেটটা হচ্ছে অস্টিওব্লাস্টিক অথবা অস্টিওস্ক্লেরোটিক অথবা স্ক্লেরোটিক, এটা একটু লিখে রাখেন। চিলড্রেনদের ক্ষেত্রে মেটাস্টেসিস সাধারণত আমরা দেখি না, তারপর কিছু মেটাস্টেসিস হতে পারে, যেন এই লাইনগুলো একটু দেখেন। নিউরোব্লাস্টোমা, র্যাবডোমায়োসার্কোমা এবং ক্লিয়ার সেল কার্সিনোমা অফ দ্য কিডনি, এগুলো হচ্ছে মেটাস্টেসিস হতে পারে। এই যে সামারি বক্স, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে বোনে মেটাস্টেসিসগুলো যে হচ্ছে কোন কোন জায়গা থেকে হচ্ছে। মোস্ট কমন টিউমার মেটাস্টেসিস টু বোন, ব্রেস্ট, লাং, প্রোস্টেট, রেনাল এবং থাইরয়েড, এগুলো হচ্ছে আপনাদের মোস্ট মানে বোনে মেটাস্টেসিস হয় সবচেয়ে বেশি। এবং এই মোস্ট কমন সাইট অফ বোন মেটাস্টেসিস কোন জায়গায়, কোন কোন বোনে মেটাস্টেসিস হয়? একটা হচ্ছে স্পাইনে হয়, প্রক্সিমাল ফিমার এন্ড পেলভিস হয়, প্রক্সিমাল হিউমেরাস হয়। সবচেয়ে কমন হচ্ছে স্পাইনে হয়, যেন স্পাইন থেকে গোল করে দেখা সিঙ্গেল বেস্টেজ অনেক সময় আসে যে বোনের মেটাস্টেসিসগুলো সবচেয়ে বেশি কোথায় হয়? স্পাইনে হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো ছক এই জন্য খুব ভালো করে দাগিয়ে রাখেন। নিচের দিকে দেখেন কিছু জিনিস দেওয়া আছে, যেমন অস্টিওয়েড অস্টিওমা সম্বন্ধে আলোচনা করা আছে, এটা একটু দেখাবেন। অস্টিওয়েড অস্টিওমার হচ্ছে যে একটা বিনাইন টিউমার। তো অস্টিওয়েড অস্টিওমার ক্ষেত্রে এটার কয়েকটা ফিচার আছে, যেমন এটা হচ্ছে নাইট পেইন হয়, পেইনটা হচ্ছে নাইটের, এই লাইনটা একটু দেখান। এবং অ্যানেসাইড দিলে সাধারণত সেই পেইনটা চলে যায়। এবং এদের ক্ষেত্রে আরেকটা ফিচার আছে, যেটা হচ্ছে আপনি যখন কোন সিটি স্ক্যান করবেন বা এক্সরে করবেন তাহলে নিডাস পাবেন, এরকম একটা নিডাস পাবেন। তো রেডিওলজিক্যালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে সিটি স্ক্যানে এটা নিডাস পাবো। আর হচ্ছে যে রাতের বেলায় ব্যথাটা হবে এবং আপনি যখন অ্যানাসাইড দিবেন পেনটা চলে যাবে। এটাই হচ্ছে অস্টিওমার ফিচার, পরীক্ষাটা আসে। এবং সার্জারি করার সময় আমাদের কমন লক্ষ্য থাকে এই নিডাসটাকে কেটে ফেলা বা এই নিডাসটাকে এক্সিশন করা। তো অস্টিওমা এটা একটু পড়বেন, এটা থেকে যে তিনটা ফিচারের কথা বললাম সেই তিনটা ফিচার পড়বেন। ম্যালিগন্যান্ট বোন টিউমার কি কি আছে এটা একটু পড়বেন, দুটো স্টার। অস্টিওসার্কোমা, অস্টিওসার্কোমা সম্বন্ধে একটু ভালো করে পড়বেন। এটা হচ্ছে মোস্ট কমন বোন টিউমার, এটা একটু লিখে রাখেন। মোস্ট কমন বোন টিউমার বা প্রাইমারি টিউমার হচ্ছে অস্টিওসার্কোমা। মোস্ট কমন বোন টিউমার হচ্ছে সেকেন্ডারি টিউমার। আর মোস্ট কমন প্রাইমারি টিউমার যদি আমরা বলি সেটা হচ্ছে অস্টিওসার্কোমা। তাহলে আপনার যদি কখনো প্রশ্ন আসে যে মোস্ট কমন বোন টিউমার, সেটা হচ্ছে মেটাস্টেসিস অথবা সেকেন্ডারি। আর যদি আসে যে মোস্ট কমন প্রাইমারি টিউমার, সেটা হচ্ছে অস্টিওসার্কোমা। এটাই পরীক্ষা আপনার আসে, মোস্ট কমন বোন টিউমার, মোস্ট কমন প্রাইমারি এই টিউমার, এভাবে করে আসে। তো অস্টিওসার্কোমার এখানে অনেকগুলো জিনিস আছে, এগুলো একটু পড়বেন। অস্টিওসার্কোমা মিলে 10 থেকে 20 বছরের মধ্যে বেশি হয়। তবে অস্টিওসার্কোমার তিনটা ফিচার এখানে ভাবে সাজানো নাই, লিখে রাখেন। যেমন একটা হচ্ছে সান রে অ্যাপিয়ারেন্স বা সান রে স্পিকিউল বা সান ব্লাস্ট অ্যাপিয়ারেন্স। এই যে যেটা হয় সেটা হচ্ছে যে সান রে অ্যাপিয়ারেন্স দেখা যায়। তারপর হচ্ছে কডম্যান ট্রায়াঙ্গল, সান রে অ্যাপিয়ারেন্স, তারপর হচ্ছে কডম্যান ট্রায়াঙ্গল, এবং একটা হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। এই তিনটা ফিচার আমরা সাধারণত অস্টিওসার্কোমার ক্ষেত্রে পেয়ে থাকি। তাহলে লিখেন, এটা পরীক্ষায় আসে অনেক সময়, আপনাদেরকে বলে দিবে যে সান রে অ্যাপিয়ারেন্স পাচ্ছেন, কডম্যান ট্রায়াঙ্গল পাচ্ছেন, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার পাচ্ছেন। এটা কি? এটা হচ্ছে অস্টিওসার্কোমা। 10 থেকে 20 বছরের মধ্যে মেইনলি কমন, অথবা 60 বছরের পরে হতে পারে সেকেন্ডারি থেকে। তো এখানে আমরা পাবো হচ্ছে সান রে অ্যাপিয়ারেন্স, তারপর হচ্ছে কডম্যান ট্রায়াঙ্গেল, আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। এরপরে যেটা সেটা হচ্ছে যে ইউইং সার্কোমা। ইউইং সার্কোমা হচ্ছে একটা ম্যালিগন্যান্ট রাউন্ড সেল সার্কোমা বোন, যেটার কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে। যেমন এটার মধ্যে মোস্ট কমন যেটা সেটা হচ্ছে অস্টিওসার্কোমার মতো, এটা পেইনফুল মাস নিয়ে আসে, কিন্তু তার ক্ষেত্রে সিস্টেমিক ফিচার থাকে অনেকটা ইনফেকশনের মধ্যে, যেমন তার জ্বর থাকবে, তার অ্যানিমিয়া থাকবে, তার ইএসআর হচ্ছে যে বেশি হবে, এগুলো থাকবে। আর রেডিওলজিক্যালি হচ্ছে বোনটা মথ ইটেন হবে এবং অনিয়ন স্কিন পেরিওস্টিয়াল রিয়েকশন হবে। মানে তার পেঁয়াজের খোসা যেরকম একটার পর একটা থাকে, এরকম করে অনিয়ন স্কিন থাকবে। তো যদি আপনি দেখেন যে অনিয়ন স্কিন বলা হচ্ছে রেডিওলজিক্যালি, তাহলে এটা ইউইং সার্কোমা। বা মথ ইটেন অ্যাপিয়ারেন্স বলা হচ্ছে, এটা ইউইং সার্কোমা। সান রে অ্যাপিয়ারেন্স বলা হচ্ছে, এটা অস্টিওসার্কোমা। অস্টিওক্লাস্টের কথা বলা হচ্ছে, এটা জায়ান্ট সেল টিউমার। এভাবে করে আপনি নিয়ে করবেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা ছক, যে ক্লাসিফিকেশন অফ বোন টিউমার বাই সাইট। এই ছকটা হচ্ছে আপনাদের লেকচার শিটের 588 পৃষ্ঠা দিয়ে আসে, 588। তো এই ছকটা একটু দাগান। যেমন ডায়াফাইসিয়াল অধিকাংশ এগুলো হচ্ছে মেটাফাইসিয়াল, এপিফাইসিয়াল কয়েকটা আছে, এটা একটু আপনাদেরকে পড়তে হবে। 3টে স্টার দেন, এটাকে আপনি 3টে স্টার দেন, আর এই সামারি বক্সটাতে 3টে স্টার দেন। এই আলোচনাগুলো আমরা করেছি। আমাদের এখানে তেমন আর পড়া নেই। এরপরে হচ্ছে ইনফেকশন অফ দ্য বোনস অ্যান্ড জয়েন্টস। এখানে আসলে একটা ছক আছে শুধু 597 পৃষ্ঠায়, এই ছকটা একটু পড়বেন। আচ্ছা না, তার আগে আপনি দেখেন এখানে সফট টিস্যু টিউমারের কিছু ওয়ার্নিং সাইন আছে, এই ওয়ার্নিং সাইনগুলো একটু পড়বেন। এটা হচ্ছে আমাদের 589 পৃষ্ঠায়। আর আমরা সাধারণত বোনের টিউমারের জন্য একটা স্টেজিং করি, সেটা হচ্ছে অ্যানেকিং স্টেজিং, 589 নম্বর পৃষ্ঠা, এটা একটু দাগান। আর এই ওয়ার্নিং সাইনগুলো দাগান সফট টিস্যুর ক্ষেত্রে। কখন আপনি বুঝতে পারবেন যে সফট টিস্যু টিউমারটা টেনশন করার মতো? যদি যেটা লার্জার দেন 5 সেন্টিমিটার হয়, যদি আস্তে আস্তে বাড়তে থাকে, যদি পেইনফুল হয়, যদি ফাঁসাতে ডিপ চলে যায়, এবং যদি একবার কেটে ফেলার পর আবার হয়, তাহলে এটার চিন্তা করার সুযোগ আছে যেটা আসলে কি টিউমার। সেক্ষেত্রে বায়োপসি অথবা হিস্টোপ্যাথোলজি করতে হবে।
তো একজন সার্জন হিসেবে এই জ্ঞানটা আপনার সবসময় লাগবে। এটা সোয়েলিং নিয়ে আসলো, টিউমার নিয়ে আসলো, আপনি বলেন যে বাসায় চলে যান, কিছু করতে হবে না, পরে দেখা গেলো এটা ম্যালিগন্যান্ট টিউমার হয়ে গেছে। এই জন্য রোগীকে বলে দিতে হবে যে এই সমস্যাগুলো যদি হয় আপনি অবশ্যই সাথে সাথে যোগাযোগ করবেন। ইনফেকশন অফ দ্য বোনসের ক্ষেত্রে আপনি শুধুমাত্র এই বক্সটা 597 নম্বর পৃষ্ঠা দেখেন, একটা বক্স দেওয়া আছে, অর্গানিজমগুলোর নামগুলো পড়বেন। এর মধ্যে মোস্ট কমন কজ হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস, এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে লাগান যে মোস্ট কমন যদি বোন টিউমার, বোন ইনফেকশনের বা স্টেমাইটিসের কজ বলা হয় স্টেফাইলোকক্কাস অরিয়াস। এবং ইমপ্ল্যান্ট যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে কোয়াগুলেশন নেগেটিভ স্টেফাইলোকক্কা হতে পারে, কিন্তু কমনলি হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস। তো এই ছকটা একটু রিডিং করবেন ভালো করে, বিশেষ করে মোস্ট কমন কজ, ইমপ্ল্যান্টের ক্ষেত্রে কোনটা হবে, বাচ্চাদের ক্ষেত্রে কোনটা হবে, তারপর হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের ক্ষেত্রে কোনটা হবে, এই ছক থেকে জিনিসগুলো একটু করবেন। যদি আমাদের ডায়াগনোসিস করতে হয় যে আমাদের এটা অস্টিওমাইলাইটিস কিনা, সেই ক্ষেত্রে এই প্রিন্সিপাল অফ ডায়াগনোসিসটা 43.3 এখানে দুটো স্টার দেন। এখান থেকে একটা লাইন খুব ভালোভাবে মাথায় রাখবেন, সেটা হচ্ছে এমআরআই হচ্ছে ইনভেস্টিগেশন অফ চয়েস। আমরা এক্সরে করে তেমন কিছু পাবো না, আর্লি ফেজে তো কিছুই পাবো না, ক্রনিক ফেজে আমরা পেতে পারি, কিন্তু এমআরআই করলে আমরা পাবো। এবং অ্যান্টিবায়োটিক আমরা কি দিব, অ্যান্টিবায়োটিকের একটা গাইডলাইন দেওয়া আছে এখানে। আমরা সাধারণত প্রথমে আমরা সেপ্টাইগ্রাম দিব অথবা কোয়ামক্সিক্লেভ দিতে পারি। যদি দেখি যে মিথিসিলিন রেজিস্ট্যান্ট তাহলে ভ্যানকোমাইসিন অথবা মেরোপেনাম দিতে পারি। এবং এটা কতদিন দিব, আমরা সাধারণত প্রলং ইন্টারভেনাস কোর্স দিব, এই 4 থেকে 6 সপ্তাহ। এটা আগে করা হতো, কিন্তু রিসেন্টলি বলা হচ্ছে ওরাল থেরাপি হচ্ছে ইফেক্টিভ। তো এই লাইনগুলো একটু দাঁড়াবেন এই শেষের ছকটা। সেপ্টিক আর্থাইটিস, এই সেপ্টিক আর্থাইটিস একটা ছক দেওয়া আছে, এটাতে দুটো স্টার দেন। সেপ্টিক আর্থাইটিস এই যে ছকটা, এটা একটু রিডিং করবেন। এখান থেকে আপনারা কিছু পড়তে হবে না, আমাদের লাস্ট একটা চ্যাপ্টার সেটা হচ্ছে পেডিয়াট্রিক অর্থোপেডিক্স, সেটা পড়ে আমাদের শেষ। এটা আপনাদের জন্য একটু গুরুত্বপূর্ণ, বিশেষ করে এমআরসিএস এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। তো এমআরসিএস এর হাত ধরে ইদানিং এফসিপিএস অনেকগুলো প্রশ্ন হয়, তো এই জন্য এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা একটু পড়তে পারেন। যেমন পেডিয়াট্রিক অর্থোপেডিক্সের ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করি সেটা হচ্ছে যে 3টা টপিক থেকে এমআরসিএস এর প্রশ্ন হয়। এফসিপিএস এর প্রশ্নগুলো খুব একটা হয় নাই, কিন্তু যে কোনো সময় এখান থেকে প্রশ্নগুলো শুরু হবে, এই জন্য আপনি একটু পড়ে রাখবেন ভালো করে। সেটা হচ্ছে 3টা কন্ডিশন, একটা হচ্ছে ডিডিএস, একটা হচ্ছে সুপি, আর একটা হচ্ছে পার্থিস ডিজিজ। এটা কখন কি হয় আমরা একটু পড়বো। লেকচার শিটের আপনি চলে যান হচ্ছে 615 নম্বর লেকচার এই পেজে। 615 নম্বর পেজে দেখেন রিকেটস আছে, আগে আমরা রিকেটসটা একটু পড়ে যাই। 614 নম্বর পেজ দেখেন রিকেটস। রিকেটসের ক্ষেত্রে রিকেটস আমরা জানি প্রাইমারি প্রবলেমটা হচ্ছে গ্রোয়িং বোনের যদি মিনারালাইজেশন না হয়, সেটা হচ্ছে প্রাইমারি প্রবলেম। এবং ক্লাসিক কিছু রেডিওলজিক্যাল ফিচার আমরা দেখতে পাই, যেমন এখানে বলা হয়েছে এই যে লাইনগুলো একটু দেখান 614 নম্বর পেজে, ওয়াইডেন ফাইসিস উইথ কাপড, মানে কাপড ফাইসিস, ওয়াইডেন ফাইসিস, পাশাপাশি হচ্ছে ফ্লেয়ার্ড মেটাফাইসিস, এগুলো একটু দেখান যে এই যে তার মেটাফাইসিসটা যেটা হচ্ছে যে ওয়াইডেন হয়ে গেছে, তারপরে কাপের মতো হয়ে গেছে, পাশাপাশি মেটাফাইসিসটা হচ্ছে ফ্লেয়ার্ড হয়ে গেছে। তো এই জিনিসগুলো একটু দেখান। পাশাপাশি এই যে রেডিওলজিক্যাল যে তার ডায়াফাইসিসটা, এই ডায়াফাইসিসে কিন্তু তার রেডিও ওপাসিটি বৃদ্ধি পেয়েছে, এই জিনিসটা একটু দেখান। রেডিও ডেন্সিটি কমে গেছে, এটা একটু দেখান যে রেডিও ডেন্সিটি ইন ডায়াফাইসিস, মানে এপিফাইসিসে হচ্ছে বা ফাইসিসে হচ্ছে কাপড এবং ওয়াইডেন, মেটাফাইসিসে হচ্ছে ফ্লেয়ার, আর রেডিও ডেন্সিটি রিডিউস হয় হচ্ছে ডায়াফাইসিসে। এটাই হচ্ছে রিকেটসের রেডিওলজিক্যাল ফিচার, এটা পরীক্ষা আসে। রিকেটসে কি হয়, রিকেটসে যেটা হয় ইনএডিকুয়েট মিনারালাইজেশন অফ গ্রোয়িং বোন। কমন কজ দেওয়া আছে অনেকগুলো, এই কমন কজগুলো দুটো স্টার দেন। এরপরে ডিডিএসটা আপনাদেরকে একটু পড়তে হবে, যেটা কথা বলতেছিলাম। ডিডিএস বা ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপ, পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে। আমরা জানি যে আমাদের হিপ জয়েন্ট একটা বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, ফিমোরাল হেডটা অ্যাসিটাবুলার কম্পোনেন্টের ভিতর ঢুকে বা অ্যাসিটাবুলার ক্যাভিটির ভিতর ঢুকে এই হিপ জয়েন্টটা গঠন করে। তো এই হিপ জয়েন্ট যদি ঠিকভাবে গঠন না হয়, হিপ জয়েন্টের বিশেষ করে অ্যাসিটাবুলার ক্যাভিটি যদি ঠিকভাবে গঠন না হয়, তখন এই ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপ হতে পারে বা ডিডিএস হতে পারে। লেকচার চিত্রে 615 নম্বর পৃষ্ঠায় দেখেন। এটার আরেকটা নাম আগে ছিল কনজেনিটাল ডিসপ্লাসিয়া অফ হিপ বা কনজেনিটাল ডিসলোকেশন অফ হিপ এবার বলা হতো। তো এটা এখন নাম বলা হয় ডিডিএস বা ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপ। তো যদি আমাদের অ্যাসিটাবুলামটা শ্যালো হয়, তখন ঠিকভাবে আমাদের ফিমোরাল হেডটা ওখানে বসে না। এই কন্ডিশনটার নামই হচ্ছে ডিডিএস বা ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপ। এটার অ্যাটিওলজিগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষা আপনাকে অ্যাটিওলজিগুলো দিয়ে এটা কন্ডিশনটা প্রশ্ন করা হবে। যেমন এটা বেশি হয় হচ্ছে গার্লসদের বা মেয়েদের, এটা বেশি হয়, এটা দেখান। ব্রিচ প্রেজেন্টেশন থাকে এবং ফার্স্ট বেবির ক্ষেত্রে এটা হয়, এবং মায়ের অলিগোহাইডেমনিয়াস থাকে। যদি প্রশ্নে থাকে যে মায়ের অলিগোহাইডেমনিয়াস, তারপর হচ্ছে ফার্স্ট বেবি, ব্রিচ প্রেজেন্টেশন এবং গার্ল, সেই ক্ষেত্রে এটা মোস্ট প্রবাবলি যদি এই প্যাথোলজির কথা বলা হয় তাহলে এটা হচ্ছে ডিডিএস। আমি এটা আমরা ডায়াগনোসিস করবো কিভাবে, যদি আপনাকে প্রথমেই বাচ্চা হওয়ার সাথে সাথে নিয়ে আসে, আপনি দুটো টেস্ট করবেন। এই দুটো টেস্টের নাম হচ্ছে অর্টোলানি টেস্ট এবং বার্লো টেস্ট। প্রসিডিউর মনে রাখার দরকার নেই, নামগুলো মনে রাখবেন। একটা হচ্ছে অর্টোলানি টেস্ট, একটা হচ্ছে বার্লো টেস্ট, উপরের দিকে আছে দেখেন, এই নাম দুটো দাগান। অর্টোলাইন টেস্টে মানে যদি আপনি একটা বিশেষ পজিশনে ওর হাতটাকে ডিসলোকেশন করার চেষ্টা করেন, দেখবেন হিপ জয়েন্ট ডিসলোকেশন হয়ে গেছে। আবার বার্লোতে হচ্ছে ঠিক জায়গায় বসে দেয়। তো অর্টোলানি টেস্ট এবং বার্লো টেস্ট যদি পজিটিভ হয়, এটা হচ্ছে ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপ। এবং ইনভেস্টিগেশনের মধ্যে যদি সাথে সাথে চলে আসে, তাহলে ইনভেস্টিগেশন আমরা যেটা করবো সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম করবো আমরা, সাথে সাথে যদি আসে আল্ট্রাসোনোগ্রাফিক অ্যাসেসমেন্টটা করবো। আর যদি 4 থেকে 5 মাস পরে আসে বাচ্চাটা, তখন আপনি প্লেন রেডিওগ্রাফ করতে পারেন, রেডিওগ্রাফ করে আপনি বুঝতে পারবেন। ট্রিটমেন্ট আপনার লাগবে না। আরেকটা কন্ডিশন, সেটার নাম হচ্ছে লেগ কার্বি পার্থিস ডিজিজ। 3জন বিজ্ঞানীর নাম, লেগ এক দেশি, কালভি এক দেশি, পার্থিস এক দেশের। তো 3 দেশের 3 বিজ্ঞানী মিলে এই ডিজিজটা আবিষ্কার করেছে, এটার নাম হচ্ছে লেগ কালভি পার্থিস ডিজিজ। এটা আসলে যেটা হয় সেটা হচ্ছে যে এভিএনই, এক ধরনের অ্যাভাসকুলার নেক্রোসিস অফ হিপ, যেটা হচ্ছে ডেভেলপমেন্টাল অ্যাভাসকুলার নেক্রোসিস অফ হিপ বলা হয়। তো এটার সাধারণত ইডিওপ্যাথিক কজ, তারপরে কিছু জিনিসের সাথে এটার কজ বা এই পাওয়া গেছে।
এটা সাধারণত হচ্ছে যে আমাদের অ্যাভাসকুলার নেক্রোসিসের কজগুলো। এর মধ্যে একটা কজ হচ্ছে পার্থিস ডিজিজ, যে লেগ কালভি পার্থিস ডিজিজ। এটা হচ্ছে ইডিওপ্যাথিক অ্যাভাসকুলার নেক্রোসিস অফ হিপ। এটা যদি হয় সেটাকে আমরা বলি হচ্ছে লেগ কালভি পার্থিস ডিজিজ। 4 থেকে 7 বছরের মধ্যে মেল বেবির বা বয়েজদের এই রোগটা আমরা দেখতে পাই। তাহলে এটার সাথে আমাদের ডিডিএস এর পার্থক্য হচ্ছে ডিডিএস হয় হচ্ছে ফিমেলদের বা গার্লসদের, আর লেগ কালভি পার্থিস ডিজিজ বা পার্থিস ডিজিজ হবে হচ্ছে বয়েজদের, এবং এটা 4 থেকে 7 বছরের সময় এটা সাধারণত ডেভেলপ করে। তো এটার কিছু ফিচার আপনার একটা বক্সের মধ্যে দেওয়া আছে, এই ফিচারগুলো পড়লে আপনার হবে। 3 টেস্টটা দিয়ে রাখেন। পাশাপাশি আরেকটা কন্ডিশন আছে যেটার নাম হচ্ছে সুপি, মানে স্লিপ আপার ফিমোরাল এপিপাইসিস অথবা স্লিপ ক্যাপিটাল ফিমোরাল এপিপাইসিস। এখানে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে ফিমোরাল এপিপাইসিস এখানে ভালো আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে একদিকে সরে গেছে তার ফিমোরাল এপিপাইসিসটা, এই যে স্লিপ করে গেছে, এটাই হচ্ছে স্লিপ ক্যাপিটাল ফিমোরাল এপিপাইসিস। তো স্লিপ ক্যাপিটাল ফিমোরাল এপিপাইসিসের ক্ষেত্রে আপনি একইভাবে কয়েকটা জিনিস একটু পড়লেই হবে শুধু। সেটা হচ্ছে যেমন আপনার এখানে যে আছে এটিওলজিগুলো, এই এটিওলজিগুলো আপনি একটু পড়বেন। সেটা হচ্ছে যে সাধারণত বয়েজ হচ্ছে মোস্ট কমনলি এফেক্টেড, পিক ইনসিডেন্স হচ্ছে পিউবার্টির সময় সাধারণত এটা হয় ডেভেলপ করে, এবং এই মেয়েদের ক্ষেত্রে মাঝে মাঝে ডেভেলপ করে, তবে একটু আগে ডেভেলপ করে, হরমোনালি স্টিমুলেটেড গ্রোথের কারণে এটা হতে পারে। তো এই যে এটিওলজিগুলো এগুলো একটু পড়বেন, ডায়াগনোসিস একটু পড়বেন। সুপি বা এই স্লিপ ক্যাপিটাল ফিমোরাল এপিপাইসিস একটু কম আসে সাধারণত পরীক্ষায়, এমআরসির পরীক্ষায় সাধারণত দুটো প্রশ্নই থাকে, একটা হচ্ছে ডিডিএস এর আর একটা হচ্ছে পার্থিস ডিজিজ। এই দুটো জিনিস একটু ভালো করে পড়বেন, আর যদি সম্ভব হয় এই যে সুপি থেকে একটু পড়ে নেবেন। এটা আপনার লেকচার শিটের 44.10 নম্বর পৃষ্ঠায় কিছু জিনিস, মানে এই ছক যে 44.10, এই ছকে যে জিনিসগুলো আছে এগুলো একটু পড়ে নিলে আপনার হবে। 3 টেস্টের এখানে দিয়ে রাখেন। আর একেবারে লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে ক্লাব ফুড। ক্লাব ফুড থেকে আমাদের সিপিএস পরীক্ষার প্রশ্ন এসেছে, এই জন্য এই ক্লাব ফুডটা একটু পড়বেন। আগে প্রচুর পরিমাণ ক্লাব ফুডের রোগী আমরা দেখতাম, ইদানিং ক্লাব ফুডটা কমে গেছে। ক্লাব ফুডের একটা বাচ্চা হচ্ছে এইরকম আপনার কাছে নিয়ে আসবে। তো এটাকে আমরা বলি হচ্ছে সিটিইবি। সিটিইবি মানে হচ্ছে লেকচার শিটের আপনার 625 নম্বর পৃষ্ঠায় আছে। সিটিইবি মানে হচ্ছে কনজেনিটাল ট্যালিপস ইকুইনোভেরাস। কনজেনিটাল যেটা জন্মের সাথে সাথে হয়, ট্যালিপস ইকুইনোভেরাস, ট্যালিপাস ইকুইনোভেরাস, এই সবগুলো সব মানে টার্ম মনে রাখবে, যে কনজেনিটাল ট্যালিপস ইকুইনোভেরাস। এবং এখানে একটা বক্স দেওয়া আছে, এই বক্সটা আপনি একটু পড়লে হবে। এটা হচ্ছে মাল্টিপেনার ডিফর্মিটি, হাইন্ড ফুটে হয় হচ্ছে ইকুইনাস, তারপর হচ্ছে ভেরাস, মিড ফুটে হচ্ছে অ্যাডাক্টাস, আর ফোর ফুটে হচ্ছে ক্যাভাস। এই ক্যাভাস, তারপর হচ্ছে ইকুইনাস এন্ড ভেরাস, আর অ্যাডাক্টাস, এই জিনিসগুলো একটু মনে রাখবেন। আর এটা ট্রিটমেন্ট হচ্ছে যে সিরিয়াল প্লাস্টিং, পনসেটি মেথডের মাধ্যমে আমরা সিরিয়াল প্লাস্টিং করি। অনেক সময় না এটা নাম আসে যে ক্লাব ফুটের ট্রিটমেন্টের জন্য আমরা কোন মেথডে কাজ করবো, পনসেটি মেথড অনুযায়ী কাজ করবো। সিরিয়াল আমরা 5 থেকে 6 সপ্তাহ টানা প্রত্যেক সপ্তাহে প্লাস্টার করবো বিভিন্ন পজিশনে রেখে রেখে, সাধারণত পরে এটা কারেকশন হয়ে যায়। পরে আমরা পিছনের দিকে এই যে টেন্ডো অ্যাকিলিসটা এটা আমরা কেটে দিই টেনোটমি করে, এরপরে প্লাস্টার করে দিলে সাধারণত এটা ঠিক হয়ে যায়। তো আপনি আপাতত এখান থেকে ক্লাব ফুট থেকে এই বক্সটা একটু ভালো করে পড়বেন, পনসেটি মেথডের নামটা একটু মাথায় রাখবেন, তাহলেই হবে। তো এই ছিল মোটামুটি আমাদের পড়া। এর মাঝখানে আমাদের তেমন কোনো পড়া আপনাদের খুব এটা পড়তে হবে না, যদিও এই আমাদের ইলেকট্রিক অর্থোপেডিক্সটা থেকে প্রশ্ন আরেকটা জিনিস আপনি পড়তে পারেন, সেটা হচ্ছে লেকচার শিটের 44.17 পৃষ্ঠায় দেখবেন যে একটা ছক দেওয়া আছে সেপ্টিক আর্থাইটিসটার মধ্যে, সেটা একটু আপনি পড়তে পারেন। এই বক্সটা যে সেপ্টিক আর্থাইটিস, এই বক্সটা একটু পড়বেন। যদি আপনাকে এরকম একটা ফিচার দেওয়া হয় তাহলে এটা সেপ্টিক আর্থাইটিস হবে 44.17। তো ইলেকট্রিক অর্থোপেডিক্স থেকে সাধারণত অনেক সময় দুটো প্রশ্ন আসে, যেন ইলেকট্রিক অর্থোপেডিক্স যদি একটু কঠিন, আপনারা চেষ্টা করবেন মোটামুটি একটা ধারণা নিয়ে যাওয়ার জন্য। সাধারণত আপনি একটু ধারণা নিয়ে গেলেই প্রশ্নগুলো আনসার দিতে পারবেন। তো আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।